সবাইকে স্বাগত জানাই। তোমাদের ১ থেকে ৫ অধ্যায় পর্যন্ত যে প্রথম পর্বের যে ক্লাসটা ছিল, ওটা আশা করি তোমরা সবাই করেছো। এবং এখন যে অধ্যায়গুলো পড়াবো সেগুলো হচ্ছে ৬ষ্ঠ থেকে ১০ম অধ্যায়। তো তোমরা নিশ্চয়ই ক্লাসটা এনজয় করেছো, পূর্ববর্তী ক্লাসটা। এগুলো ২০২৬ সালের যে এইচএসসি পরীক্ষার্থী আছে তোমাদের জন্যই। এই ৫টা অধ্যায় আমি খুব শর্টকাটে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। তাহলে শুরু করা যাক। প্রথমত এই অধ্যায়টি তোমাদের প্রথম পত্রের ৬ষ্ঠ অধ্যায়, যেটা মূলত সাজানো হয়েছে রাজনৈতিক দল, নেতৃত্ব ও সুশাসন। আমরা প্রথমে রাজনৈতিক দল সম্পর্কে জানার চেষ্টা করব। রাজনৈতিক দল কি সে বিষয়ে আমাদেরকে জানতে হবে। বিশেষ করে বর্তমান সময়ে যে গণতান্ত্রিক ব্যবস্থা, সেটা হচ্ছে পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র। দেখো, আমরা যে রাষ্ট্র চালাই, অতীতে এই রাষ্ট্র চালাতে হচ্ছে যারা নাগরিক। তাহলে দেখো, অতীতে যারা নাগরিক ছিল, গ্রিক যারা নাগরিক ছিল, তারা সরাসরি রাষ্ট্রের কাজে অংশগ্রহণ করত। এটাকে বলে প্রত্যক্ষ গণতন্ত্র। প্রত্যক্ষ গণতন্ত্র, ঠিক আছে? আর রাইট নাও আমাদের মতো দেশগুলোতে এই ধরনের গণতন্ত্র এখন আর নাই বা দেখা যায় না। এখন রাষ্ট্র যেহেতু অনেক বড়, আগে তো এগুলো ছোট রাষ্ট্রের জন্য উপযোগী। এটা প্রত্যক্ষ গণতন্ত্র ছোট রাষ্ট্রের জন্য উপযোগী। যেহেতু এখন আধুনিক রাষ্ট্রগুলো হচ্ছে আয়তনের দিক থেকে বড়, জনসংখ্যা অনেক বেশি, যার কারণে এখন হচ্ছে রাষ্ট্র চলে সরকার দিয়ে। কি দিয়ে? সরকার দিয়ে। আর সেই সরকার গঠিত হয় প্রতিনিধিদের দিয়ে, অর্থাৎ নির্বাচিত প্রতিনিধি। এই প্রতিনিধিরা নির্বাচিত হয় আবার জনগণের দ্বারা। তাহলে দেখো, প্রতিনিধি যারা, এরা কার দ্বারা? তোমার, আমার, আমাদের ভোটে, এই জনগণের ভোটে, নাগরিকদের ভোটে নির্বাচিত প্রতিনিধি। এরা গিয়েই হচ্ছে সরকার চালায়, আর সরকার চালায় হচ্ছে রাষ্ট্র। তাহলে বিষয়টা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আমরা যে গণতন্ত্রের কথা বলি, এটা হচ্ছে এই ধরনের। এই যে মাঝখান দিয়ে যে প্রতিনিধি এবং সরকার, পৃথিবীর প্রত্যেক রাষ্ট্রে সরকার গড়ে ওঠে কোনো না কোনো রাজনৈতিক দলের মধ্য দিয়ে। ঠিক আছে? কোনো না কোনো রাজনৈতিক দলের মধ্য দিয়ে, প্রায় যে রাষ্ট্রগুলোতে গণতন্ত্র আছে আর কি। অর্থাৎ প্রত্যেকটা গণতান্ত্রিক রাষ্ট্রে সরকার গড়ে ওঠে যে রাজনৈতিক দলের মধ্য দিয়ে। যার কারণে আমার এই প্রতিনিধি বা হচ্ছে সরকার গঠনের জন্য রাজনৈতিক দল দরকার। তাহলে রাজনৈতিক দল সম্পর্কে আমাদেরকে জানতে হবে। যেহেতু এখন রাজনৈতিক দল আবশ্যকীয়ভাবে দরকার, সেই জন্য আমাদের রাজনৈতিক দল সম্পর্কে ধারণা থাকতে হবে। যে আমরা এখানে রাজনৈতিক দল কাকে বলে যদি বলে, সেক্ষেত্রে আমরা গ্যাটেলের কথাও বলতে পারি, তবে সবচেয়ে সহজ হচ্ছে ম্যাকিয়াভেলির এই কথাটা। ম্যাকিয়াভেলি বলছে যে রাজনৈতিক দল হচ্ছে কোনো নীতির সমর্থনে সংগঠিত সংঘ বিশেষ। বলতেছে এটা একটা সংঘ। এটা একটা কি? সংঘ। কিসের কিসের এই সংঘের একটা কি আছে? অবশ্যই একটা নীতি আছে। হ্যাঁ, আবার এটাও বলছে যে যা নিয়মতান্ত্রিক উপায়ে, এই যে আমরা সংঘ জানলাম, নীতি আছে এটাও জানলাম, যে এখানে এই যে নিয়মতান্ত্রিক উপায়টা যেটা বলছে, সেটা আসলে নির্বাচন। কি? সেটা হচ্ছে আসলে নিয়মতান্ত্রিক পদ্ধতিটা হচ্ছে নির্বাচন। পরীক্ষা আসতে পারে যে গণতান্ত্রিক ব্যবস্থায় নিয়মতান্ত্রিক পদ্ধতিটা কি, তখন সেটা তোমরা বলবা নির্বাচন। এরপর নিয়মতান্ত্রিক উপায়ে সরকার পরিচালনায় প্রয়াসী হয়। ওকে, ফাইন। তাহলে তারা সরকার গঠনের জন্য নির্বাচন যে আবশ্যক, সেটা আমরা এখানে দেখেছি যে নির্বাচনের মাধ্যমে জনগণ প্রতিনিধিদেরকে বাছাই করে, সেই প্রতিনিধিরা গিয়ে সরকার গঠন করে, সরকার গিয়ে রাষ্ট্র চালায়। ঠিক এই জিনিসটাই গ্যাটেল এখানে বলছে, যে একটা সংঘ যাদের একটা নীতি আছে, তারা হচ্ছে নির্বাচনের মাধ্যমে, নিয়মতান্ত্রিক প্রক্রিয়া মানে কি? নির্বাচন। এই নির্বাচনের মাধ্যমে তারা সরকার গঠন করে। আচ্ছা, তার মানে রাজনৈতিক দলের বৈশিষ্ট্য হচ্ছে এটা একটা রাজনৈতিক সংঘ বা সংগঠন। এদের একটা আদর্শ আছে বা নীতি আছে, সেই আদর্শ বা নীতির উপর ভিত্তি করে তারা গড়ে ওঠে। যেমন ধরো জিয়ার আদর্শ, শেখ মুজিবের আদর্শ, এরশাদের আদর্শ, তারপরে হচ্ছে আরো যে রাজনৈতিক দলগুলো আছে, দেখবে প্রত্যেকটা রাজনৈতিক দলের একটা আদর্শ আছে, একটা নীতি আছে। তারা কিভাবে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করে? নিয়মতান্ত্রিক উপায়। নিয়মতান্ত্রিক উপায়টা কি? গণতান্ত্রিক রাষ্ট্রে নির্বাচন। এখানে তুমি মারামারি করে, খুনাখুনি করে, বিপ্লব করে ক্ষমতায় যাওয়াটাকে বৈধ হিসেবে দেখে না গণতান্ত্রিক ব্যবস্থায়। নির্বাচনটাকে বৈধ হিসেবে দেখে। জনমতের প্রতি প্রাধান্য দেওয়া হয়। জনমত মানে কি? জনমত মানে এটা আমরা অষ্টম অধ্যায়ে জানবো। তো আরেকটা হচ্ছে দলীয় স্বার্থ সংরক্ষণ করা হয়। দলীয় স্বার্থ মানে কি? এখানে দল যেগুলো, অর্থাৎ আমাদের দেশে বিএনপি, জামাত, এনসিপি, এই যে রাজনৈতিক দলগুলো আছে, এই দলগুলো আসলে তারা ক্ষমতায় গিয়ে নিজেদের স্বার্থ রক্ষার পাশাপাশি যে দেশের জাতীয় স্বার্থের জন্য কাজ করে।
দলীয় স্বার্থ সংরক্ষণ করে এবং হচ্ছে সেই সাথে জাতীয় স্বার্থে কাজ করে। এখন কথা হচ্ছে দল আর উপদল। এখানে উপদলটা কি? একদম সহজ করে আমি তোমাদের বলি, এটা ধরো একটা রাজনৈতিক দল, আর এই রাজনৈতিক দলের একটা ছোট অংশ হচ্ছে উপদল। এটাকে আমি আরেকটু সহজ করে বললে, ধরো এই 20 জন মানুষ, এরা সবাই বলতেছে আমরা ট্যুরে যাব। কোথায় যাব? ট্যুরে যাব। আচ্ছা, সবাই ট্যুরে যাওয়ার জন্য তারা রাজি, কিন্তু এই 20 জনের মধ্যে 5 জনের বাড়ি হচ্ছে কক্সবাজার। তাহলে 20 জন সবাই বলতেছে আমরা ট্যুরে যাব, কিন্তু যখন ওই 20 জনের সিদ্ধান্ত হলো যে কি, বেশিরভাগের সিদ্ধান্ত হচ্ছে তারা কোথায় যাবে, এই ট্যুরটা যাবে হচ্ছে কোথায়, কক্সবাজার। এখন যেহেতু তারা কক্সবাজার যাবে বলছে, এই 5 জনের বাড়ি কক্সবাজার হওয়াতে এই 5 জন বলতেছে না, আমরা এটা মানি না যে আমরা কক্সবাজার যাব না, ট্যুরে আমরা কক্সবাজার কি যাব, আমাদের বাড়িই তো কক্সবাজার। তাহলে দেখো ঠিক সেম, এখানে যদি তুমি চিন্তা করো, এটা একটা রাজনৈতিক দল। রাজনৈতিক দল যখন হচ্ছে কোনো একটা সিদ্ধান্ত নেয়, সেই সিদ্ধান্ত যখন হচ্ছে অল্প কিছু মানুষের স্বার্থের বিরুদ্ধে চলে যায়, তখন তারা কি হয়ে যায়, ওই 20 জন থেকে বের হয়ে একটা ছোট একটা উপদল বা স্বার্থ অন্বেষী গোষ্ঠী তারা তৈরি করে, স্বার্থ গোষ্ঠী তৈরি করে, এবং যার কারণে এটাকে বলে উপদল। তাহলে উপদল হচ্ছে একটা স্বার্থ অন্বেষী গোষ্ঠী যারা কিনা দলের মধ্যেই দলীয় সিদ্ধান্তগুলোকে কি করে, দ্বিমত পোষণ করে। এই যে স্পষ্টভাবে বলছে, আমরা তো রাজনৈতিক দল সম্পর্কে জানি এটা একটা সংঘ, যাদের একটা আদর্শ আছে, ক্ষমতায় যেতে চায়। কিন্তু উপদল হচ্ছে কি, দলের মধ্যে যখন কিছু কিছু সদস্য দলীয় নীতি ও কার্যকর বিশেষ বিশেষ ক্ষেত্রে দ্বিমত পোষণ করে সাধারণ স্বার্থের কথা ভুলে গিয়ে ক্ষুদ্র ব্যক্তি স্বার্থ উদ্ধারে ঐক্যবদ্ধ হয়, তখন তাকে উপদল বলে, কুচক্রী দল বলে। তাহলে উপদলের আরেকটা নাম হচ্ছে ফ্যাকশন, কুচক্রী দল বা ক্লিক, মনে রাখবা। ফ্যাকশন, কুচক্রী দল বা ক্লিক, মনে রাখবা। কুচক্রী দল বা ক্লিক, এই যে ফ্যাকশন, ক্লিক এবং কুচক্রী দল অথবা স্বার্থন্বেষী দলও বলে। এখানে একটা জিনিস ভুলে গেলে চলবে না, উপদল আর চাপ সৃষ্টিকারীর মধ্যে কিন্তু পার্থক্য আছে। যে উপদল তো রাজনৈতিক দলের অংশ, তাই না? কিন্তু চাপ সৃষ্টিকারী গোষ্ঠী হচ্ছে একটা সামাজিক গোষ্ঠী। এরা রাজনৈতিক দলের অংশ হলেও, কুচক্রী দল বা উপদল যদি রাজনৈতিক দলের অংশ হয়, তাহলে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী হচ্ছে একটা সামাজিক গোষ্ঠী, যারা কিনা কোনো রাজনৈতিক দলের নয়, যারা কিনা কোনো রাজনৈতিক দলের নয় বা কোনো রাজনীতির সাথে যুক্ত নয়, এরকম। তাহলে আমরা আসি যে এরপরে দল আর উপদলের মধ্যে পার্থক্য কি। যে উপদল সবসময় ছোট হবে, এদের সবকিছু সংকীর্ণ হবে, এখানে ব্যক্তি স্বার্থ প্রাধান্য পাবে, এবং এখানে একটা খণ্ডিত গোষ্ঠী এরা, এবং এদের মধ্যে স্বার্থের দ্বন্দ্ব থাকবে, এরা সবাই ঐক্যবদ্ধ থাকবে না, এবং এদের মধ্যে ব্যক্তি স্বার্থ থাকবে, এবং এদের মধ্যে বিভাজন তৈরি হবে কোনো না কোনো কারণকে সামনে রেখে। জনমত গঠন। আচ্ছা, গণতন্ত্রে রাজনৈতিক দলের ভূমিকা ও গুরুত্বের মধ্যে আমরা যদি রাজনৈতিক দল জনমত মানে গণতন্ত্রের ক্ষেত্রে কি কি কাজ করে, জনমত গঠন করে, সরকার গঠন করে, ভিন্নমুখী মতামতকে একত্রীকরণ করে। এটার মানে হচ্ছে বিভিন্ন দল, এই যে পার্লামেন্ট আছে আমাদের দেশের সংসদ, এখানে বিরোধী দল বসে এই পাশে ধরো সরকার দল বসে, হ্যাঁ। তাহলে সরকার দল এবং বিরোধী দল, এখানে স্পিকার বসে আছে, এবং এরা রাজনৈতিক দলগুলো সবাই মিলে একটা সিদ্ধান্ত নেয় এবং স্পিকার সেটাকে আইনে পরিণত করে। এইভাবেই হচ্ছে ভিন্নমুখী মতামতগুলোকে একত্রীকরণ করে, যেটা স্বার্থ, জনগণের স্বার্থে যেটা, সেটাকেই মূলত নিয়ম হিসেবে তৈরি করে বা আইন হিসেবে তৈরি করে। জনগণ ও সরকারের মধ্যে সেতুবন্ধন। আমরা স্বাভাবিকভাবে যারা সরকার গঠন করে তাদের সাথে আমাদের জনগণের তেমন একটা যোগাযোগ থাকে না, কিন্তু এই জনগণের যোগাযোগ না থাকলেও মাঝখান দিয়ে যে রাজনৈতিক দলের নেতা আছে, রাজনৈতিক নেতা যারা আছে, তারাই যেহেতু জনগণ, তারাই যেহেতু আবার সরকার গঠন করে, তাহলে জনগণ আর সরকারের মধ্যে মাঝখানে সেতু হিসেবে কাজ করে রাজনৈতিক দল। অর্থাৎ ধরো নদীর এই পার আর এই পার যদি আমরা এক করতে চাই, যেমন সেতু দরকার, ঠিক একইভাবে জনগণ আর সরকারের মধ্যে যদি আমরা সম্পর্ক তৈরি করতে চাই, তাহলে আমাদের দরকার হচ্ছে যে তোমার রাজনৈতিক দল। ঠিক আছে, রাজনৈতিক দল। আচ্ছা, এরপরে আসি বিরোধী বিকল্প পক্ষ। যেমন ধরো সরকার দল এটা, বিরোধী দল হচ্ছে এটা। তাহলে দেখো, সরকার দল যেমন রাজনৈতিক দল, ঠিক একইভাবে বিরোধী বিকল্প পক্ষ হিসেবে বিরোধী দলও কিন্তু রাজনৈতিক দল। রাজনৈতিক সচেতনতা বৃদ্ধিতে এরা কাজ করে, রাজনৈতিক দলগুলো রাজনৈতিক সচেতনতা বৃদ্ধিতে কাজ করে। আরো কিছু রাজনৈতিক দলের কার্যাবলী আছে: রাষ্ট্রের সমস্যা নির্ধারণ, কর্মসূচি প্রণয়ন, জনগণের মতামত গঠন, জনমত গঠন, যারা বুটে দাঁড়াইতে চায় তাদেরকে মনোনয়ন দেওয়া, যে এই লোকটা, ধরো এক্স লোক আমার বিএনপির পক্ষে নির্বাচন করবে, ঠিক আছে, ওয়াই লোক আমার এনসিপির পক্ষে নির্বাচন করবে।
জেড ব্যক্তি জামাতের পক্ষে নিয়ে এই মনোনয়নটা রাজনৈতিক দলগুলো দিয়ে থাকে। প্রচারণা, দলের পক্ষে প্রচারণা কিভাবে হয় তোমরা নিশ্চয়ই দেখেছো। সরকার গঠন, সরকার দল, শুধু সরকার নয় বিরোধী পক্ষও কিন্তু রাজনৈতিক দল থেকেই হয়। তাহলে এরপরে বিরোধী ভূমিকা পালন আর রাজনৈতিক চেতনা ও শিক্ষার প্রসার। খুব সিম্পল ভাবে রাজনৈতিক দল সম্পর্কে আমি তোমাদেরকে বুঝাই ফেললাম। এরপরে আসি হচ্ছে রাজনৈতিক দলের প্রকার। পৃথিবীতে 3 ধরনের রাজনৈতিক দল আছে: একদল, দ্বিদল, বহুদল। তারপরে একদল মানে একটি দল থাকবে, দ্বিদল মানে দুই দলের প্রাধান্য থাকবে। এখানে দুইটা দলই বেশি গুরুত্ব পাবে। যেমন ধরো একটা দেশের মধ্যে 5টা দল আছে। কয়টা দল? একটা দেশের মধ্যে কয়টা দল আছে? 5টা দল আছে। যদি 5টা দল থাকেও কিন্তু ক্ষমতায় যেতে পারবে কয়টা? যেখানে দ্বিদল আছে সেখানে ক্ষমতায় যেতে পারবে ঘুরে ফিরে ওই দুইটাই দল। ধরো এক্স দল এবং ওয়াই দল। যেমন আমরা ইউএসএ তে দেখি দুইটা দল আছে, একটা হচ্ছে রিপাবলিকান পার্টি আর একটা হচ্ছে ডেমোক্রেটিক পার্টি। আমরা ইউকে তে দেখি দুইটা দল আছে, একটা হচ্ছে লেবার পার্টি আর একটা হচ্ছে কনজারভেটিভ পার্টি। তাহলে এর বাইরে কি আর দল নাই? ইউএসএ তে আরো দল আছে ছোট ছোট, ইউকে তেও সেম। তাহলে এখানে দুই দল ব্যবস্থায় শুধু দুইটা দলই ঘুরে ফিরে ক্ষমতায় যেতে পারবে, এটাকে দুই দল ব্যবস্থা বলে। আর বহুদল মানে হচ্ছে যে কোনো দল ক্ষমতায় যেতে পারবে, এটা ক্ষমতা মানে ওই সুযোগটা দেওয়া হয়েছে, ঠিক আছে? তাহলে যে কোনো দল ক্ষমতায় যেতে পারবে বহুদল ব্যবস্থায়। আচ্ছা, এরপর আসি হচ্ছে আমরা রাজনৈতিক দলের বিভিন্ন রূপের ক্ষেত্রে একদলীয় ব্যবস্থা। একদলীয় ব্যবস্থা একটি দল থাকে, যেমন ধরো জার্মানিতে হিটলারের নাসি বাহিনী ছিল। পৃথিবীতে একদলীয় ব্যবস্থায় তারা নিয়ে আসছে, বিশেষ করে মুসোলিনি ফেসিস্ট দল। তাহলে আমাদের মনে রাখতে হবে এখানে কি, যে জার্মানির নাসি বাহিনী, যে ইতালির মুসোলিনির ফেসিস্ট দল, মুসোলিনির ফেসিস্ট দল মনে রাখবা। তাহলে একটি দেশে যখন হচ্ছে সাংবিধানিকভাবে একটি রাজনৈতিক দলই বৈধ, যেমন বর্তমান হচ্ছে উত্তর কোরিয়া, তোমরা নাম শুনছো কিনা জানি না। উত্তর কোরিয়া এখন বর্তমানে একটা দল আছে। চায়না, চায়নাতে কয়টা দল আছে? একটা দল আছে। কিউবা, কয়টা দল আছে? কিউবা একটা দল আছে। তারপরে উত্তর কোরিয়া, হ্যাঁ, নর্থ কোরিয়া, এগুলোতে হচ্ছে একটা করে দল আছে আর কি, ঠিক আছে? তাহলে আগে ছিল হিটলারের নাসি বাহিনী, ফেসিস্ট দল ইতালির মুসোলিনি এবং সোভিয়েত রাশিয়ার সমাজতান্ত্রিক দল। পরবর্তীতে এটা কিন্তু ভেঙে যায়। এটা 1991 এর দিকে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর এখানে একটা ভিন্ন ধরনের ক্ষমতা কাঠামো বা সরকার ব্যবস্থা চলে আসে। ফেসিবাদ ও নাসিবাদের স্বৈরতান্ত্রিক শাসন থাকলেও সমাজতান্ত্রিক ব্যবস্থায় লক্ষ্য থাকে শোষণহীন। মানে ফেসিবাদ ও নাসিদে এখানে জনগণ শোষিত হয়, নিপীড়িত হয়, নির্যাতিত হয়, কিন্তু সমাজতান্ত্রিক রাষ্ট্রে অনেক সময় কি হয়, যে তোমার শোষণহীন শ্রেণীহীন সমাজ প্রতিষ্ঠা লাভ করে। আর দ্বিদলীয় ব্যবস্থা বিশেষ করে আমরা দেখি এই যে যুক্তরাষ্ট্রের কথা বললাম, যেখানে কিনা হচ্ছে একটা ডেমোক্রেটিক পার্টি আর একটা রিপাবলিকান পার্টি। এটা হচ্ছে জো বাইডেনের দল, এটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের দল, ঠিক আছে? ডেমোক্রেটিক কাদের? জো বাইডেনের। আর রিপাবলিকান কাদের? ডোনাল্ড ট্রাম্পের, ঠিক আছে? আর যুক্তরাজ্যে হচ্ছে কনজারভেটিভ পার্টি আর একটা হচ্ছে লেবার পার্টি। তাহলে এই দুই ধরনের দল, মানে এখানে অনেকগুলো দল থাকলেও মূলত দুইটি দলই ক্ষমতা সীমাবদ্ধ, দুইটি দলই মূলত শক্তিশালী এবং এই দুইটা দলই ক্ষমতায় যেতে পারে এবং ক্ষমতা চর্চা করে। আর বহুদলীয় ব্যবস্থা কি? বহুদলীয় মানে এখানে অনেকগুলো দল থাকবে, যেমন বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ফ্রান্স। বর্তমানে বাংলাদেশের নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা হচ্ছে 60টি। কয়টি? 60টি। হ্যাঁ, আবার 61 মনে করিও না, এটা হচ্ছে 60টি। তাহলে এখানে বিশেষত যেটা হয়, যেহেতু অনেকগুলো দল, এখানে কোয়ালিশন সরকার গঠিত হয়। পরীক্ষায় আসতে পারে যে কোয়ালিশন সরকার বা হচ্ছে কোয়ালিশন গভর্নমেন্ট কোন রাজনৈতিক ব্যবস্থায় বা কোন ধরনের রাজনৈতিক দল ব্যবস্থায় লক্ষ্য করা যায়, তখন সেটা বলবা বহুদলীয় ব্যবস্থায়। যেমন ধরো জামাত, এনসিপি অনেকগুলো দল নিয়ে এবারে নির্বাচন করছিল, তোমরা জানো যে 11 বা 12 দল, হ্যাঁ 11 বা কি 12 দল এরকম দল নিয়ে। আর একইভাবে বিএনপিও কিন্তু ঠিক সেম কোয়ালিশন। অর্থাৎ এখানে বিএনপি করছে হচ্ছে গণ অধিকার পরিষদ ও অন্যান্য সমমনা দলদের সাথে, আর জামাত, এনসিপি এবং আদার্স দলগুলো মিলে তারাও একটা জোট গঠন করেছিল, ঠিক আছে? জোটগুলোর নাম কিন্তু আলাদা আলাদা। তাহলে বহুদলীয় ব্যবস্থা অনেকগুলো দল থাকে এবং সেখানে হচ্ছে প্রধান দলগুলো ক্ষমতায় যায়, তবে কোয়ালিশন গভর্নমেন্ট গঠন করার মাধ্যমে, মানে জোট সরকার গঠনের মাধ্যমে। আচ্ছা, এবার আসি হচ্ছে এখানে স্পষ্টভাবে উদাহরণগুলো দেওয়া আছে। তোমরা এগুলো তোমরা কোথায় পাবা? এগুলো হচ্ছে আমার টেলিগ্রাম গ্রুপে, যেটা তোমাদের কমেন্ট সেকশনে দেওয়া থাকবে। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে কমেন্ট সেকশনে। সেখান থেকে তোমাদেরকে খুঁজে নিতে হবে এবং ওখান থেকে জয়েন করে দেন তোমরা ওখান থেকে পিডিএফ ডাউনলোড করে নিতে পারবে। আচ্ছা, সর্বপ্রথম সংগঠিত রাজনৈতিক দল এই যে ডেমোক্রেটিক পার্টি, পৃথিবীর প্রথম রাজনৈতিক দল ডেমোক্রেটিক পার্টি, মনে থাকবে? প্রাচীনতম দল আর কি। উপমহাদেশের প্রথম হচ্ছে কংগ্রেস।
আর যুক্তরাজ্যের কনজারভেটিভ পার্টি। এটা মনে রাখবা, উপমহাদেশের প্রথম, এটা প্রথম পত্রে না আসলেও দ্বিতীয় পত্রে প্রথমেই আসবে, ঠিক আছে, দ্বিতীয় পত্রে প্রথমে আসবে। রাজনৈতিক দল নাই সৌদি আরবে, তারপরে হচ্ছে নাউরু, টোবেলো, এগুলোতে গণতন্ত্র আছে কিন্তু দল নেই। চীন, কিউবা, এগুলোতে একটিমাত্র দল বৈধ। আচ্ছা, এবার আসি চাপ সৃষ্টিকারী গোষ্ঠী। চাপ সৃষ্টিকারী গোষ্ঠী মানে কি? চাপ সৃষ্টিকারী গোষ্ঠী হচ্ছে এমন গোষ্ঠী যার সদস্যগণ সমজাতীয় মনোভাব ও স্বার্থের দ্বারা আবদ্ধ, স্বার্থের ভিত্তিতে তারা পরস্পরের সাথে আবদ্ধ হয়। এখানে স্বার্থ, তোমরা আবার স্বার্থের কথা দেখলে এই উপদল আর চাপ সৃষ্টিকারী গোষ্ঠীকে এক মনে করে ফেলিও না, ঠিক আছে? স্বার্থের কথা বললে উপদল আর চাপ সৃষ্টিকারী গোষ্ঠী এক হয়ে যায় না। দেখো, উপদল হচ্ছে, এটা হচ্ছে রাজনৈতিক দল, এটা হচ্ছে রাজনৈতিক দল। এই রাজনৈতিক দলের কোনো একটা সিদ্ধান্ত যখন ছোট একটা অংশ মানবে না, তখন এটা হচ্ছে উপদল। কিন্তু চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর কাজ হচ্ছে কি, ধরো একটা সরকার আছে, সেই সরকার যে সিদ্ধান্তগুলো নিচ্ছে সেই সিদ্ধান্তগুলো একটা অংশ মানে না, যেটা একটা সামাজিক গোষ্ঠী যারা কিনা স্বার্থের জন্য, কিসের জন্য? স্বার্থের জন্য সামাজিক গোষ্ঠী গড়ে তুলেছে এবং তারা বলতেছে আমরা সরকারের এই সিদ্ধান্তটাকে মানি না, যার কারণে তারা একটা সামাজিক দল বা সামাজিক গোষ্ঠী গড়ে তুলেছে। এবং তারা কি করে, সরকার ধরো আমি যদি বলি যে সরকার যদি কাগজের দাম বাড়াচ্ছে, কি কাগজের দাম, কাগজ, সরকার চাচ্ছে যে কাগজের দাম 10% বাড়াবে, কিন্তু এই সামাজিক গোষ্ঠী, এটা তোমরাও হতে পারো, আমরাও হতে পারি, যেমন টিচাররা, শিক্ষার্থীরা, তারপরে হচ্ছে শ্রমিকরা, যে কেউ হইতে পারে, হ্যাঁ। তো সামাজিক গোষ্ঠী যে কেউ হইতে পারে, এটা এমন না যে শুধুমাত্র মানে ছাত্ররাই হবে, শুধুমাত্র শিক্ষকরা হবে, এই এমন না। একজন শ্রমিক হইতে পারে, একজন ড্রাইভার হইতে পারে, হ্যাঁ, একজন অফিসার হইতে পারে, একজন শিক্ষক হইতে পারে, তাঁতি, যে কেউ হইতে পারে, ঠিক আছে। তাহলে এখানে কাগজের দাম ধরো 10% বাড়াইছে, এখন এরা কি করবে, চাপ সৃষ্টিকারী গোষ্ঠী সরকারকে বলবে যে না, আমরা 10% মানি না, মানবো না, এটাকে কমাতে হবে, নইলে গদি ছেড়ে দাও। তাহলে এই যে সামাজিক দলের কাজই হচ্ছে মূলত সরকারকে বেকায়দায় ফেলে যে স্বার্থ আদায় করা, এই জন্য এটাকে বলে যে তোমার স্বার্থান্বেষী গোষ্ঠী বা চাপ সৃষ্টিকারী গোষ্ঠী। তাহলে বিষয়টা বুঝতে পারছো আশা করি। তাহলে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী এমন একটা গোষ্ঠী যারা মূলত চাপ প্রয়োগ করার মাধ্যমে নিজেদের স্বার্থে কি করে, চাপ প্রয়োগ করার মাধ্যমে নিজেদের স্বার্থ আদায় করে থাকে। তাহলে আমরা সেটা এখানে জানলাম। এটাকে ফাইবার বলতেছে, এটা লবি গ্রুপ। লবি গ্রুপ কেন বলে? লবি গ্রুপ বলে এই কারণে যে সরকারের সাথে তারা বিভিন্নভাবে লবি করে তাদের স্বার্থ আদায় করে। এই যে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী, বা আমরা প্রেসার গ্রুপও বলতে পারি, ফিজি প্রেসার গ্রুপ। আচ্ছা, এরা সরকারের সাথে লবি করে বা সরকার বিভিন্ন ব্যবসায়ীদের সাথে লবি করে বা বিভিন্নভাবে তাদের নিজেদের স্বার্থ আদায় করার চেষ্টা করে, বিধায় এদেরকে লবি গ্রুপ বলছে। জিগলার বলতেছে এটা ইন্টারেস্ট গ্রুপ, মানে এরা কোনো একটা ইন্টারেস্টের উপর বেচ করে। ধরো কাগজের দাম বাড়াইছে, যার কারণে কাগজের সাথে জড়িত স্বার্থ অন্বেষী গোষ্ঠী মূলত এখানে আন্দোলন করবে। এখানে তো আর একজন কৃষক এসে আন্দোলন করবে না, তাই না? কাগজের দাম বাড়াইলে কৃষক এসে আন্দোলন করার কোনো মানে হয় না, তাহলে কৃষক স্বাভাবিকভাবে এখানে আসবে না। আবার কৃষকের কোনো একটা ডিমান্ড যদি ফুলফিল না হয়, সেক্ষেত্রে কৃষক যদি আন্দোলন করে, তাহলে ছাত্ররা গিয়ে আন্দোলন করবে না। তো চাপ সৃষ্টিকারী গোষ্ঠী হচ্ছে মূলত একটা ইন্টারেস্ট গ্রুপ, যারা কিনা নিজেদের কোনো একটা দাবি দাওয়া নিয়ে কাজ করে। তাহলে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী অনেক সময় কি করে জানো? অনেক সময় হচ্ছে সরকার যাদেরকে নিয়ে গঠিত হয়, এই যে সরকার, ধরো সরকার গঠিত হয়েছে একটা গোষ্ঠী নিয়ে, চাপ সৃষ্টিকারী কি করে? চাপ সৃষ্টিকারী এদের মধ্য থেকে পছন্দসই, ধরো এক্স কে তারা পছন্দ করে, এই চাপ সৃষ্টিকারী সবাই মিলে এক্স কে নির্বাচিত করে কোথায় নিয়ে যাবে? এই যে সরকারের এখানে নিয়ে যাবে। কেন নিয়ে যাবে? সরকার পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়ার সময় ওই এক্স যে ব্যক্তি, সেই ব্যক্তির কথা অনুযায়ী, মানে সেই ব্যক্তি ওইখানে গিয়ে এদের প্রস্তাবটা দিবে। ধরো ছাত্ররা সবাই চাপ সৃষ্টিকারী গোষ্ঠী, হ্যাঁ, ছাত্রদের মধ্য থেকে ধরো তোমাকে নির্বাচিত করলো, তুমি হলা এক্স, হ্যাঁ। এখন তুমি গিয়ে কি সরকারের কাছে গিয়ে কি বলবা যে আমাকে ছাত্ররা নির্বাচিত করছে, এই কারণেই নির্বাচিত করছে যে কাগজের দাম কমাইতে হবে। এইভাবেই হচ্ছে মূলত চাপ সৃষ্টিকারী গোষ্ঠী কাজ করে থাকে। অনেক সময় নির্বাচনী প্রচার প্রচারণায় যানবাহন দিয়ে, বিভিন্ন টাকা পয়সা দিয়ে সাহায্য সহযোগিতা করে তাদের পছন্দনীয় দল বা ব্যক্তি নির্বাচিত হয়ে আইন প্রণয়ন ও শাসন পরিচালনা করতে গিয়ে চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর স্বার্থ রক্ষা করে থাকে। প্রয়োজন বোধে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী মিটিং, মিছিল, শোভাযাত্রার সাহায্যে সরকারের উপর চাপ প্রয়োগ করে। অর্থাৎ বিভিন্ন সময় তোমরা দেখো না যে দেওয়ালের মধ্যে বা হচ্ছে তোমার পোস্টারের মধ্যে স্লোগান লিখে সরকারের বিরুদ্ধে বিভিন্ন মিছিল দেয়।
এগুলো করে কারা? স্লোগান দিয়ে সরকারকে বেকায়দা ফেলার চেষ্টা করে। এগুলো হচ্ছে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী মূলত করে থাকে। তাহলে আমরা চাপ সৃষ্টিকারী গোষ্ঠী সম্পর্কে জানলাম। এবার আসি হচ্ছে আমাদের চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর বৈশিষ্ট্য। এটা কখনোই সরকারি গোষ্ঠী নয়, এটা বেসরকারি সংগঠন। সুনির্দিষ্ট লক্ষ্য থাকে। লক্ষ্য হচ্ছে ধরো ওই কাগজের যে 10% যে মূল্য বৃদ্ধি করলো এটাকে কমিয়ে আনা। নির্দলীয় ও অরাজনৈতিক সংগঠন, এটা কোনো রাজনৈতিক দল নয়, এটা সম্পূর্ণভাবে অরাজনৈতিক সাংগঠনিক সামাজিক মানে সংগঠিত সামাজিক গোষ্ঠী বলছে এটা একটা সংগঠিত সামাজিক গোষ্ঠী। কি কারণে? কারণ হচ্ছে এটা কোনো রাজনৈতিক দল নয়, সংগঠিত সামাজিক গোষ্ঠী। চাপ সৃষ্টিকারী গোষ্ঠী আর রাজনৈতিক দলের মধ্যে পার্থক্য কি? রাজনৈতিক দল জাতীয় কল্যাণে কাজ করে, চাপ সৃষ্টিকারী গোষ্ঠী ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে কাজ করে। তাহলে এখানে গোষ্ঠীর স্বার্থটা গুরুত্ব পায় চাপ সৃষ্টিকারী গোষ্ঠী, আর রাজনৈতিক দল হচ্ছে জাতীয় কল্যাণে কাজ করে। সংগঠিত সাংগঠনিক পার্থক্য, রাজনৈতিক দল তো সুসংগঠিত, ওয়ার্ড থেকে শুরু করে গ্রামের যে ওয়ার্ড, হ্যাঁ, তারপরে হচ্ছে পৌরসভা, সিটি কর্পোরেশনের যে কাউন্সিলর, এগুলো সবগুলো রাজনৈতিক দল সুন্দরভাবে কমিটি ভিত্তিক দেয়। হ্যাঁ, কমিটি, এটা সাংগঠনিক কাঠামো আছে। কিন্তু চাপ সৃষ্টিকারী গোষ্ঠী দেখবে যে একটা মিছিল নামছে, সেখানে কে নেতা এটা বোঝা যায় না। ঠিক আছে, সবাই মিলে সেখানে কাজ করে বিদায়, এটা সাংগঠনিকভাবে দুর্বল চাপ সৃষ্টিকারী গোষ্ঠী। আর রাজনৈতিক দল হচ্ছে সাংগঠনিকভাবে খুবই দারুণভাবে সাজানো থাকে। ঠিক আছে, এটা দারুণভাবে সাজানো থাকে। কে কার পরে কোন পদে থাকবে সেটা কিন্তু এখানে নির্ধারিত। ঠিক আছে, এটা অনেকটা ওই যে তোমার প্রবাবিলিটি ট্রি এর মতো আর কি, সম্ভাবনার চিত্রের মতো ওরকম। লক্ষ্য উদ্দেশ্যগত পার্থক্য, হ্যাঁ, রাজনৈতিক দলের লক্ষ্য উদ্দেশ্য থাকে হচ্ছে ক্ষমতায় যাওয়া, সরকার চালানো, দেশের জন্য কাজ করা। আর চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর কাজ হচ্ছে গোষ্ঠীর স্বার্থ রক্ষা করা। কাজকর্ম, চাপ সৃষ্টিকারী গোষ্ঠী সুবিচারে কাজ করে, আর রাজনৈতিক দলগুলো কাজ করে হচ্ছে ওপেনলি। হ্যাঁ, ওপেনলি কাজ করে রাজনৈতিক দল, এবং তারা ধরো 5 টাকার যদি একটা কাউকে কলম দেয়, 5 টাকার একটা কলম দিলেও সেটাকে ছবি তুলে প্রচার করবে যে অমুক নেতা ছাত্রদেরকে শিক্ষা সামগ্রী বিতরণ করেছে। এটা হচ্ছে কাজকর্মের গত পার্থক্য। ঠিক আছে, তাহলে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী গোপনে মিছিল, মিটিং, সমাবেশের মাধ্যমে, কবিতার মাধ্যমে, গানের মাধ্যমে, যেমন ধরো তোমরা কোটা আন্দোলন দেখছো না, যে বাংলাদেশের যে কোটা আন্দোলন, ছাত্ররা যে কোটা আন্দোলন 2024 সালে, এই 24 সালের আন্দোলনের মধ্যে তোমরা প্রথম দিকে দেখো না যে নেতাকে সেটা বোঝা যাচ্ছে না, যে সবাই মিছিলে, মিটিং এ যে যার যার মতো অংশ নিচ্ছে। সেরকম প্রকৃতিগত পার্থক্য, চাপ সৃষ্টিকারী গোষ্ঠী এটা সাধারণত সংকীর্ণ বা ছোট গোষ্ঠী, আর এটা হচ্ছে বড় বা বৃহৎ। নির্বাচনে অংশগ্রহণ করে কারা? রাজনৈতিক দল। আর চাপ সৃষ্টিকারী গোষ্ঠী নির্বাচনে অংশগ্রহণ করে না, কিন্তু ওই মানে এরা হচ্ছে অনেকটা কোচের মতো। কোচ, কোচ তোমরা নাম শুনছো না? কোচ, ধরো কোচ যিনি, তিনি কি খেলে? তিনি খেলে কিনা বলো তো? তিনি কি খেলে? তিনি খেলে না, কিন্তু তিনি খেলায়। তাহলে দেখো, তিনি হচ্ছে খেলায় কাদেরকে দিয়ে? ওই যে খেলোয়াড়দেরকে দিয়ে। তো নির্বাচনে তারা অংশগ্রহণ করে না চাপ সৃষ্টিকারী গোষ্ঠী, কিন্তু যারা অংশগ্রহণ করে তাদেরকে দিয়েই হচ্ছে তারা স্বার্থটা আদায় করে নেয়। তো চাপ সৃষ্টিকারী কাইন্ড অফ কোচ। ঠিক আছে, এরপর আসি হচ্ছে আমাদের দুইটার মধ্যে পার্থক্য। দুইটার মধ্যে পার্থক্যর কথা যদি বলি, আচ্ছা, রাজনৈতিক দল আর চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর পার্থক্য তো আমরা পড়লাম। চাপ সৃষ্টিকারী গোষ্ঠী কিভাবে ভূমিকা রাখে, এটা তোমরা অনেকে হয়তো জানো, অনেকে হয়তো জানো না। চাপ সৃষ্টিকারী গোষ্ঠী সরকারকে অনেক ক্ষেত্রে চাপে রাখে, বিশেষ করে আন্তর্জাতিক সংস্থা, যেমন ধরো আইএমএফ। আইএমএফ আমাদের দেশকে লোন দেয়, তাই না? ওয়ার্ল্ড ব্যাংক লোন দেয়, ওয়ার্ল্ড ব্যাংক, ডাব্লিউবি, ওয়ার্ল্ড ব্যাংক লোন দেয়। তাহলে দেখো, আইএমএফ, ওয়ার্ল্ড ব্যাংক, তারপরে হচ্ছে ইউনাইটেড নেশন, জাতিসংঘ, বিভিন্ন সহযোগিতা দেয়, তাই না? তো তখন তারা আবার শর্ত দিয়ে দেয়। কি শর্ত দিয়ে দেয়? ধরো ওয়ার্ল্ড ব্যাংক বলতো যে বাংলাদেশকে তারা 1 বিলিয়ন টাকা দিবে। কয় বিলিয়ন? তারা 1 বিলিয়ন টাকা দিবে, বলছে $1 বিলিয়ন আমরা দিব, বা 1 বিলিয়ন টাকা দিব। তো ওয়ার্ল্ড ব্যাংক শর্ত দিয়ে দিছে কি, যে শিশু শ্রম নিষিদ্ধ করতে হবে। হ্যাঁ, একইভাবে ওয়ার্ল্ড ব্যাংক বা আইএমএফ বলে দিল যে নারীদের জন্য এখান থেকে 1 বিলিয়ন টাকার অর্ধেক টাকা নারীদের জন্য ব্যয় করতে হবে, এটা আবশ্যকীয় হবে। তখন সরকার বাধ্য হয়ে ওই দাতাদের কথা মেনে নেয়, আন্তর্জাতিক সংস্থার কথা মেনে নেয়, এনজিওর কথা মেনে নেয়। সুশীল সমাজ যদি চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর ভূমিকা পালন করে, সরকার বাধ্য হয়ে ভালো ব্যবস্থার দিকে যেতে মানে এক ধরনের বাধ্য হয়। ঠিক আছে, এক্ষেত্রে দেখা যায় যে কি, যে চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর কারণে বাধ্য হয়ে তারা মোটামুটি ভাবে কি বলবো, যে সরকার সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয় যেটা জনকল্যাণকামী। ঠিক আছে, এই জন্য চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর ভূমিকা অনেক বেশি।
তাহলে বেসরকারি খাত ও দাতা সংস্থার ভূমিকা এগুলো আমরা দেখি। বিশ্বব্যাংক, IMF এরা হচ্ছে সরকারকে বাধ্য করে, সুশীল সমাজও চাপ প্রয়োগ করে সরকারকে সঠিক সিদ্ধান্ত নিতে বাধ্য করে। তো সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে সাবসৃষ্টিকারীরা বিভিন্নভাবে ভূমিকা রাখে, যেমন ভালো নীতি নির্ধারণে ভূমিকা রাখে, ভালো আইন প্রণয়নে ভূমিকা রাখে, ভালো ন্যায় বিচার প্রতিষ্ঠায় ভূমিকা রাখে। আমলারা যদি দুর্নীতিগ্রস্ত হয় তাদেরকে চাপ প্রয়োগ করে, অবশ্যই ভালোভাবে কাজ করার জন্য বাধ্য করে। জনমত গঠনের ক্ষেত্রে ভূমিকা রাখে, জাতীয় স্বার্থ সংরক্ষণের ক্ষেত্রে ভূমিকা রাখে। যেমন আমাদের দেশের মধ্যে অনেকগুলো চাপ প্রয়োগকারী সংস্থা আছে, যেমন ধরো TIB আছে, বিশ্ব ব্যাংক আছে, সেভ দ্য চিলড্রেন আছে, ব্র্যাক আছে। এগুলো প্রত্যেকটা হচ্ছে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী। তোমরা ছাত্ররাও সরকারের একটা বড় চাপ সৃষ্টিকারী গোষ্ঠী, বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষকরাও চাপ সৃষ্টিকারী গোষ্ঠী, তাই না? তো আমরা চাপ সৃষ্টিকারী গোষ্ঠী পর্যন্ত জানলাম। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে আমাদের কোনগুলো আমি তোমাদেরকে বলি। প্রথমত হচ্ছে রাজনৈতিক দলের, এই যে রাজনৈতিক দলের কার্যাবলী, ঠিক আছে? কার্যাবলী এটা অবশ্যই পড়তে হবে, ঠিক আছে? এটা পড়তেই হবে। রাজনৈতিক দলের বৈশিষ্ট্য, রাজনৈতিক দলের বৈশিষ্ট্য পড়তেই হবে, ঠিক আছে? বৈশিষ্ট্য তোমরা নিজেরা চিন্তা করো, বৈশিষ্ট্য কি? রাজনৈতিক দল হচ্ছে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করে, রাজনৈতিক দলের কাজ হচ্ছে যে ক্ষমতা গ্রহণ করে সরকার গঠন করা, তাই না? আর রাজনৈতিক দলের কার্যাবলী এখানে আছে। এরপরে দলের প্রকারভেদ আছে, প্রকারভেদ থেকে অনুধাবনমূলক প্রশ্ন আছে। 3 ধরনের দল আছে, তাই না? একদল, দ্বিদল এবং বহুদল। চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর বৈশিষ্ট্য এখানে দেওয়া আছে, এটা অবশ্যই পড়তে হবে। দুইটা পড়বা, রাজনৈতিক দলের বৈশিষ্ট্য পড়বা, চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর বৈশিষ্ট্য পড়বা, আর দুইটার মধ্যে পার্থক্যটাও তোমাদের বই থেকে পড়বা। আমার এটা শীট আছে, তোমরা কাইন্ডলি হচ্ছে টেলিগ্রাম গ্রুপ, যেটা আমি কমেন্ট সেকশনে দিয়েছি, সেখান থেকে তোমরা নিয়ে ওই গ্রুপে যুক্ত হয়ে সেখান থেকে শীটে তোমরা এটা পড়ে নাও, শীটের মধ্যে এগুলো পড়ে নাও। আর হচ্ছে এরপরে আছে কি যে আমাদের নেতৃত্বের ধারণা। নেতৃত্ব কি? নেতৃত্ব হচ্ছে আচ্ছা, এটার বিষয়ে আমি তোমাদেরকে একটু হোয়াইট বোর্ডে নিয়ে যাই। সেটা হচ্ছে নেতৃত্ব কি? নেতা, হ্যাঁ, এই যে লিড, লিড, লিডার তো কি? পরিচালনা করা। আর যিনি পরিচালনা করে তাদের বলে লিডার। তাহলে হচ্ছে লিডার তো পরিচালনা করা, লিডার মানে হচ্ছে যিনি পরিচালনা করেন। আর যিনি পরিচালনা করেন তার যে গুণাবলী সেটার বলে লিডারশিপ। যেমন ধরো ফ্রেন্ডশিপ, ফ্রেন্ড মানে বন্ধু, আর ফ্রেন্ডশিপ মানে হচ্ছে বন্ধুর সম্পর্ককে বোঝায়। ঠিক আছে, কিভাবে? লিডার মানে নেতা, আর নেতার যে গুণাবলী সেটার বলে লিডারশিপ। তাহলে লিড থেকে লিডার, লিডার থেকে লিডারশিপ। লিডার তো কি? পরিচালনা করা বা পথ দেখানো, আর লিডার তো যিনি পথ দেখায় বা যিনি নেতা। আর লিডারশিপ মানে হচ্ছে নেতার যে গুণাবলী। তো স্বাভাবিকভাবে আমরা এটা বুঝতে পারলাম যে লিড অর্থ হচ্ছে পরিচালনা বা পথ দেখানো, আর লিডার অর্থ হচ্ছে যিনি পথ দেখায় বা পরিচালনা করেন। তার মানে হচ্ছে যিনি সামনে থেকে নেতৃত্ব দেয় তারে বলে লিডার। আর লিডারের যে গুণাবলী সেটারে বলে লিডারশিপ। আচ্ছা, আমরা এখানে সেটা হচ্ছে দেখবো। দেখো, লিডারশিপ, লিডারশিপ ইংরেজি প্রতিশব্দ এই নেতৃত্বের, লিড থেকে লিডার। হ্যাঁ, এই শব্দটি আসছে লিড শব্দ থেকে, যার অর্থ হচ্ছে পথ দেখানো বা পরিচালনা করা বা নির্দেশ দেওয়া। সুতরাং যে ব্যক্তি অন্যকে পথ দেখায় বা পরিচালনা করে তাকে বলে লিডার। এবং নেতার যেই সব গুণ মানে যেই সব গুণের মাধ্যমে তিনি অন্যকে প্রভাবিত করে তাই হচ্ছে নেতৃত্ব। তাহলে নেতৃত্ব মানে শুধু একজন ব্যক্তির গুণাবলী নয়, বরং এমন একটি সামাজিক ও নৈতিক গুণ যার মাধ্যমে, তাহলে এখানে এই জিনিসটা একটু মনে রাখতে হবে। কোনটা? এই যে বরং এটি একটি সামাজিক ও নৈতিক গুণ। তাহলে নেতৃত্ব কোন ধরনের গুণ? এটা হচ্ছে সামাজিক ও নৈতিক গুণ, মনে রাখবা। এটি একটি সামাজিক ও নৈতিক গুণ। নেতৃত্ব কোন ধরনের গুণ? এটি একটি সামাজিক ও নৈতিক গুণ, মনে রাখবা। একটি সামাজিক ও নৈতিক গুণ। কিম্বল ইয়ং বলতেছে নেতৃত্ব হলো ব্যক্তির সেই গুণাবলী যার মাধ্যমে সে অন্যের কর্মধারাকে প্রভাবিত করে এবং অন্য সবার উপর আধিপত্য বিস্তার করে। তার মানে তুমি যে কাজের মাধ্যমে, মানে যে গুণের মাধ্যমে অন্যের কর্ম দ্বারা, মানে অন্য কি কাজ করবে। যেমন ধরো তুমি একজন নেতা, এখন তোমার ডাকে যদি কর্মীরা সাড়া না দেয় তাহলে তুমি কিসের নেতা হয়েছে? তাহলে নেতা হচ্ছে সে যে যার আদেশে, মানে যার ডাকে মূলত কর্মীরা প্রভাবিত হয় এবং যিনি কিনা অন্যের উপর আধিপত্য বিস্তার করতে পারে, মানে অন্যরা তাকে মেনে নেয়, সেরকম হইতে হবে নেতা। তাহলে কিম্বল ইং এর এই সংজ্ঞাটা তোমরা মুখস্থ করে ফেলবা, যে নেতৃত্ব হলো ব্যক্তি সেই গুণাবলী যার মাধ্যমে সে অন্যের কর্মধারাকে প্রভাবিত করে এবং অন্য সবার উপর আধিপত্য বিস্তার করে। এর বাইরে আর জানার দরকার নাই। নেতৃত্বের 3টা প্রকার পড়বা। এই 3টা প্রকার, একটা হচ্ছে বিশেষজ্ঞ নেতৃত্ব, রাজনৈতিক নেতৃত্ব, সম্মানীয় নেতৃত্ব। এখান থেকে পরীক্ষা একটা পাবেই। এই দুটা এখন তোমরা ভিডিও স্টপ করে তোমরা এটা পড়ে নাও। বিশেষজ্ঞ নেতৃত্ব মানে হচ্ছে যখন কোনো একজন পেশায় দীর্ঘদিন ধরে থাকে
সেই পেশায় যখন দীর্ঘদিন থাকার কারণে তার ভিতরে যে নেতৃত্বের গুণাবলী বিকশিত হয় সেটাকে বলে বিশেষজ্ঞ নেতৃত্ব। আর রাজনৈতিক নেতৃত্ব মানে দীর্ঘদিন রাজনীতি করতে করতে যাদের ভিতরে মানে ভালো নেতৃত্বের গুণাবলী তৈরি হয় সেটাকে বলে রাজনৈতিক। ভিডিও স্টপ দিয়ে তোমরা এই দুটা দেখো। এরপরে হচ্ছে কি সম্মোহনী বা জাদুকরী নেতৃত্ব। এটাকে কারিশমাটিক লিডারশিপ বলে। এটাই সবচেয়ে বেশি পরীক্ষায় আসে যে সম্মোহনী নেতৃত্ব কি। আগে হয়তো শেখ মুজিবের নাম দিয়ে আসতো, এখন হয়তো অন্য নামে আসতে পারে। মহাত্মা গান্ধীর কথা আসতে পারে, আয়াতুল্লাহ খোমেনির কথা বলে আসতে পারে। এই যে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি তিনি কিন্তু রিসেন্টলি মারা গেছে, তার কথা নিয়ে কিন্তু আসবে যে বলবে যে ইরানবাসীকে তিনি আন্দোলিত করেছে, উদ্বেলিত করেছে, উজ্জীবিত করেছে। তাহলে তার কথাবার্তা, তার চিন্তা, তার কর্মকাণ্ড দিয়ে জনগণকে যখন হচ্ছে প্রভাবিত করতে পারে, যখন কোনো নেতা, তখন সেটা হলো সম্মানী নেতা। তোমরা এটা হচ্ছে অবশ্যই ভিডিও স্টপ দিয়ে এই অংশটা পড়ে নাও। এটা পরীক্ষায় আসবেই আসবে, ঠিক আছে? এরপরে আসে হচ্ছে আমাদের নেতৃত্বের প্রকারভেদ। আচ্ছা, এটা তো আমি বললাম যে ৩টা ভালো করে বললে হবে, ঠিক আছে? এরপরে আসে হচ্ছে আমাদের নেতৃত্বের প্রয়োজনীয় গুণাবলী। আমরা বার্টন রাসেলের কথা বলবো, আমার নামে নাম। তারপরে হচ্ছে বার্টন রাসেল এবং হচ্ছে রবার্ট মিসেলস, এই দুজনের কথা আমরা পড়বো। বার্টন রাসেলস বলতেছে নেতৃত্ব অপরিহার্য গুণ হলো আত্মবিশ্বাস এবং হচ্ছে দ্রুত সার্বিক সিদ্ধান্ত নেওয়া বা গ্রহণের যে ক্ষমতা, সেটাকে বার্টন রাসেল বলতেছে এটাই হচ্ছে মূলত নেতৃত্ব। বার্টন রাসেল বলতেছে নেতৃত্ব অপরিহার্য গুণ হচ্ছে কোনটা? আত্মবিশ্বাস থাকতে হবে, যে সেলফ কনফিডেন্স, দ্রুত ও সার্বিক সিদ্ধান্ত নেওয়া, মানে অল্প সময়ের মধ্যে সবার জন্য সিদ্ধান্ত নেওয়ার মতো সক্ষমতা তোমার থাকা লাগবে। এবং রবার্ট মিসেলস বলতেছে নেতৃত্বের অপরিহার্য গুণাবলী হচ্ছে ইচ্ছা শক্তি। তোমার ইচ্ছা শক্তি, ডিজায়ার থাকতে হবে, ইচ্ছা শক্তি থাকতে হবে, ব্যাপক জ্ঞান থাকতে হবে, তোমাকে জ্ঞানী হইতে হবে, প্রবল আত্মবিশ্বাস হইতে হবে, স্বয়ংসম্পূর্ণ হইতে হবে। স্বয়ংসম্পূর্ণ কিভাবে হওয়া যায়? ব্যক্তিত্ব থাকতে হবে, বুদ্ধিমত্তা থাকতে হবে, মানসিক দৈহিক সুস্থতা থাকতে হবে, অভিজ্ঞতা থাকতে হবে, শিক্ষা থাকতে হবে, দূরদৃষ্টি, মানে ভবিষ্যৎ সম্পর্কে তোমার একটা ভালো ক্লিয়ার ধারণা থাকতে হবে এবং ভবিষ্যতে কি ধরনের সিদ্ধান্ত নিলে ভালো হবে সেটা এখানে বুঝতে পারাটাই হচ্ছে দূরদর্শিতা বা দূরদৃষ্টি। চারিত্রিক কঠোরতা ও কোমলতা। ভাগ্মিতা মানে ভালো বক্তা, উত্তম শ্রোতা হতে হবে, নিরপেক্ষ হতে হবে, উদার হইতে হবে, দায়িত্ববোধ সম্পূর্ণ হইতে হবে, কথা ও কাজের মিল থাকতে হবে। এক কথা কথা সকালে এক কথা বিকালে এক কথা এরকম বললে হবে না। আত্মসংযম থাকতে হবে, স্বার্থহীনভাবে মানুষের জন্য কাজ করতে হবে, সত্য ও সুন্দরের পূজারী হতে হবে। এগুলো যদি তোমার ভিতরে থাকে তাহলে তুমি একজন ভালো নেতা। এইগুলোই প্রয়োজনীয়। এবং একজন নেতা কিভাবে রাষ্ট্রের জন্য সুশাসন প্রতিষ্ঠার জন্য ভূমিকা রাখে, এটা পরীক্ষায় ঘ নম্বর প্রশ্নে আসতে পারে যে একজন নেতা কিভাবে সুশাসন প্রতিষ্ঠার ভূমিকা রাখে, ব্যাখ্যা করো। তো একজন নেতা যখন হচ্ছে দলের ভালো সিদ্ধান্ত নেয়, যেমন ধরো তারেক রহমান, তিনি যদি দলের জন্য ভালো সিদ্ধান্ত নেয় তাহলে একটা দেশের জন্য ভালো হবে, তাই না? দলের জন্য ভালো সিদ্ধান্ত নেওয়া মানে দেশের জন্য ভালো সিদ্ধান্ত। তাহলে এরপরে আরেকজন নেতা যদি রাষ্ট্রীয় নীতি ও পরিকল্পনা সঠিকভাবে নেয় তাহলে অবশ্যই রাষ্ট্রের মধ্যে সুশাসন প্রতিষ্ঠা হবে। একজন সঠিক নেতৃত্বই পারে সঠিক সিদ্ধান্ত নিতে। আর এটা হচ্ছে জনমত গঠন। একজন ভালো নেতা নিশ্চিতভাবে জনমত গঠনের ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে। যেমন আমরা পূর্বতন সময়ে ভালো নেতা যারা ছিল তারা জনমত গঠন করতে পেরেছে। যেমন মাওলানা ভাসানী, শেরে বাংলা, তারপরে হচ্ছে হোসেন শহীদ সোহরাওয়ার্দী, এরা জনমত গঠন, জিয়াউর রহমান, ওরা সবাই জনমত গঠন করতে পেরেছে, তাই না? তো এই বিষয়গুলো কিন্তু জনমত গঠনের ক্ষেত্রে একজন ভালো নেতা কিন্তু ভূমিকা থাকা দরকার। আর এটা হচ্ছে রাজনৈতিক শিক্ষা ও সচেতনতা বৃদ্ধি। রাজনৈতিক শিক্ষাও কি সচেতনতা বৃদ্ধির ক্ষেত্রেও কিন্তু যে একজন ভালো নেতা ভূমিকা রাখে, সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে ভূমিকা রাখে। এরপরে আরো কিছু বিষয় আছে, যেমন ধরো বাস্তব পরিকল্পনা প্রণয়ন। এমন আজগুবি কোনো সিদ্ধান্ত না নিয়ে বাস্তব যেটা জনগণের জন্য জনকল্যাণমুখী সেটাই প্রণয়ন করা, এটাও কিন্তু ভালো নেতার অন্যতম বৈশিষ্ট্য এবং যেটা সুশাসনের ক্ষেত্রে ভূমিকা রাখে। জাতীয় ঐক্য ও সংহতি সৃষ্টি করে, বিভিন্ন প্রতিষ্ঠানের সমন্বয় সাধন করে বা সমন্বয় ঘটায় বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে। একজন ভালো নেতা মাত্রই সব প্রতিষ্ঠানের সাথে কি ভালো যোগাযোগ থাকবে। সব প্রতিষ্ঠান, সেটা রাজনৈতিক হোক, অর্থনৈতিক হোক, ধর্মীয় হোক, তারপরে হচ্ছে শিক্ষামূলক হোক, সেই প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় ঘটলে দেখো একটা রাষ্ট্রের মধ্যে সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হচ্ছে সমন্বয়হীনতা। যেমন ধরো চট্টগ্রাম বোর্ডে যে এতদিন পরীক্ষা স্থগিত ছিল, এটার পিছনে অনেকগুলো কারণ থাকতে পারে, সেটা হচ্ছে সমন্বয়হীনতা থাকতে পারে। আবার একইভাবে হচ্ছে হয়তো বোর্ডের যারা দায়িত্বে আছেন তারা হয়তো ভালো নেতা না, যার কারণে ছাত্রদেরকে মাঠে নামতে হয়েছে, এরকম ব্যাপার স্যাপার থাকে। তাহলে একজন ভালো নেতা মাত্রই সুশাসনের ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে। এভাবে আমরা পড়বো। তো এখান থেকে কিরকম প্রশ্ন আসে সেটা এখানে দেওয়া আছে।
তোমাদের পিডিএফ আছে, সেখানে এগুলোর উত্তর সহ আছে, তোমরা পিডিএফ টেলিগ্রাম থেকে ডাউনলোড করে নাও। আমি আবার বলছি, এগুলো 2026 সালে যারা পরীক্ষার্থী কালকে পরীক্ষা দিবে এই প্রথম পত্রের উপরে, তাদের জন্য এই ক্লাসগুলো, ঠিক আছে? আমি বিশেষ করে 27 বেসে যারা আছো, তোমাদের এগুলো শুধু এরকম পড়লে হবে না, এগুলো ডিটেলসে পড়তে হবে। ডিটেলসে মানে হচ্ছে একদম বেসিক বুঝে বিস্তারিতভাবে। এইগুলো তোমাদের 26 বেসে যারা, ওরা 2 বছর ধরে পড়তেছে। এই জন্য আমি এখানে পরীক্ষার জন্য যেগুলো দরকার সেগুলো পড়াচ্ছি। আর একদম বেসিক বুঝে পড়ার জন্য তোমরা আমার টেলিগ্রাম গ্রুপে আমাকে মেসেজ দিতে পারো, অথবা হচ্ছে আমাকে সরাসরি কল দিয়ে জিজ্ঞেস করতে পারো যে কোর্স আছে কিনা, বা কোর্সে ভর্তি হলে তোমরা জানাতে পারো, ঠিক আছে? তাহলে এখানে আসি আমরা হচ্ছে সপ্তম অধ্যায়, সরকার কাঠামো ও সরকারের অঙ্গ। প্রথমত বলি যে রাষ্ট্রের যে মৌলিক 4টা উপাদান আছে। মৌলিক উপাদান কেন বললাম? যে একটা রাষ্ট্রের 4টা আবশ্যকীয় উপাদান। এটা হচ্ছে জনসংখ্যা, এরপরে হচ্ছে নির্দিষ্ট ভূখণ্ড, তাহলে জনসংখ্যা থাকা লাগবে, একটা দেশের ভূখণ্ড থাকা লাগবে, ভূখণ্ড না থাকলেও হবে না, আর একটা হচ্ছে সার্বভৌমত্ব থাকা লাগবে। এগুলো কিন্তু আবশ্যকীয়ভাবে দরকার, সার্বভৌমত্ব, ঠিক আছে? এরপরে হচ্ছে কি? সরকার। এই মৌলিক 4টা প্রতিষ্ঠানের মধ্যে, মানে 4টা উপাদানের মধ্যে আবশ্যকীয় একটা উপাদান হচ্ছে সরকার। এখানে কোনো একটা না থাকলে কিন্তু রাষ্ট্র হবে না। রাষ্ট্র হওয়ার জন্য এই 4টা থাকা লাগবে। তবে পরীক্ষায় আসে অনেক সময় যে রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কোনটা, সেটা হচ্ছে সার্বভৌমত্ব। রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে কোনটা? সার্বভৌমত্ব। মনে রাখবা, রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে সার্বভৌমত্ব। সরি, একটু বাইরে যে বাচ্চারা চিল্লাপাল্লা করতেছে, খেলাধুলা করতেছে, একটু তোমরা এটা একটু দেখো, এই জিনিসটা একটু দেখো। আমি এখনই আবার আসতেছি, দরজাটা অফ করে আসতে হবে। ওকে, ওয়েলকাম ব্যাক। তো এখানে যেটা বললাম সেটা হচ্ছে কি, যে রাষ্ট্রের অপরিহার্য এই 4টা উপাদানের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সার্বভৌমত্ব। সার্বভৌমত্ব মানে কি সেটা তোমাদের এখন বেসিক বলতে গেলে তো অনেক লম্বা কথা আসবে, তবে তোমরা এটা মনে রাখো, নিজেদের সিদ্ধান্ত নিজেরা নিতে পারার যে ক্ষমতা, সেটাই হচ্ছে সার্বভৌমত্ব অথবা স্বাধীনতা। আমরা রাষ্ট্রের একটি অপরিহার্য মৌলিক উপাদান হচ্ছে সরকার। সরকার আসলে দেখা যায় না, এটা কোনো বাস্তব রূপ নয়। হ্যাঁ, মূলত এটা একটা বিমূর্ত তথ্যগত ধারণা, ঠিক আছে? সরকারই হলো রাষ্ট্রের মানে একটা কাঠামো দেয়, ঠিক আছে? সরকার রাষ্ট্রের এটা কি দেয়? কাঠামো দেয়। যেমন ধরো একটা স্ট্রাকচার দেখা যায়, যেমন ধরো প্রধানমন্ত্রী থাকে, সেখানে রাষ্ট্রপতি থাকে, এই জিনিসটা। তো এটা একটা তথ্যগত ধারণা বা বিমূর্ত ধারণা, মানে যেটা দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, আমরা শুধু কল্পনা করতে পারি, ঠিক আছে? সরকারের হলো রাষ্ট্রের বাস্তব রূপ। তাহলে রাষ্ট্রকে আমরা আসলে দেখতে পাই না, কিন্তু আমরা সরকারকে মানে কল্পনা করতে পারি, এটা কাঠামো হিসেবে, ঠিক আছে? একটা কাঠামো হিসেবে সরকারের রাষ্ট্রপতি থাকে, প্রধানমন্ত্রী থাকে, একটা কাঠামো হিসেবে, স্ট্রাকচার হিসেবে আমরা কল্পনা করতে পারি। অধ্যাপক গ্যাটেল বলতেছে কি, যে সরকার হলো রাষ্ট্রের একটি যন্ত্র বা সংগঠন। মনে রাখবা, এটা একটা মেশিন। কি মেশিন? যে মেশিন দিয়ে আমরা আমাদের ইচ্ছাগুলো পূরণ করতে পারি। হ্যাঁ, যে মেশিন দিয়ে আমরা কি করতে পারি? ইচ্ছাগুলো পূরণ করতে পারি, সেটা বলছে উইলুবি। উইলুবি এই জায়গা থেকে দেখো, এই উইলুবি বলতেছে যে যে মেশিনটা দিয়ে আমরা আমাদের ইচ্ছাগুলো পূরণ করতে পারি, সেটাই হচ্ছে সরকার। এখানে গ্যাটেল বলতেছে এটা একটা মেশিন বা সংগঠন, এটা একটা যন্ত্র বা সংগঠন, যেখানে সবকিছু সাজানো গোছানো, এবং যেটা প্রত্যেকটা একটা আরেকটার সাথে কানেক্টেড, মানে একটা ফাংশনাল। আবার উইলিবো বলতেছে সরকার হলো একটি প্রতিষ্ঠান বা যন্ত্র, যার মাধ্যমে, হ্যাঁ, একটা প্রতিষ্ঠান বা যন্ত্র যার মাধ্যমে জনগণ তার ইচ্ছাকে কি করে? কার্যকর করে। আমরা আমাদের ইচ্ছাগুলোকে কার্যকর করি কার মাধ্যমে? ধরো আমরা যদি চাই যে আমরা বাংলাদেশের মানুষেরা, আমরা চাই যে মানে কালকে থেকে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো আছে সেগুলোকে মানে আন্তর্জাতিক মানে উন্নীত করার জন্য যত উদ্যোগ নেওয়া দরকার সরকার যাতে সেটা নেয়, তাহলে সরকার সেটা নিতে বাধ্য। আজকে যদি আমরা জনগণ বলি যে আমরা নিঃশর্তভাবে আমরা আমাদের যে করাপশন আছে, সেই করাপশন আমরা কি করব? যে আমরা বন্ধ করব, ঠিক আছে? তাহলে আমাদের জনগণের যে ইচ্ছা, সেটাকে গুরুত্ব দিয়ে সরকার অবশ্যই সেরকম একটা প্রতিষ্ঠান তৈরি করতে বাধ্য। মানে জনগণ যেটা চায় সেটা। সরকার হলো একটি প্রতিষ্ঠান বা যন্ত্র যার মাধ্যমে রাষ্ট্র তার ইচ্ছাকে গঠন ও কার্যকর করে। এখানে রাষ্ট্র বলতে কোনগুলা? ওই রাষ্ট্র বলতে আমরা ঘুরে ফিরে এই যে তোমার 4টা উপাদান, এখানে জনসংখ্যা, ভূখণ্ড, সার্বভৌমত্ব, সরকার, এই 4টা উপাদান নিয়ে কিন্তু রাষ্ট্র, ঠিক আছে? তাহলে লাস্ট কি বলতেছে?
সরকার হলো রাষ্ট্রের মুখপাত্র। তাহলে আমরা উইলবির কথাটা মনে রাখবো, যেটার মাধ্যমে রাষ্ট্র তার ইচ্ছাকে গঠন করে, বাস্তবায়ন করে, কার্যকর করে, সেটা হচ্ছে সরকার। আর গ্যাটেল বলছে কি, যে সরকার হলো রাষ্ট্রের একটি যন্ত্র বা সংগঠন। তো মুখপাত্র হিসেবে লাস্কি যেটা বলছে, লাস্কি বলছে যে সরকার হচ্ছে রাষ্ট্রের মুখপাত্র। এটা কেন বলছে? ধরো বাংলাদেশের ইউএন, ইউনাইটেড নেশন, এই ইউএনএ আমরা যাই, সাধারণ জনগণকে আমরা যেতে পারি? আমরা জনগণরা আমরা চাইলেও এখানে যেতে পারি না। তাহলে কে যায়? এই ইউএনএর আমরা পাঠাই কাদেরকে? আমাদের প্রতিনিধিকে, মানে সরকারকে পাঠায়। সরকার তখন আমাদের পক্ষে ইউএনএ গিয়ে বক্তব্য দেয়, সরকারের প্রতিনিধিরা। তাহলে জনগণের মনোনীত সরকারই ইউএনএ গিয়ে বক্তব্য দেয় বিদায়। তো সরকারকে আমরা বলতে পারি আমাদের মুখপাত্র, মানে একটা রাষ্ট্রের মুখপাত্র। তাহলে আর লাস্টে এই কথাটাই বলছে যে যে আমরা বা তুমি, তোমরা যারা আছো, আমরা কেউ তো আসলে ইন্ডিয়ার সাথে সম্পর্ক তৈরি করতে পারি না, তাই না? মানে এটা ব্যক্তি বিশেষে করতে পারি, ব্যক্তি ইন্ডিভিজুয়াল করতে পারি। হ্যাঁ, তোমার বান্ধবী থাকতে পারে, বন্ধু থাকতে পারে ইন্ডিয়াতে, কিন্তু সরকারি পর্যায়ে যে কোনো সিদ্ধান্ত তুমি নিতে পারো? নিতে পারো না। কে নেয়? সরকারের নিয়োজিত ব্যক্তিরাই নেয়। তাহলে এই জন্য আমরা বলি সরকার হচ্ছে রাষ্ট্রের মুখপাত্র, আমাদের মুখপাত্র। হ্যাঁ, এরপরে আমরা এক একটা দেশে দেখো, পৃথিবীর প্রত্যেকটা দেশে সরকার আছে। পৃথিবীতে প্রত্যেকটা দেশে কি আছে? সরকার আছে। সরকার বিভিন্ন রকম হয়। পৃথিবীর প্রত্যেকটা দেশে সরকার আছে, কিন্তু মজার ব্যাপার হচ্ছে এক একটা দেশের সরকার এক এক রকম। যেমন ধরো বাংলাদেশে গণতান্ত্রিক সরকার, কিন্তু কোরিয়াতে, নর্থ কোরিয়াতে কি, নর্থ কোরিয়াতে হচ্ছে একটু ভিন্ন রকম, তাই না? এই যে নর্থ কোরিয়াতে হচ্ছে একটু ভিন্ন রকম, যেমন ধরো সেখানে এক মানে গণতন্ত্র নাই, সেখানে হচ্ছে সমাজতন্ত্র। চায়নাতে কি, চায়নাতেও হচ্ছে সমাজতন্ত্র। আবার হচ্ছে কিউবাতেও সমাজতন্ত্র। আবার অন্যদিকে আমরা যদি সৌদি আরবের কথা বলি, হ্যাঁ, সৌদি আরব, কে এস এ, কিংডম অফ সৌদি আরবিয়া, সেখানে আমরা কি দেখি? সেখানে হচ্ছে রাজতন্ত্র। তাহলে এই যে এক একটা দেশে এক এক ধরনের সরকার, এই ব্যাপারটা আমাদেরকে একটু বুঝতে হবে, এটা আমাদের রিয়েলাইজ করতে হবে যে সরকার কেন এক একটা দেশে এক এক রকম, এটাকে কিভাবে কি করা যায়। আমরা জানি যে পৃথিবীর প্রথম যারা জ্ঞান বিজ্ঞান চর্চার ক্ষেত্রে অন্যান্যদের চেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে গ্রিক দার্শনিকরা। সেই গ্রিক দার্শনিকদের মধ্যে প্লেটো এবং এরিস্টটল, এরা কিন্তু সরকারের বিভাজন করেছে। প্লেটো দ্য রিপাবলিক বইয়ের মধ্যে সরকারকে ভাগ করেছে দুই ভাগে। বিশুদ্ধতার মানে শুদ্ধতার ভিত্তিতে দুই ভাগে ভাগ করেছে, বিশুদ্ধ সরকার এবং বিকৃত সরকার। তিনি বলছে একটা হচ্ছে বিশুদ্ধ আর একটা হচ্ছে বিকৃত। তাহলে এরিস্টটলের কথায় আমরা আসি, তাহলে প্লেটো কয় ভাগে ভাগ করছে? প্লেটো হচ্ছে দুই ভাগে ভাগ করছে, মানে শুদ্ধতার ভিত্তিতে বলছে, একটা হচ্ছে বিশুদ্ধ আর একটা হচ্ছে বিকৃত। ফিয়ার গভর্নমেন্ট আর হচ্ছে পারভার্টেড গভর্নমেন্ট। তো এই প্লেটোর ছাত্র কে? প্লেটোর ছাত্র হচ্ছে এরিস্টটল। এরিস্টটল, তার একটা বই হচ্ছে দ্য পলিটিক্স। দ্য পলিটিক্স, এগুলো তোমাদেরকে প্রথম পার্টে আমি পড়াইছিলাম। দ্য পলিটিক্স বইয়ের মধ্যে তিনি বিশেষ করে মানে ১.৫ শতাধিক সংবিধান তিনি পর্যালোচনা করেছেন, সরকারের একটি শ্রেণী বিভাগ প্রদান করেছেন। এরিস্টটল দুইটা নীতির ভিত্তিতে ভাগ করছে। আমি এখানে না দেখাই, সরাসরি এখানে চলে আসি, এটাতে দেখো তোমরা। এখানে স্পষ্টভাবে বলছে যে এরিস্টটল বলছে সবচেয়ে খারাপ সরকার হচ্ছে গণতন্ত্র। বলছে যে তিনি বলছে সবচেয়ে নিকৃষ্ট হচ্ছে গণতন্ত্র, নিকৃষ্টতর। আর পলিটিকে সবচেয়ে উৎকৃষ্ট সরকার বলছে। তাহলে কয়টা নীতির ভিত্তিতে ভাগ করছে? তিনি দুইটা নীতি। একটা হচ্ছে সংখ্যা নীতি আর একটা হচ্ছে লক্ষ্য উদ্দেশ্য নীতি। আবার বলছি, তাহলে কয়টা নীতির ভিত্তিতে এরিস্টটল সরকারকে ভাগ করেছে? দুইটা নীতির ভিত্তিতে। আর অন্যদিকে প্লেটো সরকারকে মানে কিসের ভিত্তিতে ভাগ করেছে? তিনি প্লেটো ভাগ করেছে হচ্ছে মূলত যে বিশুদ্ধতার উপর ভিত্তি করে বা শুদ্ধতার উপরে, একটা বিশুদ্ধ সরকার, একটা বিকৃত সরকার। আর অন্যদিকে প্লেটো ভাগ করছে দুইটা নীতি, সংখ্যা নীতি, উদ্দেশ্য নীতি। সংখ্যা নীতির ভিত্তিতে তিনি একজনের শাসন, দুইজনের শাসন, কয়েকজনের শাসন, এমন অনেকের শাসন বলছে। বলছে যে একজনের শাসন যেটা, সেটা হচ্ছে মানে বিশেষ করে শাসকের সংখ্যা এখানে একটা থাকবে, আর কয়েকজন মিলে যখন শাসন করবে তখন সেটাকে কয়েকজনের শাসন। অনেকের শাসন মানে যেখানে অনেকে শাসন করে। আমাদের মনে রাখতে হবে কি? মনে রাখতে হবে হচ্ছে এটা পলিটি, এটা হচ্ছে স্বাভাবিক, মানে লক্ষ্য উদ্দেশ্যের দিক থেকে। আর বিকৃত মানে সবচেয়ে নিকৃষ্ট বলছে কোনটা? নিকৃষ্টতর গণতন্ত্রকে। আর পলিটিকে বলছে সবচেয়ে উৎকৃষ্ট। এরপরে আসে হচ্ছে লিখকের ছকটা। লিখক হচ্ছে গণতন্ত্রকে দুই ভাগে ভাগ করেছে, স্বৈরতন্ত্র আর আধুনিক সরকারের দুই ভাগে ভাগ করেছে, গণতন্ত্রকে আবার দুই ভাগে ভাগ করছে, প্রজাতন্ত্র আর নিয়মতান্ত্রিক রাজতন্ত্র। আমরা এই ছকটা এইটুকুই মনে রাখবো যে লিখক আধুনিক সরকারকে দুই ভাগে ভাগ করেছে, গণতন্ত্র, স্বৈরতন্ত্র। গণতন্ত্র, স্বৈরতন্ত্র। লেখক আধুনিক সরকার দুই ভাগে ভাগ করে, গণতন্ত্র, স্বৈরতন্ত্র। গণতন্ত্র কি? গণতন্ত্র হচ্ছে সবচেয়ে জনপ্রিয় শাসন ব্যবস্থা। গণতন্ত্র মানে হচ্ছে জনগণের শাসন। যেই শাসন ব্যবস্থার ক্ষমতার প্রকৃত মালিক হচ্ছে জনগণ, তাকে বলে গণতন্ত্র। রাজনীতিতে গণতন্ত্র একটি প্রাচীন ধারণা, কারণ হচ্ছে গ্রিক সভ্যতা থেকে গণতন্ত্রের চর্চা হয়ে আসতেছে।
তবে গ্রিকরা যে গণতন্ত্রের চর্চা করত সেই গণতন্ত্রটা ছিল হচ্ছে প্রত্যক্ষ। কি গণতন্ত্র? প্রত্যক্ষ গণতন্ত্র, মানে এখানে সরাসরি নাগরিক যারা, গ্রিকের নাগরিক যারা, তারা সরাসরি অংশগ্রহণ করতো। তবে প্রাচীন গ্রিসের সর্বপ্রথম গণতন্ত্রের ধারণা উদ্ভব হয়, যদি স্পেসিফিক বলি সেটা হচ্ছে গ্রিসের অ্যাথেন্সে। এটা আমি তোমাদেরকে প্রথম ক্লাসে হয়তো বলেছি, গ্রিসের অ্যাথেন্সেই হচ্ছে প্রথম গণতন্ত্রের ধারণার উদ্ভব ঘটেছে, মনে রাখবা। তাহলে গ্রিকরা মানে অ্যাথেন্সের মধ্যে প্রত্যক্ষ গণতন্ত্রের চর্চা করেছে। তাহলে পৃথিবীতে গণতন্ত্র হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে প্রত্যক্ষ গণতন্ত্র আর একটা হচ্ছে পরোক্ষ গণতন্ত্র। এই যে আমরা গণতন্ত্র গণতন্ত্র বলতেছি, এইটাকে যদি আমরা বলি যে ডেমোক্রেসি বা হচ্ছে গণতন্ত্র, এই যে গণতন্ত্র, তাহলে গণতন্ত্র কয় ধরনের? দুই ধরনের, প্রত্যক্ষ পরোক্ষ। এই যে আমরা গণতন্ত্র বলি, এটাকে ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ডেমোক্রেসি। কি? ডেমোক্রেসি। হ্যাঁ, এই যে ডেমোক্রেসি, এটাকে বাংলা আমরা দুইটা গ্রিক শব্দ পাই, এটা হচ্ছে ডেমোস। কারণ গ্রিক শব্দ পাই এই কারণেই যে ডেমোক্রেসি শব্দটা, ওই যে গণতন্ত্র শব্দটাই হচ্ছে গ্রিকদের, ঠিক আছে? ডেমোস এবং ক্রাটিয়া বা ক্রাটোস, ক্রাটিয়া বা ক্রাটোস। ডেমোস অর্থ জনগণ, ক্রাটিয়া বা ক্রাটোস অর্থ হচ্ছে শাসন ক্ষমতা। আমরা এখানে যদি দেখি তো স্পষ্টভাবেই আছে ডেমোস এবং ক্রাটোস বা ক্রাটিয়া। ডেমোস অর্থ হচ্ছে জনগণ, ক্রাটোস বা ক্রাটিয়ার অর্থ হচ্ছে শাসন ক্ষমতা। সুতরাং শব্দগত অর্থে গণতন্ত্র হচ্ছে জনগণের শাসন ক্ষমতা। প্রাচীন গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস বলছে আজকে থেকে 2500 বছর আগে গণতন্ত্রের মানে তিনি একটা সংজ্ঞা দিয়ে গেছেন। কারণ কেন? কারণ হচ্ছে 2500 বছর আগে কেন? কারণ হচ্ছে গ্রিকরা তখন থেকেই গণতন্ত্রের চর্চা করতো। তবে সেই গণতন্ত্র ছিল হচ্ছে কি ধরনের গণতন্ত্র? প্রত্যক্ষ গণতন্ত্র। আচ্ছা, এবার গণতন্ত্র এমন এক প্রকার শাসন ব্যবস্থা যেখানে শাসন ক্ষমতা আইনত কোনো শ্রেণী সময়ের উপর ন্যস্ত না থাকে, সবার উপর ন্যস্ত থাকে, সমাজের সব মানুষের উপর ন্যস্ত থাকে। এটাই হচ্ছে মূলত হেরোডোটাসের সংজ্ঞা। আমরা হেরোডোটাসের সংজ্ঞাটা জানলাম, কিন্তু আমরা মুখস্থ রাখবো কারটা? আব্রাহাম লিঙ্কনের। এইটা আব্রাহাম লিঙ্কন হচ্ছে ডেমোক্রেসি ইজ এ গভর্নমেন্ট অফ দ্য পিপল বাই দ্য পিপল ফর দ্য পিপল, অর্থাৎ জনগণের জন্য, জনগণের কল্যাণের জন্য, জনগণের দ্বারা পরিচালিত শাসন ব্যবস্থাই হচ্ছে মূলত গণতন্ত্র। এটা কিছুটা অস্পষ্ট কিন্তু জনপ্রিয়। মার্কিন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন। পরীক্ষায় এমসিকিউতে এটা আসে, যদি জ্ঞানমূলকে নাও আসে এমসিকিউতে আসবেই আসবে। তো ডেমোক্রেসি ইজ এ গভর্নমেন্ট অফ দ্য পিপল বাই দ্য পিপল ফর দ্য পিপল, এটা কার কোটেশন বা কার কথা? আব্রাহাম লিঙ্কনের, আমেরিকার প্রেসিডেন্ট। এবং বাংলায়ও আসতে পারে, মনে রাখবা। তবে বাকিগুলো আমাদের এত বেশি দরকার আছে? উত্তর হচ্ছে না, আমাদের এত বেশি দরকার নেই। তোমরা তারপরে জন সিলির এই কথাটা মনে রাখবা, সেটা হচ্ছে গণতন্ত্র হচ্ছে এমন এক ধরনের সরকার যেখানে সকলেরই অংশগ্রহণের সুযোগ আছে। বর্তমানে বাংলাদেশ সহ পৃথিবীর অসংখ্য দেশে গণতান্ত্রিক ব্যবস্থা রয়েছে। গণতন্ত্র দুই ভাগে বিভক্ত, প্রত্যক্ষ আর পরোক্ষ। গণতন্ত্রের কিছু বৈশিষ্ট্য আমাদেরকে মনে রাখতে হবে। বিশেষ করে গণতন্ত্রের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে নিয়মতান্ত্রিক শাসন, প্রতিনিধি থাকবে এখানে। নিয়মতান্ত্রিক শাসন মানে হচ্ছে এখানে একটা সংবিধান থাকবে, সেখানে প্রতিনিধিরা সাংবিধানিকভাবে ক্ষমতা পাবে। সংখ্যাগরিষ্ঠের শাসন, অর্থাৎ এখানে বেশিরভাগই কি পাবে? যে বেশিরভাগই হচ্ছে শাসন ক্ষমতা পাবে। দায়িত্বশীল বা জবাবদিহিমূলক শাসন, অর্থাৎ এখানে অবশ্যই শাসন ক্ষমতায় যারা থাকবে তারা অবশ্যই দায়িত্বশীল হবে এবং এখানে জনগণকে জবাবদিহি করতে বাধ্য থাকবে। যেহেতু শাসন ক্ষমতা, এই যে ডেমোক্রেসি শব্দের অর্থ কি? জনগণের শাসন। এখানে প্রকৃত ক্ষমতার মালিক হচ্ছে জনগণ, ঠিক আছে? জনগণ তাদের প্রতিনিধিদেরকে দায়িত্ব দেয়, এই দায়িত্ব তারা যখন পালন করে তাদেরকে দায়িত্বশীল হয়ে পালন করতে হয়। তারা যদি কোনো একটা খারাপ কাজ করে তাহলে সেটা জবাবদিহিমূলক ব্যবস্থা নিতে হয়। এবং যেমন ধরো ইন্ডিয়াতে খুব রিসেন্টলি একটা আন্দোলন হয়ে গেছে, ককরোচ জনতা পার্টি, অর্থাৎ ককরোচ জনতা পার্টি, সিজেপি, এদের যে আন্দোলন, সেখানে শিক্ষামন্ত্রী পদত্যাগ করতে বাধ্য হয়েছে। এটাই হচ্ছে গণতন্ত্র। সেখানে জনগণ যাকে চাইবে সেই থাকতে পারবে, যাকে চাইবে না সে চলে যেতে হবে। এখানে জনগণই সব ক্ষমতার মালিক। নাগরিক অধিকার সংরক্ষিত থাকে সংবিধান দ্বারা এবং আইন দ্বারা সংরক্ষিত থাকে নাগরিক অধিকার। কেউ কারো অধিকার খর্ব করতে পারে না। জনমতের প্রাধান্য, অর্থাৎ জনগণ যেটা চাইবে সেটাকেই গুরুত্ব দিতে হবে। অনেকগুলো দল থাকতে পারে বা একাধিক দল থাকতে পারে, তবে একটা দল থাকবে না। গণতন্ত্রের নেভার এভার কখনো একটা দল থাকবে না। যদি একটা দল থাকে সেটা গণতন্ত্র নয়, সেটা সমাজতন্ত্র বা একনায়কতান্ত্রিক বা স্বৈরতন্ত্র। আইনের শাসন থাকবে, অবশ্যই আইনের প্রাধান্য থাকতে হবে। বিচার বিভাগের নিরপেক্ষ থাকতে হবে, সংবিধানের প্রাধান্য থাকতে হবে। এগুলো সব মিলেই হচ্ছে গণতন্ত্র। তাহলে গণতন্ত্রের বৈশিষ্ট্য আমরা জানলাম। গণতন্ত্রের প্রকারভেদ বললাম যে দুই ধরনের প্রকার, প্রত্যক্ষ পরোক্ষ। আশা করি তোমরা এই ব্যাপারটা বুঝতে পেরেছো। গণতন্ত্রের বৈশিষ্ট্যগুলো তোমরা নিজেরাও একবার চোখ বুলায় নাও ভিডিও স্টপ দিয়ে। এরপর আসি হচ্ছে এগুলা এখান থেকে পড়তে হবে হচ্ছে বুট। মনে রাখবা গণভোট কি, পরীক্ষায় আসে, এটা প্রায় সময় আসে। তো আধুনিক যুগে আমরা যেহেতু পরোক্ষ গণতন্ত্র মানে কি? রাষ্ট্র চালায় কে? রাষ্ট্র চালায় হচ্ছে সরকার। তাহলে সরকারকে নির্বাচিত করে কারা? সরকারকে নির্বাচিত করে জনগণ।
কিন্তু জনগণ কি রাষ্ট্রের কাজে অংশগ্রহণ করতে পারে? উত্তর হচ্ছে না। কিন্তু এমন কিছু বিষয় আছে, জনগণ সরকার নির্বাচিত করে, সরকার রাষ্ট্র চালায়। কিন্তু এমন 4টা বিষয় আছে যেখানে সরাসরি জনগণ রাষ্ট্রের কাজে অংশগ্রহণ করে, সেগুলো হচ্ছে গণনির্দেশ, গণ উদ্যোগ, পদচ্যুতি, গণভোট। এই যে হাসিনাকে যে দেশ থেকে তাড়াইলো, এটা হচ্ছে পদচ্যুতি। এগুলো নিয়ে ডিটেলসে ক্লাস করতে চাইলে তোমাদের এখন যেহেতু সময় নাই, 26 বেসে যেহেতু সময় নাই, 27 বেসে যারা তোমরা ডিটেলস ক্লাস করতে অবশ্যই কোর্স এনরোল করতে পারো। সেক্ষেত্রে তোমরা টেলিগ্রাম গ্রুপে মেসেজ দিলে হবে। তো পদচ্যুতি, গণভোট, তোমরা যদি পারো তাহলে ডিটেলস পড়তে মন চাইলে তোমরা আমার শিটে আছে, সেখান থেকেই তোমরা দেখে নিতে পারো। পদচ্যুতি কি? পদচ্যুতি মানে পদ থেকে তাড়িয়ে দেওয়া। জনগণই সরাসরি রাষ্ট্রের সিদ্ধান্ত নিচ্ছে যে প্রধানমন্ত্রী থাকবে কি থাকবে না, রাষ্ট্রপতি থাকবে কি থাকবে না, মন্ত্রীরা থাকবে কি থাকবে না, সরাসরি জনগণই সিদ্ধান্ত নিচ্ছে। কিন্তু এমনি প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি বা মন্ত্রী থাকবে, এখানে এটার সিদ্ধান্ত নেয় হচ্ছে সরকার। কিন্তু এখানে এমন 4টা বিষয় ঘটে যায় যখন হচ্ছে জনগণই মূলত সরাসরি সিদ্ধান্ত নেয়, এটাকে বলে পদচ্যুতি। আর একটা হচ্ছে গণভোট। গণভোট হচ্ছে মূলত এই যে পদচ্যুতি এবং গণভোট, তোমরা এটাও করতে পারো নিজেরাই, নির্দেশ। এটাতে মূলত হচ্ছে সরকার মানে রাষ্ট্রই মূলত জনগণের কাছ থেকে মতামত চায় যে আমরা এই আইনটা পরিবর্তন করতে চাই, এই আইনটার বিষয়ে জনগণের মতামত কি, এটাকে বলে গণনির্দেশ। গণ উদ্যোগটা কি? যদি কোনো একটা আইন জনগণ নিজেদের থেকে পরিবর্তন করতে চায়, সেটা গণ উদ্যোগ বলে। জনগণ এটাতে রাষ্ট্র উদ্যোগ নেয়, রাষ্ট্র আইন পরিবর্তনের ক্ষেত্রে উদ্যোগ নেয়, অর্থাৎ সরকারের দায়িত্বে থাকা ব্যক্তিরা আইন সংশোধনের জন্য জনগণের কাছ থেকে মতামত নেয়। আর এটা হচ্ছে জনগণ নিজেরাই মতামত দিয়ে বিশেষ ক্ষেত্রে সরাসরি আইন পরিবর্তনের উদ্যোগ নেয়। আরেকটা হচ্ছে পদচ্যুতি, অর্থাৎ সরকারের পদে থাকা কোনো ব্যক্তি যদি জনগণের আস্থা ভঙ্গ করে, জনবিরোধী কাজ করে, তখন সেক্ষেত্রে সরাসরি জনগণই তাদেরকে পদচ্যুত করে। আরেকটা হচ্ছে গণভোট বা জননির্ধারণ, যেটাকে প্লেবিসিট বা প্লেবিসাইড বলা হয়। এটা হচ্ছে গণভোট। হ্যাঁ, অর্থাৎ এখানে সরাসরি জনগণের কাছ থেকে হ্যাঁ অথবা না ভোটে মতামত নেওয়া হয়, হ্যাঁ অথবা না ভোটে। 2026-এও তোমরা জানো যে নির্বাচন যেটা হয়েছে, সেখানেও গণভোট হয়েছে। তার মানে গণভোট হচ্ছে কি? গণভোট হচ্ছে গুরুত্বপূর্ণ রাজনৈতিক বা সাংবিধানিক বিষয়ে জনগণের মত যাচাইয়ের জন্য যে ভোট গ্রহণ করা হয়, যে হ্যাঁ না ভোট গ্রহণ করা হয়, তখন সেটাকে বলে গণভোট। বাংলাদেশে এ নিয়ে 47 একবার, 1991-তে একবার, 2026-এ একবার কি হয়েছে? গণভোট হয়েছে। আশা করি বুঝতে পেরেছো। এবার আসি হচ্ছে আমরা একনায়কতন্ত্র। তো গণতন্ত্রের কিছু ভালো দিক আছে, খারাপ দিকও আছে। এই ভালো দিক খারাপ দিকগুলো নিয়ে আমরা আলোচনা করি, বিশেষ করে ডিটেলস ক্লাসে। তোমরা যদি সময় পাও তাহলে তোমরা আমার এই লেকচার শিট থেকে তোমরা এগুলো ডাউনলোড করে পড়ে নিতে পারো। একনায়কতন্ত্র, ডিক্টেটরশিপ। একনায়কতন্ত্র কি? একনায়কতন্ত্র হচ্ছে যেখানে এক ব্যক্তির শাসন, এক ব্যক্তি। এখানে স্পষ্টভাবে বললে এটা তত্ত্বগতির দিক থেকে গণতন্ত্রের সম্পূর্ণ বিপরীত। গণতন্ত্রে আমরা জানি সবাই এখানে ক্ষমতার মালিক, রাষ্ট্রের সব নাগরিকই ক্ষমতার মালিক। কিন্তু এখানে একনায়কতন্ত্রে এক ব্যক্তিই ক্ষমতার মালিক। যেমন ধরো কিম জং উন, সে কি অন্য কাউকে ক্ষমতা দেয়? অন্য কাউকে ক্ষমতা দেয় না। যেমন ধরো এটা বিশেষ করে আসছে হচ্ছে এই যে গ্রিসের স্বৈরতান্ত্রিক প্রবণতা থেকে। সরি। আচ্ছা, এখানে দেখো, খ্রিস্টের জন্মেরও 700 এবং 6ষ্ঠ শতকে প্রাচীন গ্রিসে স্বৈরতন্ত্রের মধ্যে একনায়কতন্ত্রের ইঙ্গিত ছিল। আচ্ছা, তবে আধুনিক যুগে এসে, বিশেষ করে প্রথম বিশ্বযুদ্ধের পর, একনায়কতন্ত্রের জন্ম যেই দেশ থেকে হয়েছে সেটা হচ্ছে ইতালির মুসোলিনির হাত ধরে। মনে রাখবা, জার্মানিতে অ্যাডলফ হিটলার, ইতালিতে বেনিতো মুসোলিনি, যিনি কিনা ফেসিবাদের জনক, তারা একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেছে। এবং প্রথম বিশ্বযুদ্ধের পর স্পেনে ফ্রাঙ্কো, ফ্রান্সের মধ্যে এবং জার্মানিতে, ইতালিতে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা লাভ করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর লাতিন আমেরিকা, এশিয়া, আফ্রিকার মধ্যে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা হয়। তবে এইসব দেশের স্বৈর শাসনের মধ্যে কিছু প্রকৃতিগত ভিন্নতা ছিল। তবে একনায়করা মোটামুটিভাবে তারা ভালো ছিল। কারা? এই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যারা, প্রথম বিশ্বযুদ্ধের পরে যারা ছিল তারা খুবই নিপীড়ক ছিল। যেমন ধরো হিটলারের কথা তোমরা শুনেছো নিশ্চয়ই। এরপরে আসি হচ্ছে একনায়কতন্ত্রের মূলনীতি। মূলনীতি হচ্ছে এটা: এক জাতি, এক দল, এক নেতা। মনে রাখবা, একনায়কতন্ত্রের মূলনীতি কি? পরীক্ষায় আসবে, এক জাতি, সবকিছু এক। যখন সবকিছু এক বলবে তখন সেটা একনায়ক। ঠিক আছে? পরীক্ষায় আসতে পারে যে একনায়কতন্ত্রের মূলনীতি কি, লিখো। তাহলে একনায়কতন্ত্রের রাষ্ট্রের সব ক্ষমতার মালিক হচ্ছে একজন নেতা। একনায়কতন্ত্র কাকে বলে এই বিষয়ে নিউম্যান বলছে,
আমরা সহজ করে বলতে পারি, নিয়মন একটু কঠিন ভাবে বলছে। যখন আমাদেরকে জিজ্ঞেস করা হবে একনায়কতন্ত্র কি, তখন বলবা যে যখন এক ব্যক্তি, এক দল এবং এক নেতার অধীনে রাষ্ট্র পরিচালিত হয় এবং সকল ক্ষমতার প্রকৃত মালিককে ওই এক ব্যক্তি, তখন সেটাকে বলে হয় একনায়কতন্ত্র। এটা এমনি হচ্ছে সাধারণ অর্থে আর কি। নিয়মেন যেটা বলছে সেটা হচ্ছে কি, একজন ব্যক্তি, কয়েকজন ব্যক্তি বা গোষ্ঠী যখন রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে, অবাধে একচেটিয়া ক্ষমতা প্রয়োগ করে, তখন আমরা কিভাবে বলবো? আমরা বলবো যখন এক ব্যক্তি কিংবা একটা গোষ্ঠী ক্ষমতা দখল করে একচেটিয়া ভাবে সকল ক্ষমতা নিয়ন্ত্রণ করে, তখন সেটাকে বলে একনায়কতন্ত্র। আচ্ছা, একনায়কতন্ত্র বৈশিষ্ট্য কি? এক ব্যক্তি থাকবে যেখানে একজনই শাসন করবে, একটা দল থাকবে সেই দলই শাসন করবে। যেমন ধরো উত্তর কোরিয়াতে এখন কিম জং উন, সে হচ্ছে একনায়কতান্ত্রিক ব্যবস্থা চালাচ্ছে। কেন এটা বললাম? কারণ সেখানে দ্বিতীয় কোনো দল নাই। তার বিরোধিতা করে কেউ বেঁচেও থাকতে পারে না, বিরোধী দল থাকে না, সর্বাত্মকবাদী, মানে সবকিছু একজনই নিয়ন্ত্রণ করে, ক্ষমতা কেন্দ্রীকরণ সবকিছু ওই একজন ব্যক্তিকে কেন্দ্র করে কি হয়, একজন ব্যক্তিকে কেন্দ্র করে পরিচালিত হয় বিদায় এটাকে বলে ক্ষমতার কেন্দ্রীকরণ। ক্ষমতাবিহীন আইনসভা, পার্লামেন্ট আছে কিন্তু পার্লামেন্টের কি নাই? ক্ষমতা নাই, এটাকে বলে ক্ষমতাবিহীন আইনসভা। ধরো এটা একটা পার্লামেন্ট, এটা একটা কি পার্লামেন্ট আছে, পার্লামেন্ট আছে কিন্তু হচ্ছে কি নাই, যে তোমার ক্ষমতা নাই। এটাকে ব্যক্তি স্বাধীনতা পরিপন্থী, এখানে ব্যক্তি স্বাধীনতা থাকে না, উগ্র জাতীয়তাবাদ লালন করে। অর্থাৎ একনায়করা কি করে জানো? উগ্র জাতীয়তা মনে করে যে পৃথিবীতে সবকিছুই তারা, এদের বাইরে আর কেউ থাকতে পারবে না, এদের বাইরে আর কেউ নাই। এটা হচ্ছে উগ্র জাতীয়তাবাদ লালন করা, ঠিক আছে? আর এটা হচ্ছে যুদ্ধবাদী ও সাম্রাজ্যবাদী। একনায়ক যারা আছে তারা সবসময় যুদ্ধই মূলত চায়, অর্থাৎ যুদ্ধ। আমি এগুলোকে অনেক ডিটেলসে পড়াই, অনেকগুলো উদাহরণ দিয়ে পড়াই। আমি যেহেতু তোমাদের পরীক্ষা, তো এগুলো শর্টকাটে তোমরা মোটামুটি জানো যে যুদ্ধবাদী, এগুলো যুদ্ধবাদীর কথা আসলে প্রথম বিশ্বযুদ্ধের কথা আসবে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা আসবে, সাম্রাজ্যবাদ কি, যুদ্ধবাদ কি, এগুলো নিয়ে ডিটেলসে বলতে হয়। যেমন সাম্রাজ্যবাদ কি, তারপরে হচ্ছে উপনিবেশবাদ, তারপরে সাম্রাজ্যবাদ, তারপরে হচ্ছে আরো যে বিভিন্ন টার্ম গুলো আছে সেগুলো এখানে আসবে। প্রচার মাধ্যম, প্রচার মাধ্যম মানে সংবাদ মাধ্যম। বিপ্লবের সম্ভাবনা, কেন একনায়কতন্ত্রে বিপ্লবের সম্ভাবনা থাকে? কারণ একনায়ক সবকিছু নিয়ন্ত্রণ করে। তো পরে মানুষেরা এর বিরুদ্ধে একটা মানে বিক্ষোভের ডাক দেয়, গণ বিক্ষোভের ডাক দেয়, ওই সময়ে গণ বিপ্লবের সম্ভাবনা থাকে। বল প্রয়োগ করে, একনায়ক সবসময় বল প্রয়োগে বিশ্বাসী। হ্যাঁ, কি ধরনের বল প্রয়োগ করে সেগুলো উদাহরণ দিলে তোমরা আস্তে আস্তে হচ্ছে গড়াগড়ি দিবে। যেমন ধরো কিম জং উন, যে 2019 সালে যখন কোভিড-19 হয়েছে, হ্যাঁ 20 সালে আর কি, 2020 সালে, ওই সময় কিম জং উন ঘোষণা দিয়ে দিয়েছে যার ভিতরে করোনা ভাইরাস পাওয়া যাবে তাকে গুলি করে হত্যা করা হবে। তো তারা হচ্ছে এখানে বিশেষ করে বল প্রয়োগের কথা যখন আসলো, এটা তারা যুক্তিতে বিশ্বাসী নয়, বরং অস্ত্রের মুখে মানে ক্ষমতা টিকিয়ে রাখতে বিশ্বাসী। তারা একনায়করা। তাহলে একনায়করা কিসে বিশ্বাসী নয়? যুক্তিতে বিশ্বাসী নয়, তারা কিসে বিশ্বাসী? এখানে বল প্রয়োগে বিশ্বাসী, অস্ত্রে বিশ্বাসী। এই জন্য কিম জং উন মাঝে মধ্যে আমেরিকাকেও হুমকি দেয় যে তোমাকে মেরে উড়াই দিব। তো তারা যুক্তিতে বিশ্বাসী না, বরং বল প্রয়োগে বিশ্বাসী। আচ্ছা, এরপরে আসি হচ্ছে একনায়কতন্ত্রের পরে আছে প্রজাতন্ত্র। একদম সহজ করে বলবো, বর্তমান বিশ্বের সবচেয়ে জনপ্রিয় শাসন ব্যবস্থা হচ্ছে প্রজাতান্ত্রিক ব্যবস্থা, এবং গণতন্ত্রের একটা বিশেষ রূপ হচ্ছে প্রজাতন্ত্র। তাহলে আমরা যে গণতন্ত্রের কথা বলি, সেই গণতন্ত্রের একটা বিশেষ রূপ হচ্ছে প্রজাতন্ত্র। তার মানে যেখানে প্রজাতন্ত্র থাকবে, মনে রাখবে সেখানেই গণতন্ত্র থাকবে। এবং মনে রাখতে হবে প্রজাতন্ত্র মানে হচ্ছে জনগণের শাসন, এখানে রাষ্ট্রের প্রকৃত মালিক হচ্ছে জনগণ। আচ্ছা, যেখানে গণতন্ত্র থাকবে সেখানে প্রজাতন্ত্র থাকবে, অথবা যেখানে প্রজাতন্ত্র নাম শুনবে তার মানে সেখানে অবশ্যই কি আছে? গণতন্ত্র আছে। আবার এটাও মনে রাখবে, যেখানে প্রজাতন্ত্র আছে সেখানে কখনো রাজা থাকবে না। কি থাকবে না? যেখানে প্রজাতন্ত্র থাকবে সেখানে কখনো রাজা থাকবে না, সেখানে থাকবে রাষ্ট্রপতি। কি থাকবে? সেখানে থাকবে রাষ্ট্রপতি কিংবা রাষ্ট্রপ্রধান, সেখানে রাজা কখনো থাকবে না। প্রজাতন্ত্রে রাজা থাকে না, যদি রাজা থাকে তাহলে সেটা প্রজাতন্ত্র হয় না, সেটা কি হয়ে যায়? সেটা তখন রাজতন্ত্র হয়ে যায়, মনে থাকবে। তাহলে প্রজাতন্ত্র যখন থাকবে, ধরে নিবা সেটা হচ্ছে সেখানে রাষ্ট্রপতি থাকবে, রাষ্ট্রপ্রধান থাকবে। কিন্তু যখন রাজা থাকবে সেটা আর কি থাকবে না, সেখানে আর কি থাকবে না? রাজা থাকলে সেখানে আর প্রজাতন্ত্র থাকবে না, সেটা হবে রাজতন্ত্র। তাহলে দেখো, তাহলে আমরা গণতন্ত্রের মধ্যে দুইটা ধরন দেখি, একটা হচ্ছে প্রজাতন্ত্র আর একটা হচ্ছে রাজতন্ত্র, বুঝছো? তাহলে গণতন্ত্রের মধ্যে আবার রাজতন্ত্র হয় কিভাবে? এই রাজতন্ত্র সেই রাজতন্ত্র না, এটা হচ্ছে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র, বা যেটাকে আমরা বলি
যে তোমার নিয়ন্ত্রিত রাজতন্ত্র, নিয়মতান্ত্রিক বা নিয়ন্ত্রিত রাজতন্ত্র। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র, আর এটা হচ্ছে প্রজাতন্ত্র যেখানে রাষ্ট্রপতি থাকে। তাহলে আমাদের মনে রাখতে হবে গণতান্ত্রিক ব্যবস্থা হচ্ছে সেই ব্যবস্থা যেখানে মূলত প্রজাতন্ত্র থাকে, আবার নিয়মতান্ত্রিক রাজতন্ত্রও থাকতে পারে। তাহলে প্রজাতন্ত্র যেখানে থাকবে সেখানে কখনো রাজা থাকবে না, সেখানে থাকবে রাষ্ট্রপতি, আর রাজা থাকবে হচ্ছে নিয়মতান্ত্রিক রাজতন্ত্রে। ঠিক আছে? তাহলে প্রজাতন্ত্রে কখনো রাজা থাকে না। আচ্ছা, এরপরে আসি হচ্ছে আমাদের পড়ার মধ্যে চলে যাই। তাহলে প্রজাতন্ত্র কাকে বলে? একদম সিম্পল ভাবে মনে রাখবো, যেই সরকার ব্যবস্থায় রাষ্ট্রপ্রধান জনগণের প্রত্যক্ষ পরোক্ষ ভোটে নির্বাচিত হয় সেটাকে বলে প্রজাতন্ত্র। ক্লিয়ার? এটা মনে রাখতে পারলে হবে। বর্তমান বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ব্যবস্থা হচ্ছে এটা। 135টি দেশে এই প্রজাতান্ত্রিক সরকার ব্যবস্থা বিদ্যমান রয়েছে। আচ্ছা, এবার আসি প্রজাতন্ত্রের মধ্যে সংসদীয় প্রজাতন্ত্র আছে। হ্যাঁ, সংসদীয় প্রজাতন্ত্র, আবার রাষ্ট্রপতি শাসিত প্রজাতন্ত্র রয়েছে। যেমন সংসদীয় প্রজাতন্ত্র হচ্ছে আমাদের। সংসদীয় প্রজাতন্ত্র মানে কি? সংসদীয় প্রজাতন্ত্র মানে হচ্ছে এখানে সংসদ দিয়ে রাষ্ট্র চলবে। কি দিয়ে? সংসদ দিয়ে রাষ্ট্র চলবে, অর্থাৎ হচ্ছে এখানে রাষ্ট্রপতি যিনি থাকবে তার কোনো ক্ষমতা থাকবে না। সংসদীয় প্রজাতন্ত্রে রাষ্ট্রপতি ক্ষমতা থাকে না, রাষ্ট্রপতি থাকে কিন্তু রাষ্ট্রপতির কোনো ক্ষমতা থাকে না। এখানে সংসদীয় প্রজাতন্ত্রে সংসদেরই সব ক্ষমতা, এবং সেই সংসদের প্রধান যিনি প্রধানমন্ত্রী, সেই প্রধানমন্ত্রী হচ্ছে ক্ষমতা চর্চা করে থাকে। তাহলে সংসদীয় ক্ষমতায় মানে সংসদীয় রাষ্ট্র মানে প্রজাতন্ত্রে রাষ্ট্রপতির কোনো ক্ষমতা থাকে না, সংসদীয় প্রজাতন্ত্রে প্রধানমন্ত্রীর ক্ষমতা থাকে। আমি জটিলে যাচ্ছি না, আপাতত তোমরা প্রজাতন্ত্র মানে এটাই মনে রাখো, যে সরকার ব্যবস্থায় জনগণ প্রত্যক্ষ পরোক্ষ ভোটে নির্বাচিত হয় তাকে প্রজাতন্ত্র বলে। প্রজাতন্ত্র হচ্ছে গণতন্ত্রের একটা বিশেষ রূপ, আমি যেটা তোমাদেরকে একটু আগে দেখালাম। প্রজাতন্ত্র হচ্ছে গণতন্ত্রের একটা বিশেষ রূপ, স্পষ্টভাবে দেওয়া আছে যে গণতন্ত্রের একটা রূপ হচ্ছে প্রজাতন্ত্র, গণতন্ত্রের আরেকটা রূপ হচ্ছে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র। প্রজাতন্ত্র হইলে রাষ্ট্রপতি থাকে, রাজতন্ত্র হইলে রাজা থাকে। ঠিক আছে? তাহলে আমাদের দেশে রাষ্ট্রপতি আছে, আমাদের দেশ প্রজাতন্ত্র, কিন্তু ইংল্যান্ডে আছে হচ্ছে রাজা, তাহলে সেটা হচ্ছে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র। সেখানেও গণতন্ত্র আছে ইংল্যান্ডে। আচ্ছা, এরপরে আসি হচ্ছে আমাদের পরবর্তী যেটা, সেটা হচ্ছে সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত সরকার বা রাষ্ট্রপতি শাসিত সরকার। সরকারের যে দুইটি বিভাগ আছে, একটা হচ্ছে আইন বিভাগ আর একটা হচ্ছে শাসন বিভাগ। একটা হচ্ছে আইন বিভাগ আর একটা কি শাসন বিভাগ। আমরা একটু দেখি। একটা হচ্ছে আইন বিভাগ, সরকারের হচ্ছে একটা হচ্ছে আইন বিভাগ, অন্যতম গুরুত্বপূর্ণ বিভাগ। আরটা হচ্ছে শাসন বিভাগ। এই দুইটা বিভাগের সম্পর্কের উপর ভিত্তি করে সরকারকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। যখন আইন বিভাগের প্রাধান্য থাকে তখন সেটাকে আমরা বলি সংসদীয় সরকার, এবং এটাকে আমরা মন্ত্রী পরিষদও বলি, মন্ত্রী পরিষদ শাসিত সরকারও বলি যখন আইন বিভাগের প্রাধান্য থাকে। আর যখন শাসন বিভাগের প্রাধান্য থাকে তখন সেটাকে আমরা বলি রাষ্ট্রপতি শাসিত সরকার। তাহলে সরকারের যে দুইটি বিভাগ, আইন বিভাগ ও শাসন বিভাগ, রাষ্ট্রপতি শাসিত। এটা হচ্ছে সংসদীয় শাসিত বা সংসদীয় বা মন্ত্রী পরিষদ শাসিত, আর এটা হচ্ছে রাষ্ট্রপতি শাসিত। তাহলে সরকারের যদি আইন বিভাগ প্রাধান্য পায় সংসদীয়, আর শাসন বিভাগের রাষ্ট্রপতি যদি প্রাধান্য পায় তাহলে সেটা রাষ্ট্রপতি শাসিত। এই বিষয়টা এখানে বলছে যে সংসদীয় বা মন্ত্রী পরিষদ তার রাষ্ট্রপতি শাসিত। বর্তমানে গ্রেট ব্রিটেন, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ভারত, বাংলাদেশ, জাপান এগুলো হচ্ছে সংসদীয় বা মন্ত্রী পরিষদ শাসিত। আমাদের দেশে যেরকম আর কি, আমাদের দেশে প্রধানমন্ত্রী হচ্ছে সব ক্ষমতার চর্চা করে, রাষ্ট্রপতির কোনো ক্ষমতা নেই। শাহাবুদ্দিন চুপ্পুকে গত কয়েকদিন আগে, গত পরশুদিন, হ্যাঁ, তাকে কি করতে হয়েছে, যে পদত্যাগ করতে হয়েছে। তার মানে কি, তার সময় হচ্ছে 5 বছর, সে সর্বোচ্চ 10 বছর থাকতে পারবে, ন্যূনতম 5 বছর। তাহলে তাকে সরিয়ে দিল কেন? কারণ হচ্ছে সংসদীয় সরকার ব্যবস্থায় রাষ্ট্রপতির কোনো ক্ষমতা নাই। অপরদিকে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা বিদ্যমান রয়েছে আমেরিকা, সিংহল, ইন্দোনেশিয়া, ব্রাজিল এই দেশগুলোতে। এখানে রাষ্ট্রপতি হচ্ছে সর্বে সর্বা। যেমন বর্তমানে তোমরা রাষ্ট্রপতি হিসেবে ইউএস এর প্রেসিডেন্ট ট্রাম্পকে নিশ্চয়ই চিনো। ট্রাম্প, হ্যাঁ, ট্রাম্প হচ্ছে ইউএস এর প্রেসিডেন্ট। তো ইউএসএ হচ্ছে একটা রাষ্ট্রপতি শাসিত, এই যে রাষ্ট্রপতি শাসিত ইউএসএ হচ্ছে রাষ্ট্রপতি শাসিত, অর্থাৎ রাষ্ট্রপতি শাসন বিভাগের অংশ। আমরা যদি সরকারের কোন বিভাগে কারা থাকে সেটা যদি আমরা জানার চেষ্টা করি তাহলে আমাদেরকে এটা দেখতে হবে। সরকারের যে আইন বিভাগ আছে সেই আইন বিভাগ মানে হচ্ছে আইনসভা, যেটাকে আমরা বলি সংসদ। এই সংসদে এমপির সংখ্যা হচ্ছে 350 জন, এদের কাজ হচ্ছে আইন বানানো। আমাদের দেশে 350 জন। আর শাসন বিভাগ যেটা আছে সেটার কাছে হচ্ছে আইন কি করা, আইন প্রয়োগ করা। এবং এটার কারা কারা আছে? রাষ্ট্রপতি আছে, রাষ্ট্রপতি আছে, হ্যাঁ, রাষ্ট্রপতি আছে। এখানে আমাদের শাসন বিভাগে প্রধানমন্ত্রী আছে, প্রধানমন্ত্রী। এবং এর পাশাপাশি শাসন বিভাগে আছে কারা?
এর পাশাপাশি আমরা ধরি মন্ত্রী পরিষদ আছে, কারা? মন্ত্রী পরিষদ। তাহলে তোমরা দেখো, যদি কোনো একটা দেশে রাষ্ট্রপতি সব ক্ষমতার মালিক হয় তাহলে সেটাকে বলে রাষ্ট্রপতি শাসিত। যদি কোনো একটা দেশে এরা সবাই সংসদের কাছে জবাবদিহি করতে বাধ্য থাকে তখন সেটাকে বলে সংসদীয়। কারণ সংসদের কাছে জবাবদিহি করা মানে সংসদীয়, বুঝছো? তো এটা, তাহলে আমাদের দেশে যেটা আছে সেটা হচ্ছে কি আইন বিভাগের ক্ষমতা বেশি, মানে সংসদের কাছে সবাই জবাবদিহি করতে বাধ্য থাকে। তোমরা দেখো না, মাননীয় স্পিকার মন্ত্রীর কাছে আমি জানতে চাই অমুক এটা এটা, হ্যাঁ, তখন মন্ত্রীরা ওদের কাছে গিয়ে জবাবদিহি করতে বাধ্য থাকে। এটা, তাহলে আমাদের দেশ যেটা সেটা হচ্ছে আইন বিভাগ সেখানে প্রাধান্য পায়। প্রধানমন্ত্রী ক্ষমতার মালিক, রাষ্ট্রপতির কোনো ক্ষমতা নাই। কিন্তু ইউএসএ তে যেটা আছে সেটা হচ্ছে কি, যে রাষ্ট্রপতি সব ক্ষমতার মালিক, শাসন বিভাগই সব ক্ষমতার মালিক। এখানে আইন বিভাগের কোনো ক্ষমতা নাই বললেই চলে, কারণ আইন বিভাগ হচ্ছে কার্যত রাষ্ট্রপতির আজ্ঞাবহ অনেকটাই। ঠিক আছে, এবার আসি হচ্ছে আমাদের অনেকটাই বললাম, পুরোপুরি না, ঠিক আছে, তবে তোমাদের মনে রাখতে হবে যে আলাদা আলাদা ভাবে। এবার আসি হচ্ছে সংসদীয় সরকার ব্যবস্থা কি। বর্তমানে অনেকে মনে করে এটা সর্বোত্তম শাসন। আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার মধ্যে সর্বোত্তম শাসন ব্যবস্থা হচ্ছে সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত, এটা অনেকে মনে করে। এটার উদ্ভব হয়েছে ব্রিটেনে, মানে ইউকেতে। এই যে এটা, এটা হচ্ছে ইউকেতে, গ্রেট ব্রিটেন, ইউনাইটেড কিংডম, হ্যাঁ। আর এটার উদ্ভব হয়েছে, রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থার উদ্ভব হয়েছে, এটা উদ্ভূত হয়েছে হচ্ছে ইউকেতে, ইউএসএ তে। তাহলে এটা হচ্ছে ইউকেতে, ব্রিটেন, আর এটা হচ্ছে ইউএসএ তে বা যুক্তরাষ্ট্রে। ওকে, এখানে যে শাসন ব্যবস্থা, শাসন সংক্রান্ত সব ক্ষমতা মন্ত্রিপরিষদের হাতে ন্যস্ত থাকে এবং মন্ত্রিপরিষদ নিজেদের যাবতীয় কাজ ও নীতি নির্ধারণের জন্য আইন পরিষদের কাছে দায়ী থাকে, তাকে মন্ত্রিপরিষদ সরকার বলে। এই শাসন ব্যবস্থার ক্ষমতা মন্ত্রিপরিষদের হাতে থাকে। একজন নামে মাত্র শাসনতান্ত্রিক রাষ্ট্রপ্রধান থাকেন, যিনি মন্ত্রিপরিষদের পরামর্শে দায়িত্ব পালন করেন। প্রকৃত শাসক হলেন কে? প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন মন্ত্রিপরিষদ। তাহলে এখানে রাষ্ট্রপতির নাম মাত্র রাষ্ট্রপ্রধান, তাহলে পরীক্ষা আসবে কোন শাসন ব্যবস্থায়, কোন শাসন ব্যবস্থায় রাষ্ট্রপতি নামমাত্রে রাষ্ট্রপ্রধান, কোন শাসন ব্যবস্থায় রাষ্ট্রপতি নামমাত্রে রাষ্ট্রপ্রধান, পরীক্ষায় প্রশ্ন আসবে। তাহলে আমাদের মনে রাখতে হবে সংসদীয় সরকার ব্যবস্থায়, সংসদীয়, কোন ধরনের? সংসদীয় সরকার ব্যবস্থায় এইখানে নামমাত্র হচ্ছে কে? নামমাত্র হচ্ছে রাষ্ট্রপতি। নামমাত্র হচ্ছে কে? নামমাত্র হচ্ছে রাষ্ট্রপতি, ঠিক আছে, নামমাত্র হচ্ছে রাষ্ট্রপতি। আর প্রকৃত ক্ষমতা কে? প্রকৃত হচ্ছে যে তোমার প্রধানমন্ত্রী। কোন মন্ত্রী? প্রধানমন্ত্রী। লেখাগুলো এখানে বাজে হচ্ছে, খুবই বাজে হচ্ছে। প্রধানমন্ত্রী, আমার লেখা এতটা বাজে না, ঠিক আছে, স্ক্রিনে লিখতেছি তো এই জন্য। প্রধানমন্ত্রী, আচ্ছা। এরপর আসি হচ্ছে যে সংসদীয় ক্ষেত্রে তো বললাম প্রকৃত হচ্ছে প্রধানমন্ত্রী। এবার রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থায় দেখো, রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থায় যে এখানে প্রকৃত ক্ষমতা হচ্ছে কার? প্রকৃত ক্ষমতা হচ্ছে রাষ্ট্রপতির। কার? মনে রাখবা, রাষ্ট্রপতি হচ্ছে এখানে প্রকৃত শাসক। যেমন ধরো ডোনাল্ড ট্রাম্প, সে যা ইচ্ছে তা করে। আর এখানে নামমাত্র কারা? নামমাত্র হচ্ছে প্রধানমন্ত্রী থেকে মন্ত্রী পরিষদের সবাই। এখানে মন্ত্রীদেরকে সবাইকে সরিয়ে দিতে পারে, তিনি চাইলে যে কোনো মন্ত্রীকে সরিয়ে দিতে পারে। এই জন্য আমরা নামমাত্র বলছি তাদেরকে, যে নামমাত্র হচ্ছে মন্ত্রী পরিষদ। আশা করি তোমরা এই ব্যাপারটা বুঝতে পারছো। এখন আসি হচ্ছে আমাদের বিভিন্ন তাত্ত্বিকরা যেভাবে ব্যাখ্যা করেছে সেই বিষয়টা আমরা জানার চেষ্টা করি। অধ্যাপক ডাইসি বলতেছে দেখো একটু, অধ্যাপক ডাইসি বলতেছে মন্ত্রিপরিষদ সরকার শাসন বিভাগ ও আইন বিভাগের ক্ষমতা একত্রীকরণ। এটার মানে হচ্ছে কি জানো? এটার মানে হচ্ছে যে মন্ত্রিপরিষদ সাহিত্য সরকার ব্যবস্থা এমন একটা সরকার ব্যবস্থা যেখানে কিনা যারা সংসদের সদস্য, সংসদ মানে কি আমাদের দেশে আইন বিভাগ আর কি, আইন বিভাগ, যারা সংসদের এমপি, হ্যাঁ, তারা আবার কি, তারা হচ্ছে আবার শাসন বিভাগের সদস্য। যেমন যারা এমপি তারাই আবার মন্ত্রী হয় এখানে। যেমন ধরো তারেক রহমান আগে একজন এমপি, আবার তিনি আবার প্রধানমন্ত্রী। তাহলে যারা এমপি তারাই আবার মন্ত্রী, তাহলে যারা আইন বিভাগের সদস্য তারাই শাসন বিভাগের। এই জন্য এটাকে বলে একত্রীকরণ। একত্রীকরণ মানে কি? দুইটাই এক হয়ে যাওয়া। একত্রীকরণ মানে দুইটাই কি হয়ে যাওয়া? এক হয়ে যাওয়া। এই ব্যাপারটা এখানে বলছে যে মন্ত্রিপরিষদের সাথে সরকার ব্যবস্থা হচ্ছে এমন একটা ব্যবস্থা যেখানে সবাই একত্রীকরণ হয়ে যায়। এটা পরীক্ষা আসতে পারে যে কোন শাসন ব্যবস্থায় ক্ষমতা একত্রীকরণ হয়? সংসদীয় সরকার ব্যবস্থায়, মনে রাখবা। সিজউইক বলছে মন্ত্রিপরিষদের সরকার হলো জনগণের সরকার, কারণ এখানে ওই যে পার্লামেন্টই মূলত সব ক্ষমতা হোল্ড করে রাখে, সব ক্ষমতা ধরে রাখে। এই জন্য মূলত তিনি এটা বলছে। আবার আসি হচ্ছে আমরা একটা ছক দেখি। সংসদীয় সরকার ব্যবস্থায় শাসন বিভাগ যেটা থাকে সেটা
ওই আইন বিভাগের নিকট দায়ী থাকে। বিশেষ করে শাসন বিভাগে যারা প্রধানমন্ত্রী, অন্যান্য মন্ত্রী, এরা আসে কোত্থেকে? এই আইন বিভাগ থেকে আসে। এই জন্য বলছে সংখ্যাগরিষ্ঠ দলের সংসদীয় নেতা, এরাই এখানে প্রধানমন্ত্রী হয়, এরাই এখানে মন্ত্রী হয়। যেমন ধরো তোমরা বর্তমানে দেখতেছো আমাদের দেশের সংসদীয় ব্যবস্থা, যে আইন বিভাগে এমপি বেশি কাদের? বিএনপির। তাহলে প্রধানমন্ত্রী কে হয়েছে? বিএনপির। আবার মন্ত্রী বেশিরভাগ কাদের? বিএনপির। তাহলে এই ব্যাপারটা এখান থেকে, তার মানে হচ্ছে যারা আইন বিভাগের সদস্য তারা আবার শাসন বিভাগের সদস্য, মানে যারা সংসদ সদস্য তারাই আবার মন্ত্রী হচ্ছে। এটাই মূলত সংসদীয় সরকার ব্যবস্থায় দেখা যায়। এই জন্য এটাকে বলে আইনসভার নিকট দায়ী থাকে। কারা দায়ী থাকে? এই যে শাসন বিভাগ আইনসভার নিকট দায়ী থাকে। এই জন্য বলছে যে এটা ক্ষমতা একত্রীকরণ, বা এখানে ক্ষমতার একত্রীকরণ লক্ষ্য করা যায়। আচ্ছা, আবার আসি সংসদীয় বা মন্ত্রিপরিষদ সরকারের বৈশিষ্ট্য। বৈশিষ্ট্য কি? আইনসভার প্রাধান্য থাকে, ক্ষমতা একত্রীকরণ হয়, নিয়মতান্ত্রিক রাষ্ট্রপ্রধান থাকে। এখানে আইনসভার প্রাধান্য মানে কি? যে এই যে সংসদ যেটা আমাদের দেশে, এই সংসদই তো সব সিদ্ধান্ত নেয়, তাই না? আমাদের দেশে সব সিদ্ধান্ত সংসদ নেয়। ক্ষমতা সব একজনের হাতে, প্রধানমন্ত্রীর হাতে বা সংসদের হাতে। নিয়মতান্ত্রিক রাষ্ট্রপ্রধান, আমাদের শাহাবুদ্দিন চুপ্পু সাহেবের কোনো ক্ষমতা ছিল না, এখন আবার নতুন করে যিনি আসছে তারও কোনো ক্ষমতা থাকবে না স্বাভাবিকভাবে। এটাই হচ্ছে নিয়মতান্ত্রিক রাষ্ট্রপ্রধান। প্রধানমন্ত্রীর নেতৃত্ব, এখানে সব প্রধানমন্ত্রী দেখেন দলীয় শাসন ব্যবস্থা। এখানে কোনো একটা দল সরকার গঠন করে অথবা কোয়ালিশন হিসেবে সরকার গঠিত হয়। বিএনপি ও তার সমমনা দলগুলোই মূলত সরকার গঠন করেছে। দায়িত্বশীল শাসন, কারণ এখানে যারা ক্ষমতায় যাবে তাদেরকে অবশ্যই দায়িত্বশীল হইতে হবে, কারণ 5 বছর পরে আবার কি হবে? নির্বাচন হবে। এই জন্য এটাতে দায়িত্বশীল হতে হয়, সব শাসন ব্যবস্থায় দায়িত্বশীল হতে হয়, নইলে জনগণের জীবন মানের যে দুর্ভোগ সেটা নেমে আসে। আইন ও শাসন বিভাগের মধ্যে সুসম্পর্ক থাকতে হবে, সুপরিবর্তনীয় সংবিধান যাতে সহজে পরিবর্তন করা যায়। বিরোধী দলের স্বীকৃতি থাকতে হবে, যেমন ধরো জামাত, হ্যাঁ জামাত এখন বর্তমানে জামাত এবং এনসিপি, তাদের যে জোট এটা হচ্ছে এখন বিরোধী দল, তাই না? এই বিরোধী দলের স্বীকৃতি থাকতে হবে, জামাত এবং এনসিপি জোটের যে বিরোধী দল যেটা, সেটা যেমন ধরো জামাতের প্রধান যিনি শফিক, হ্যাঁ, বিরোধী দলের এই যে ডাক্তার শফিক, তো তিনি তো বিরোধী দলের প্রধান, তাই না? বিরোধী দলীয় নেতা। আর এটা হচ্ছে নমনীয়তা। এই ধরনের শাসন অবশ্যই নমনীয়, কারণ জনগণের কথা শুনতে হয়, নইলে ওই এমপি যারা আছে তারা সংসদের মধ্যে ঝড় তুলে, স্বাভাবিকভাবে বক্তব্য দেয়, কথা বলে, বিভিন্নভাবে জনগণের পক্ষে কাজ করে, এবং সরকার বাধ্য হয়ে এদের কথা শুনতে হয়। এবার রাষ্ট্রপতি সাহিত্য সরকার, আমরা সংসদীয় সরকার সম্পর্কে জানলাম, এগুলোর কিছু ভালো দিক আছে, খারাপ দিক আছে, এগুলো তোমাদের পড়তে হবে, তোমাদের শীট ডাউনলোড করে তোমরা সেখান থেকে পড়ে নিতে পারো। তো এখান থেকে দেখো যে রাষ্ট্রপতি সাহিত্য সরকার ব্যবস্থার একটি প্রধান রূপ হলো রাষ্ট্রপতি সাহিত্য, মানে গণতান্ত্রিক ব্যবস্থায় আর কি। বিশেষ করে আমরা যে গণতান্ত্রিক ব্যবস্থা বলতেছি সেটা সংসদীয় সরকার ব্যবস্থা একটা, রাষ্ট্রপতি সাহিত্য সরকার ব্যবস্থা একটা। এই যে রাষ্ট্রপতি সাহিত্য, এটাও গণতান্ত্রিক, এটাও গণতান্ত্রিক। আমরা যে একটু আগে প্রজাতন্ত্র পড়ছি, সেটাও কিন্তু প্রজাতন্ত্রও কিন্তু কি একইভাবে গণতান্ত্রিক ব্যবস্থা। এই যে প্রজাতন্ত্র বললাম, এটাও কিন্তু গণতান্ত্রিক। নিয়মতান্ত্রিক রাজতন্ত্র, এটাও গণতান্ত্রিক। সবই গণতান্ত্রিক। আমরা এখন যেটা বলবো, গার্নারের মতে রাষ্ট্রপতি সাহিত্য সরকার হলো সেই সরকার যেখানে নির্বাহী বিভাগ তাদের কার্যকালের মেয়াদ ও কার্যাবলীর জন্য আইনসভার নিকট দায়ী নয়। অর্থাৎ সম্পূর্ণরূপে আমরা এখানে যেটা বললাম যে এই যে আইন বিভাগ এবং শাসন বিভাগ, এখানে রাষ্ট্রপতি এদের কাছে কোনোভাবে দায়ী নয়, মানে সংসদের কাছেও দায়ী নয়, আইন বিভাগের কাছেও দায়ী নয়, প্রধানমন্ত্রীর কাছেও দায়ী নয়। রাষ্ট্রপতি একচেটিয়াভাবে সব ক্ষমতার মালিক, এবং প্রকৃত অর্থে এখানে রাষ্ট্রপতি তার মন্ত্রীদেরকে নিয়ে শাসন পরিচালনা করে, তবে নির্দিষ্ট সময়ের জন্য। কয় বছরের জন্য? 5 বছর, বা নির্দিষ্ট, প্রত্যেকটা দেশে আলাদা আলাদা, ঠিক আছে? একটা নির্দিষ্ট সময়। তবে এখানে আইন বিভাগ যে আইনগুলো বানায়, সেই আইনগুলো শাসন বিভাগ বাস্তবায়ন করতে বাধ্য থাকে, ঠিক আছে? এই বিষয়গুলো কিন্তু এখানে আসবে। ঠিক আছে, একটা কল আসছে, একটু রিসিভ করি। আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ ভাই, হ্যাঁ, উম, ঠিক আছে, ঠিক আছে, ঠিক ঠিক আছে ভাই। আসসালামু সরি ফর ইন্টারাপশন তোমাদের। তো এখানে যেটা বললাম সেটা হচ্ছে রাষ্ট্রপতি সাহিত্য সরকার ব্যবস্থায় রাষ্ট্রপতি এদের কাছে কারো কাছে দায়ী নয়, মন্ত্রীদের কাছেও দায়ী নয়, সংসদের কাছে দায়ী নয়। তবে আইন বিভাগ যে আইনগুলো বানায় সেটা শাসন বিভাগকে মানতে হবে, অর্থাৎ রাষ্ট্রপতিকেও মানতে হবে, ঠিক আছে? অনেক ক্ষেত্রে বিভিন্ন দেশে বিভিন্ন রকম। তো এগুলো নিয়ে আলোচনা করতে, ডিটেলস আলোচনা করতে গেলে বললাম যে অনেক সময়ের দরকার আছে, তোমাদেরকে বেসিকটা ধরাই দিচ্ছি আর কি। তো এখানে বিশেষ করে যে কথাটা বলতে দেখো, গণতান্ত্রিক সরকারের একটি প্রধান রূপ হচ্ছে রাষ্ট্রপতি সাহিত্য সরকার।
রাষ্ট্রপতি শাসিত সরকার বলতে এমন শাসন ব্যবস্থাকে বোঝায় যেখানে রাষ্ট্রপতি শাসন পরিচালনার ক্ষমতা রাষ্ট্রপতির হাতে, মানে এমন শাসন ব্যবস্থা যেখানে রাষ্ট্রের শাসন পরিচালনার ক্ষমতা রাষ্ট্রপতির হাতে ন্যস্ত থাকে এবং রাষ্ট্রপতি সাধারণত আইনসভার কাছে দায়ী থাকে না, বরং তার দায়বদ্ধতা কার কাছে? জনগণের কাছে। পরীক্ষায় এমসিকিউতে আসতে পারে যে তার দায়বদ্ধতা কার কাছে? জনগণের কাছে। হ্যালো? হ্যাঁ ভাই। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। ওকে, এরপরে আসি হচ্ছে আমাদের যে রাষ্ট্রপতি শাসিত সরকারের কিছু বৈশিষ্ট্য। প্রথমত হচ্ছে রাষ্ট্রপতি প্রকৃত শাসক এবং রাষ্ট্রপতি সর্বময় ক্ষমতার অধিকারী। আরেকটা বলছে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি এখানে থাকবে। দেখো, প্রকৃত শাসক কেন? কারণ সব ক্ষমতা রাষ্ট্রপতির হাতে, ঠিক আছে? তিনি কাইন্ড অফ রাষ্ট্রের প্রধান এবং রাষ্ট্রের সরকারেরও প্রধান। তাহলে যিনি রাষ্ট্রের প্রধান তিনি আবার সরকারেরও প্রধান। তাহলে রাষ্ট্রপতি সর্বময় ক্ষমতার অধিকারী। ক্ষমতার স্বতন্ত্রীকরণ নীতি, এখানে ক্ষমতার স্বতন্ত্রীকরণ মানে কি? সরকারের তিনটা বিভাগ আলাদা থাকবে: আইন, শাসন এবং কি বিচার। এই তিনটা বিভাগই কি থাকবে? আলাদা থাকবে, ঠিক আছে? আইন, শাসন এবং বিচার, এই তিনটা বিভাগ আলাদা থাকবে, এটা ক্ষমতা স্বতন্ত্র। শাসন বিভাগ, এখানে সাধারণত আইনসভার প্রভাব মুক্ত, এটা কেটে দেয়। শাসন বিভাগ সাধারণত আইনসভার প্রভাব মুক্ত বা নিয়ন্ত্রণ মুক্ত, যেটা আমি বললাম আর কি। শাসন বিভাগ যেটা, সেটা আইন বিভাগ থেকে সম্পূর্ণ আলাদা থাকবে। এই যে আমরা ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বললাম, তিনটা বিভাগ আলাদা থাকবে, এটাই বোঝাচ্ছে এখানে। শাসন বিভাগ, আইন বিভাগ, বিচার বিভাগ, তিনটা আলাদা থাকবে। সরকার স্থিতিশীল, কারণ সরকার 5 বছরের জন্য বা নির্দিষ্ট সময়ের জন্য আসছে। এর আগে নির্বাচনও হবে না। জনগণ যতই আন্দোলন করুক, রাষ্ট্রপতিকেও অত বেশি উদ্বেলিত করতে পারে না। রাষ্ট্রপতি ক্ষমতার অধিকারী হয়ে যায়। নির্বাচন, পরবর্তী সময়ে নির্বাচন হলে সরকারকে হটানো যায়, কিন্তু নির্বাচন না দিয়ে রাষ্ট্রপতি যেমন পারে না, ঠিক একইভাবে নির্দিষ্ট সময়ের আগে রাষ্ট্রপতিকে সরানোটাও সহজ হয় না। বিচার বিভাগের প্রাধান্য, ঠিক আছে? যেমনটা হচ্ছে সংসদীয় সরকার ব্যবস্থা, এই যে সংসদীয় আমাদের দেশে যেহেতু প্রধানমন্ত্রী শাসিত, সংসদীয় বা রাষ্ট্রপতি শাসিত, আমাদের দেশে রাষ্ট্রপতিকে সরিয়ে দিছে, বলছে রাষ্ট্রপতি অসুস্থ। হ্যাঁ, রাষ্ট্রপতি সুস্থ না অসুস্থ সেটা তো আমরা জানি না। তো বলছে অসুস্থ, রাষ্ট্রপতি পদত্যাগ করে চলে গেছে। ব্যাপারটা ভিতরে এমন হইতে পারে যে সংসদ থেকে বলছে বা প্রধানমন্ত্রী বলছে যে আপনি চলে যান, আপনাকে দরকার নাই, আপনার জায়গায় অন্য কেউ আসবে। তখন রাষ্ট্রপতি পদত্যাগ করে চলে গেছে, তাহলে রাষ্ট্রপতির কোনো ক্ষমতা নাই, ঠিক আছে? তো এই ক্ষেত্রে যে আমরা বলতে পারি যে সংসদীয় সরকার ব্যবস্থায় সংসদীয় মূলত আইনসভাই মূলত সর্বময় ক্ষমতার অধিকারী, প্রধানমন্ত্রী সব ক্ষমতার মালিক। কিন্তু রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থায় এই ধরনের বিষয় থাকে না, ঠিক আছে? আবার আসি বিচার বিভাগের প্রাধান্য। সরকার স্থিতিশীল হয়, নির্দিষ্ট সময়ের জন্য আসে, বিচার বিভাগ প্রাধান্য পায়। বিচার বিভাগ তার ইচ্ছা অনুযায়ী মূলত বিচার করতে পারে, অর্থাৎ আইন অনুযায়ী বিচার করে। এখানে দেখো, রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থায় আইন বিভাগ এবং বিচার শাসন বিভাগ আলাদা, কেউ কারো কাছে দায়ী নয়, কেউ কারো সদস্যও নয়। এরপরে পার্থক্য, দুটোর মধ্যে পার্থক্য: ক্ষমতাগত পার্থক্য, নির্বাচনগত পার্থক্য, আইনসভার কাছে জবাবদিহিতার বিষয় আছে এখানে, বিষয়গুলো পার্থক্য। এগুলো আমি আবার বলি, ক্ষমতার পার্থক্য: সংসদীয় সরকার প্রধানমন্ত্রীর হাতে ক্ষমতা বা মন্ত্রীদের হাতে ক্ষমতা, রাষ্ট্রপতি শাসিত সরকার রাষ্ট্রপতির হাতে। নির্বাচন, সংসদীয় সরকার ব্যবস্থায় নির্বাচন কখনো কখনো দ্রুত হয়, কখনো কখনো আবার দীর্ঘায়িত হয়। যেমন ধরো আমাদের দেশে 2024-এ নির্বাচন হয়েছে। হ্যাঁ, তারপরে হচ্ছে 2024-এর নির্বাচনের পরপরেই হাসিনার পতন হয়েছে, ঠিক আছে? ওই বছরই পতন হয়েছে। তাহলে দীর্ঘদিন থাকতে পারেনি। ক্ষমতার এখানে নির্বাচন, এটার ক্ষেত্রে পার্থক্য আছে। কিন্তু রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা কি? রাষ্ট্রপতি সবকিছুকে মানে কি করে, নিজের ইচ্ছা অনুযায়ী পরিচালনা করে। যেমন ধরো, প্রধানমন্ত্রী কে হবে এটাও রাষ্ট্রপতি নির্ধারণ করে, মন্ত্রী কে হবে সেটাও রাষ্ট্রপতি নির্ধারণ করে। এই ধরনের নির্বাচন আর কি, এই ধরনের নির্বাচন পার্থক্য আছে। সংসদীয় সরকার ব্যবস্থায় সংসদেই নির্বাচিত করে প্রধানমন্ত্রী কে হবে, সংসদীয় সরকার ব্যবস্থায় সংসদেই নির্বাচিত করে কে স্পিকার হবে, কিন্তু এখানে সবকিছু রাষ্ট্রপতি করে থাকে। আচ্ছা, এবার আসি হচ্ছে আহ আইনসভার সার্বভৌমত্ব কোথায় বেশি? আইনসভার সার্বভৌমত্ব হচ্ছে সংসদীয় সরকার ব্যবস্থা এবং রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা উভয়েই আইনসভার সার্বভৌমত্ব আছে। তবে সংসদীয় সরকার ব্যবস্থায় প্রণীত আইনগুলো সরাসরি আইনে পরিণত হয়, কিন্তু রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থায় প্রণীত আইনগুলো অনেক সময় রাষ্ট্রপতি চাইলে বাতিল করে দিতে পারে। আচ্ছা, এই বিষয়গুলো তোমরা তোমার লেকচার শিট থেকে তোমরা তুলনাটা পড়ে নেবে, ঠিক আছে? এককেন্দ্রিক শাসন আর যুক্তরাষ্ট্রীয় শাসন, যেই রাষ্ট্রে একটা মাত্র কেন্দ্র থাকে সেটাকে বলে এককেন্দ্রিক শাসন। তাহলে সাংবিধানিকভাবে সংবিধানে লিখাই থাকে একটা মাত্র কি থাকবে? কেন্দ্র থাকবে এবং একটা মাত্র জাতীয় সরকার থাকবে। একটি মাত্র কেন্দ্রীয় বা জাতীয় সরকারের হাতে সব ক্ষমতা থাকবে, তখন সেটাকে বলে এককেন্দ্রিক সরকার। গোটা দেশ একটি কেন্দ্র থেকে পরিচালিত হলে তখন সেটাকে বলে এককেন্দ্রিক সরকার। পুরো দেশ যখন একটা কেন্দ্র থেকে পরিচালিত হবে তখন সেটা কি বলে? এককেন্দ্রিক সরকার বলে।
যুক্তরাষ্ট্র, ফ্রান্স, বাংলাদেশ, জাপান, এগুলো যুক্তরাজ্য, ফ্রান্স, বাংলাদেশ, জাপান, এগুলো সবগুলোই মূলত হচ্ছে এককেন্দ্রিক, মানে একটাই কেন্দ্র, এখানে একাধিক প্রদেশ নাই। যেমন আমি তোমাদেরকে বলি যে বাংলাদেশের কেন্দ্র কয়টা, বাংলাদেশের রাজধানী কয়টা বলো তো? বাংলাদেশের রাজধানী একটা, তাই না? এই যে বাংলাদেশের মানচিত্র, আমি একটা আনুমানিক জাস্ট তোমাদেরকে দেখাই, এটা বাংলাদেশ, ঢাকা হচ্ছে রাজধানী, এখানে একটাই সরকার, তাহলে ঢাকা রাজধানী, একটাই সরকার, বাংলাদেশ সরকার। নাকি চট্টগ্রামে বিভাগের জন্য একটা আলাদা সরকার আছে? নাই। সিলেটের জন্য আলাদা আছে? নাই। রাজশাহীর জন্য নাই। রংপুরের জন্য নাই। তাহলে এই যে তোমার আলাদা আলাদা সরকার নাই, শুধু একটাই সরকার, তখন এটাকে বলে এককেন্দ্রিক সরকার। এটা সাংবিধানিকভাবে ওইভাবেই। তো অধ্যাপক ডাইসি বলতেছে এককেন্দ্রিকতা হচ্ছে একটি কেন্দ্রীয় সরকার কর্তৃক চূড়ান্ত আইন বিভাগীয় ক্ষমতার স্বাভাবিক ব্যবহার। গ্যাটেল বলতেছে এককেন্দ্রিক সরকার হচ্ছে এমন এক পদ্ধতি সরকার যেখানে সংবিধান রাষ্ট্রের সব ক্ষমতা জাতীয় অর্থাৎ কেন্দ্রীয় সরকারের হাতে অর্পণ করে। তার মানে সব ক্ষমতা এখানে কার হাতে? সব ক্ষমতা হচ্ছে কেন্দ্রীয় সরকারের হাতে। যখন একটা কেন্দ্রের সরকারই সব ক্ষমতার মালিক হয়, তখন সেটাকে বলে এককেন্দ্রিক সরকার। আশা করি তোমরা এককেন্দ্রিক সরকার ব্যাপারটা এককেন্দ্রিক সরকার ব্যাপারটা তোমরা আশা করি বুঝতে পেরেছো। তো এটা হচ্ছে এককেন্দ্রিক। হ্যাঁ, আবার আমাদের এককেন্দ্রিক সরকারের কিছু বিষয় আছে, যেমন ধরো হচ্ছে এককেন্দ্রিক সরকারের ক্ষেত্রে সব ক্ষমতার মানে মালিক হচ্ছে এক কেন্দ্র, মানে কেন্দ্র, কেন্দ্রীয় সরকারের চূড়ান্ত ক্ষমতার অধিকারী। কেন্দ্রীয় সরকারের ক্ষমতার উৎস হচ্ছে সংবিধান। সংবিধানে লেখা আছে যে কেন্দ্রীয় সরকার হচ্ছে কি কি সুবিধা ভোগ করবে বা কি কি অধিকার পাবে। আর কেন্দ্রীয় সরকার প্রাদেশিক বা আঞ্চলিক সরকারের মানে যদি কি থাকে, প্রদেশ থাকেও, হ্যাঁ, মূলত কেন্দ্রীয় সরকারের অধীনেই থাকতে হবে। আমি আর একটু সহজ করে বলি এটা। যদি ধরো যে বাংলাদেশ একটা এককেন্দ্রিক রাষ্ট্র, হুম, তাহলে ধরো চট্টগ্রামে আলাদা একটা সরকার আছে, চট্টগ্রামের সরকার। তো চট্টগ্রামে আলাদা সরকার থাকলেও কিন্তু যদি এককেন্দ্রিক হয়, তাহলে এই সরকার অবশ্যই অবশ্যই ঢাকার সরকারের কথা মানতে বাধ্য। যদি রংপুরের সরকার থাকেও ঢাকার সরকারের কথা মানতে, মানে কেন্দ্রীয় সরকারের কথা তোমাকে মানতেই হবে। এখানে কেন্দ্রীয় সরকারই হচ্ছে চূড়ান্ত, কেন্দ্রীয় সরকারই কি চূড়ান্ত ক্ষমতার মালিক, সংবিধান তাকে ওই অধিকার দিয়েছে। তাহলে আমরা এটা জানলাম কেন্দ্রীয় সরকারের বৈশিষ্ট্য হচ্ছে একটাই আইনসভা থাকবে, কেন্দ্রীয় আইনসভা, এটার প্রাধান্য থাকবে। যদি একাধিক আইনসভা থাকেও কেন্দ্রীয় সব আইনসভার প্রাধান্য থাকবে। সব ক্ষমতা কেন্দ্রীভূত সরকারের হাতে, অর্থাৎ কেন্দ্রীয় সেন্ট্রাল সরকারের হাতে থাকবে। সংবিধানের প্রকৃতি হবে সরল প্রকৃতির সংবিধান, সরল। হ্যাঁ, অন্যদিকে সুপরিবর্তনীয় সংবিধান, একক নাগরিকত্ব। সুপরিবর্তনীয় সংবিধান মানে হচ্ছে সংবিধান সহজে পরিবর্তন করা যাবে এবং নাগরিকত্ব হবে একক। স্থানীয় সরকার, এখানে স্থানীয় সরকার থাকবে, অর্থাৎ যেহেতু কেন্দ্র থেকে একটা সরকার চলবে, একটাই সরকার থাকবে। স্থানীয় পর্যায়ে ধরো তোমার এই এলাকাটা চালাইতে চাইলে তাহলে এখানে একটা সরকার লাগবে, এই জন্য দরকার হচ্ছে স্থানীয় সরকার, অর্থাৎ এই এলাকাটা চালানোর জন্য স্থানীয় সরকার। যেমন ধরো আমাদের দেশে বিভাগীয় কমিশনার আছে, বিভাগীয় স্থানীয় সরকারের মধ্যে বিভাগ আছে, বিভাগের পরে আছে হচ্ছে জেলা, জেলা প্রশাসক আছে, তারপরে আছে হচ্ছে উপজেলা। ঠিক আছে, এর বাইরেও আমাদের দেশে যেহেতু এককেন্দ্রিক আমাদের দেশ, এই জন্য আমাদের আবার স্থানীয় স্বায়ত্তশাসিত সরকারও আছে। একটা হচ্ছে স্থানীয় সরকার আর একটা হচ্ছে স্থানীয় স্বায়ত্তশাসিত। স্থানীয় সরকারটা হচ্ছে সরকার দ্বারা নিয়ন্ত্রিত, মানে কেন্দ্রীয় সরকার দ্বারা নিয়ন্ত্রিত। আর স্থানীয় স্বায়ত্তশাসিত সরকার হচ্ছে জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা পরিচালিত সরকার। আশা করি বুঝছো। স্বায়ত্তশাসনের অনুপস্থিতি, অর্থাৎ এখানে প্রদেশগুলো কোনোভাবেই স্বাধীন হবে না। এখানে প্রদেশ থাকতে পারে, অঞ্চল থাকতে পারে, বিভাগ থাকতে পারে, কিন্তু এগুলো কোনোভাবেই স্বাধীন নয়। এখানে স্বাধীন থাকবে না, নমনীয় হবে। এই ধরনের সরকার নমনীয় হবে, কারণ কেন্দ্রে বসে থাকা সরকার কখনো চট্টগ্রামের সমস্যা সম্পর্কে এত বেশি অবগত হতে পারবে না যদি স্থানীয় সরকার ও স্থানীয় স্বায়ত্তশাসিত সরকারের প্রতিনিধিরা না জানায়। এই জন্য তারা অনেক সময় এদের প্রতি নমনীয় হয়, প্রদেশগুলো বা অঞ্চলগুলোর প্রতি নমনীয় হয়। যুক্তরাষ্ট্রীয় সরকার কি? যুক্তরাষ্ট্রীয় সরকার বা যুক্তরাষ্ট্রীয় যে ফেডারাল ফর্ম অফ গভর্নমেন্ট, এটাকে ফেডারেশন গভর্নমেন্টও বলা হয়। ফেডারেশন শব্দটা আসছে ফুয়েদাস থেকে, ল্যাতিন শব্দ ফুয়েদাস থেকে। ফুয়েদাস শব্দ হচ্ছে মিলন বা সন্ধি, মিলন বা কি সন্ধি। সুতরাং শব্দগত অর্থে কতিপয় রাষ্ট্রের সন্ধি বা মিলনের ফলে যেই রাষ্ট্র গড়ে ওঠে। অর্থাৎ ধরো আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, হ্যাঁ, পার্শ্ববর্তী দেশ কি ইন্ডিয়া। ইন্ডিয়া কি একটা প্রদেশ? উত্তর হচ্ছে না। ইন্ডিয়াতে প্রায় 28টা প্রদেশ আছে। কয়টি প্রদেশ? 28টি প্রদেশ আছে ইন্ডিয়াতে, 28টি প্রদেশ আছে। তাহলে ইন্ডিয়াটা গঠিত হয়েছে কিভাবে? 28টা প্রদেশ দিয়ে। আবার আমরা যদি ইউএস এর কথা ধরি, ইউএসএ তো আগে এত বড় ছিল না, এখন বর্তমানে 50টি অঙ্গরাজ্য আছে। কি রাজ্য? 50টি অঙ্গরাজ্য। এগুলো বেসিক দিয়ে পড়াতে গেলে, মানে একদম ডিটেলসে পড়াতে গেলে অনেক সময়ের দরকার।
আমি খুব শর্টকাটে তোমাদেরকে পড়াচ্ছি, আর তারপরে 1 ঘন্টা হয়ে গেছে এই চ্যাপ্টারের উপরে। তো এই যে 50টি অঙ্গরাজ্য, এই 50টি অঙ্গরাজ্য কিভাবে হয়েছে? একটা আরেকটার সাথে যুক্ত হয়েছে। তাহলে একটা আরেকটার সাথে মিলন হয়েছে, একটা আরেকটার সাথে যুক্ত হয়েছে, একটা আরেকটার সাথে সংযুক্ত হয়েছে। তাহলে এই যে মিলন বা কতিপয় রাষ্ট্রের সন্ধি বা মিলনের ফলে যে রাষ্ট্রের সৃষ্টি হয় সেটাই হচ্ছে যুক্তরাষ্ট্র। এই জন্য এই যে একটা রাষ্ট্রের সাথে আরেকটা রাষ্ট্রের যেহেতু মিলন হয়েছে, এই জন্যই এটাকে বলে যুক্তরাষ্ট্র। কি বলে? যুক্তরাষ্ট্র। এই যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাটা মূলত ইউএস এর হাত ধরেই প্রথম পৃথিবীতে যে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাটা কার মাধ্যমেই গড়ে উঠেছে? ইউএস এর হাত ধরেই গড়ে উঠেছে। আচ্ছা, এই সংজ্ঞা অনুযায়ী কতিপয় স্বাধীন রাষ্ট্র পরস্পরের চুক্তির মাধ্যমে একটি সাধারণ সার্বভৌম কর্তৃত্বের অধীনে ঐক্যবদ্ধ হয়ে নতুন রাষ্ট্র গঠন করে তাকে যুক্তরাষ্ট্র বলে। আচ্ছা, ফাইনার কি বলছে দেখো। ফাইনার যখন কর্তৃত্ব ও ক্ষমতার কিছু অংশ আঞ্চলিক ক্ষেত্রে অর্পিত হয়, অন্যান্য অংশ ওইসব অঞ্চলের সঙ্গের মধ্যকার কেন্দ্রীয় সংস্থায় অর্পিত হয়। এখানে বলতেছে কি যে এখানে যে 50টা অঙ্গরাজ্য আছে ইউএসএ তে, তো এখানে সব ক্ষমতা কি প্রত্যেকটা প্রদেশে আছে? উত্তর হচ্ছে সব ক্ষমতা প্রত্যেকটা প্রদেশে আছে। এই প্রদেশের ক্ষমতা এখানে আছে। হ্যাঁ, ভারতের যে 28টি অঙ্গরাজ্য আছে সেখানে অঙ্গরাজ্যগুলোর ক্ষমতা অঙ্গরাজ্যের হাতে আছে। যেমন আমাদের বাংলাদেশের পাশের যে প্রদেশ সেটা হচ্ছে কোনটা? কলকাতা। এদিকে বিহার, উড়িষ্যা, কলকাতা। এই যে কলকাতা, কলকাতার যে প্রদেশটা, এই প্রদেশের ক্ষমতা কিন্তু এই প্রদেশের হাতেই আছে। অর্থাৎ কলকাতার চূড়ান্ত ক্ষমতা কলকাতার যারা সরকার আছে তাদের হাতে আছে। কিন্তু আবার তারা কেন্দ্রের নির্দেশনাও মানে, অর্থাৎ কলকাতায় বসে দিল্লির কথাও তারা অনেক সময় মানে, যদি তাদের স্বার্থের বিরুদ্ধে না যায়। তাহলে এই ধরনের সরকারকে বলে মূলত যুক্তরাষ্ট্র। এই যে এই জিনিসটাই বলছে এখানে, বলছে যে কি যখন কর্তৃত্ব ক্ষমতার কিছু অংশ আঞ্চলিক ক্ষেত্রে অর্পিত হয়, অর্থাৎ এখানে আঞ্চলিক ক্ষেত্রে এই যে কলকাতার মধ্যে কিছু অংশ আছে, আর কিছু অংশ বলছে কি, আবার বলছে কি এবং অন্যান্য অংশ ওই সব অঞ্চলের সঙ্গের মধ্যকার কেন্দ্রীয় সংস্থায় অর্পিত হয়। অর্থাৎ এই 28টা প্রদেশের, ইন্ডিয়াতে 28টা প্রদেশের কেন্দ্র কোনটা? দিল্লি। তাহলে এই যে 28টা প্রদেশের কেন্দ্রীয় সরকারের হাতে কি হয়? অর্পিত হয় বা কেন্দ্রীয় সংস্থায় অর্পিত হয়, তখন তাকে বলে যুক্তরাষ্ট্র। তাহলে ভারত একটা যুক্তরাষ্ট্র। বর্তমান মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, সুইজারল্যান্ড, অস্ট্রেলিয়া এবং ভারত, এগুলো হচ্ছে যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থার রাষ্ট্র। পৃথিবীতে দুই ধরনের মানে পদ্ধতিতে যুক্তরাষ্ট্রের ব্যবস্থা গঠিত হয়। একটা হচ্ছে কেন্দ্রীয়করণের মাধ্যমে, আরটা হচ্ছে কেন্দ্র বিকেন্দ্রীয়করণের মাধ্যমে, অর্থাৎ কেন্দ্র বিমুখী, আর একটা হচ্ছে কেন্দ্রমুখী। অর্থাৎ হচ্ছে ধরো কয়েকটা দেশ এইভাবে তারা যুক্ত হয়ে আছে। তাহলে অলরেডি তারা একটা মানে যুক্ত হয়ে একটা জোট গঠন করেছে। ধরো 4টা-5টা রাষ্ট্র মিলে যুক্ত হয়েছে। পার্শ্ববর্তী দেশগুলো বলতেছে আমরাও তোমাদের সাথে যুক্ত হব। তাহলে এরা এরা কিন্তু আগে এদের সাথে ছিল না। এই দেশগুলো আগে এদের সাথে ছিল না। তাহলে এই পার্শ্ববর্তী দেশগুলো আসছে এদের সাথে যুক্ত হওয়ার জন্য, বলতেছে আমরা তোমাদের সাথে যুক্ত হব। তাহলে এটাকে বলে কেন্দ্রীয়করণ, কারণ কেন্দ্রের দিকে তারা কি হয়েছে? যুক্ত হয়েছে। এটা এখানে প্রত্যেকটা দেশের স্বার্থ আছে। এরা এমনি এমনি এদেরকে যুক্ত করে নাই, এরাও এমনি এমনি এদের সাথে যুক্ত হয়নি, বরং এরা পরস্পরের সাথে বিনিময় করার জন্য, পরস্পরের সাথে যোগাযোগ রক্ষা করার জন্য, ট্যাক্স বেট যাতে বেশি দিতে না হয় সেই জন্যই মূলত এরা কেন্দ্রীয়করণ হয়েছে। ধরো এক্স প্রদেশ সেই ওয়াই প্রদেশের সাথে যুক্ত হবে। এক্স প্রদেশ ধরো কৃষির দিক থেকে উন্নত, আর ওয়াই প্রদেশ ধরো প্রযুক্তির দিক থেকে উন্নত। কিসের দিক থেকে? প্রযুক্তির দিক থেকে। তাহলে এই এক্স দেশ ওয়াই দেশের সাথে যুক্ত হবে কি জন্য? মূলত প্রযুক্তিগত কারণে। অর্থাৎ এক্স দেশ কৃষির কারণে। আবার মানে এক্স দেশ ওয়াই এর সাথে, এক্স ওয়াই এর সাথে যুক্ত হবে প্রযুক্তির জন্য, ওয়াই এক্স এর সাথে যুক্ত হবে কৃষির জন্য। এইভাবেই মূলত একটা দেশ আরেকটা দেশের সাথে স্বার্থের জন্য কেন্দ্রীয়করণ হয়। আর একটা হচ্ছে বিকেন্দ্রীয়করণ। বিকেন্দ্রীয়করণটা কিরকম? মূলত হচ্ছে ধরো একটা বড় এলাকা, এই বিশাল বড় এলাকা একটা অঞ্চল কেন্দ্র থেকে পরিচালনা সম্ভব হচ্ছে না, তখন তারা কি করে? ভাগ করে দেয়, বলে যে তোমরা তোমাদের মতো করে চলো, তোমাদের মতো থাকো, আমাদের নির্দেশনাগুলো মানলে হবে। যেমন ধরো ইন্ডিয়া, ইন্ডিয়াতে 28টা যে প্রদেশ আছে, এই 28টা প্রদেশ কেন? কারণ হচ্ছে এই কেন্দ্র থেকে মানে দিল্লি থেকে বসে তোমার মণিপুর, দিল্লি থেকে বসে নাগাল্যান্ড, দিল্লি থেকে বসে সেভেন সিস্টার্স নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, বা কোনোভাবেই ওইখানে কর্তৃত্ব চর্চা করা যাচ্ছে না। তখন কেন্দ্র থেকে বলছে যে এখানে একটা সরকার গঠন করলে ভালো হয়, আর যেটা আমাদের সাথে যুক্ত থাকবে। তো ওই প্রাদেশিক সরকারই ও প্রদেশটা চালাবে, কিন্তু তারা কেন্দ্রের সাথে যুক্ত থাকবে। এটাকে বলে হচ্ছে বিকেন্দ্রীয়করণ। কি? বিকেন্দ্রীয়করণ। তাহলে একটা হচ্ছে কেন্দ্রীয়করণ, আর একটা হচ্ছে বিকেন্দ্রীয়করণ। ঠিক আছে? তাহলে কেন্দ্রীয়করণের মাধ্যমে যেটা হয়েছে সেটা হচ্ছে যুক্তরাষ্ট্র, আর বিকেন্দ্রীয়করণের মাধ্যমে হয়েছে যেটা, সেটা হচ্ছে ভারত।
কানাডা, সাবেক সোভিয়েত রাশিয়া, এগুলো। সোভিয়েত রাশিয়া তো অনেক বড় রাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন তো ধরো যে প্রায় 15টা রাষ্ট্র একসাথে যুক্ত হলে যেটুকু সেটুকু এলাকা। যেমন ধরো সোভিয়েত ইউনিয়ন এশিয়ার বড় একটা রাষ্ট্র, তো মস্কো থেকে বসে তোমার পূর্বের দিকের অঞ্চলগুলোকে শাসন করা যাবে, এই জন্য মস্কো কি করছে, এগুলোকে যে প্রদেশ ভাগ করে দিছে, বলছে তোমরা তোমাদের মতো প্রদেশ চালাও, আমাদের সাথে যুক্ত থাকলে হবে। তো একটা হচ্ছে কেন্দ্রীয়করণ, যেটা ইউএসএ করছে, আর বিকেন্দ্রীকরণ হচ্ছে রাশিয়া, ভারত, সুইজারল্যান্ড সহ আরো বেশ কয়েকটা, এই যে সোভিয়েত ইউনিয়ন, রাশিয়া, সরি সুইজারল্যান্ড, কানাডা, এইগুলো। যুক্তরাষ্ট্রের সরকারের বৈশিষ্ট্য হচ্ছে দুই ধরনের সরকার, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা থাকে। এখানে দুই ধরনের সরকার মানে হচ্ছে একটা কেন্দ্র সরকার আর একটা হচ্ছে প্রদেশের সরকার, কেন্দ্র এবং কি প্রদেশ। আর এখানে হচ্ছে আইনসভা, একটা উচ্চকক্ষ আর একটা নিম্নকক্ষ। দ্বৈত শাসন ব্যবস্থা, এখানে দুইজনের শাসন, একটা কেন্দ্রের প্রধানের আর একটা হচ্ছে প্রদেশের প্রধানের। দ্বৈত নাগরিকত্ব, একটা কেন্দ্রের নাগরিকত্ব আর একটা হচ্ছে প্রদেশের নাগরিকত্ব। ক্ষমতা বন্টন, এখানে ক্ষমতা হচ্ছে বিভিন্ন ভাবে ভাগ থাকে, যেমন ধরো কেন্দ্রীয় সরকারের হাতে ক্ষমতা, প্রাদেশিক সরকারের হাতে ক্ষমতা। যুক্তরাষ্ট্রীয় আদালত, কেন্দ্রীয় সরকারের আদালত, প্রদেশের আদালত। লিখিত সংবিধান, কারণ সবকিছু লিখিত না থাকলে যে কোনো সময় যে কোনো প্রদেশ উল্টে নিজেদের স্বাধীনতা ঘোষণা করতে পারে। বিচার বিভাগের প্রাধান্য থাকবে, বিচার বিভাগ প্রাধান্য না থাকলে মানুষেরা তাদের ন্যায্য বিচার পাবে না। দুষ্পরিবর্তনের সংবিধান থাকবে, প্রাদেশিক স্বায়ত্তশাসন থাকবে। দুষ্পরিবর্তনের সংবিধানে সহজে পরিবর্তন করে। প্রাদেশিক স্বায়ত্তশাসন মানে কি, যে অঞ্চলগুলো নিজেদের মতো করে শাসিত হতে পারবে, নিজেদের মতো করে পরিচালিত হবে, নিজেদের মতো করে স্বাধীনতা ভোগ করবে, এটা হচ্ছে প্রাদেশিক স্বায়ত্তশাসন। আশা করি বুঝতে পারছো। এরপরে যুক্তরাষ্ট্রীয় এক কেন্দ্রিক সরকার, দুইটার মধ্যে তুলনা কি, আমরা তো এক কেন্দ্রিক সরকার পড়ছি, যেখানে একটা কেন্দ্র। যুক্তরাষ্ট্রীয় মানে যেখানে কেন্দ্র এবং প্রদেশে আলাদা আলাদা সরকার থাকে। ক্ষমতা ও কর্তৃত্ব, এক কেন্দ্রিক যুক্তরাষ্ট্রীয় সরকারের মধ্যে প্রদেশ এবং কেন্দ্রের মধ্যে আলাদা, কিন্তু এক কেন্দ্রিক সরকারের ক্ষমতা ও কর্তৃত্ব কেন্দ্রীয় সরকারের হাতে। যুক্তরাষ্ট্রীয় সরকারের সংবিধান থাকে লিখিত, এক কেন্দ্রিক সরকারের সংবিধান লিখিত থাকলেও সেটা সুপরিবর্তনীয় বা সহজে পরিবর্তনীয়। স্থানীয় সরকার কোথায় থাকে না, যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থায় স্থানীয় সরকার বলতে এখানে প্রাদেশিক সরকার থাকে, হ্যাঁ, আর এক কেন্দ্রিক সরকারের স্থানীয় সরকার আলাদা আলাদাভাবে থাকে। সংবিধানের প্রকৃতি সহজ সরল প্রকৃতি, আর এটা হচ্ছে যে তোমার সংবিধানটা লিখিত, লিখিত দুষ্পরিবর্তনীয় এবং জটিল প্রকৃতির হতে পারে। আনুগত্য, আনুগত্য মানে হচ্ছে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় সবাই কেন্দ্রের আনুগত্য করে না, প্রদেশ ভিত্তিক আলাদা আলাদা স্বাধীন স্বায়ত্ত শাসন ভোগ করে। এক কেন্দ্রিক সরকারে সবাই কেন্দ্রের আনুগত্য করে। আচ্ছা, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় বিচার বিভাগ স্বাধীন থাকে, এক কেন্দ্রিক ব্যবস্থায় বিচার বিভাগ স্বাধীন থাকে, তবে অনেক সময় এক কেন্দ্রিক ব্যবস্থায় বিচার বিভাগ নিয়ন্ত্রিত হতে পারে। কেন্দ্র ও প্রদেশের সরকারের প্রকৃতি, এক কেন্দ্রীয় যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় কেন্দ্র ও প্রদেশ আলাদা আলাদা সরকার থাকে, যুক্তরাষ্ট্রীয় এক কেন্দ্রিক ব্যবস্থায় কেন্দ্র ও প্রদেশে আলাদা কোনো সরকার থাকে না, একটাই সরকার থাকে। নাগরিকত্ব, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় দুই ধরনের নাগরিকত্ব থাকে, একটা হচ্ছে কেন্দ্রীয় নাগরিকত্ব আর একটা হচ্ছে প্রদেশের নাগরিকত্ব। এক কেন্দ্রিক ব্যবস্থায় একটাই নাগরিকত্ব থাকে, যেটা আমাদের দেশে আছে, আর ইন্ডিয়াতে হচ্ছে দ্বৈত নাগরিকত্ব, কারণ ইন্ডিয়া যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা। একইভাবে আমাদের দেশের যে ব্যয়ের পরিমাণ, আমাদের দেশের ব্যয়ের পরিমাণ হচ্ছে ইন্ডিয়ার ব্যয়ের পরিমাণ বেশি, কারণ ইন্ডিয়া হচ্ছে যুক্তরাষ্ট্রীয়, বাংলাদেশ হচ্ছে এককেন্দ্রিক। তাহলে যে দেশগুলো যুক্তরাষ্ট্রীয় তাদের ব্যয়ের পরিমাণ বেশি। প্রাদেশিক স্বায়ত্তশাসন থাকে হচ্ছে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায়, এককেন্দ্রিক ব্যবস্থায় প্রাদেশিক স্বায়ত্তশাসন থাকে না, ইভেন কখনো কখনো প্রদেশও থাকে না। এরপরে আসি হচ্ছে আমরা রাজতন্ত্র নিয়ে। রাজতন্ত্র মানে হচ্ছে যেখানে রাজা বা রানী, আমি একটু আগেই তোমাদেরকে বলছিলাম যেখানে রাজা বা রানী সকল ক্ষমতার মালিক, সেটাকে বলে রাজতন্ত্র। কিন্তু যখন রাজা বা রানী অতিরিক্ত ক্ষমতা পায়, দেখো, রাজা বা রানী যখন নিয়মের ভিতরে থাকে, এটা দুই ধরনের। রাজতন্ত্র কয় ধরনের, দুই ধরনের। দেখো, নিয়মের ভিতরে থাকলে সেটাকে বলে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র, নিয়মতান্ত্রিক, হ্যাঁ, যদি নিয়মের ভিতরে থাকে, সরি এটা হবে না, নিয়মের ভিতরে থাকলে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র। আর যদি নিয়মের বাইরে চলে যায়, অর্থাৎ অবাধ ক্ষমতা, কি অবাধ ক্ষমতা যদি পায়, তাহলে সেটাকে বলে অনিয়ন্ত্রিত বা অনিয়মতান্ত্রিক, বা হচ্ছে যেটাকে বলে নিরঙ্কুশ রাজতন্ত্র অথবা স্বৈরাচারী বলতে পারো। তো এখানে নিরঙ্কুশ বা চরম রাজতন্ত্র মানে যেখানে রাজা বা রানীর ইচ্ছাই চূড়ান্ত। সৌদি আরব, ওমান, কাতার, এগুলো হচ্ছে নিরঙ্কুশ রাজতন্ত্র। আর সীমিত নিয়মতান্ত্রিক রাজতন্ত্র কোনটা, নিয়মতান্ত্রিক রাজতন্ত্র হচ্ছে মূলত যেখানে রাজা নিয়মের অধীন, যেখানে রাজা কি নিয়মের অধীন, এবং রাজা নামমাত্রে রাজা, এখানে রাজা থাকবে কিন্তু নামমাত্রে। মূলত সরকার চালায় কে, সরকার চালায় হচ্ছে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন মন্ত্রী পরিষদ বা সংসদ, এখানে প্রধানমন্ত্রী থাকে। কিন্তু এই অবাধ ক্ষমতার ক্ষেত্রে এখানে প্রধানমন্ত্রী নাও থাকতে পারে, এখানে না থাকার সম্ভাবনা আছে, কিন্তু এখানে প্রধানমন্ত্রী থাকে। প্রধানমন্ত্রী তার ইচ্ছা অনুযায়ী রাষ্ট্র চালায়, তবে রাজা বা রানীকে সম্মানার্থে রাখা হয়।
আচ্ছা, যেমন ধরো এইরকম নিয়মতান্ত্রিক রাজতন্ত্রের মধ্যে রয়েছে যেমন অস্ট্রেলিয়া, বেলজিয়াম, কানাডা, মালয়েশিয়া, স্পেন। স্পেন যে জয়লাভ করছে না, যে কাপ জয় করছে, কাপ জয় করে কার কাছে গেছে? রাজার কাছে গেছে, অর্থাৎ স্পেনের রাজার রাজ পরিবারের কাছে গিয়ে তারা কাপ দিয়ে তা উদযাপন করেছে, ঠিক আছে। অন্যদিকে বাহরাইন, ভুটান, জর্দান, কুয়েত, মরক্কো এগুলো সাংবিধানিকভাবে গুরুত্বপূর্ণ ক্ষমতা বুক করে রাজা। রাজা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারে। পুঁজিবাদী, যেখানে সবকিছু রাষ্ট্রের মানে যারা উৎপাদনের মালিক, অর্থাৎ যারা শিল্পের মালিক, তারাই মূলত এখানে সব ধরনের উৎপাদন নিয়ন্ত্রণ করে। এখানে সবকিছু ব্যক্তি মালিকানায়। অবাধ উৎপাদন, অবাধ প্রতিযোগিতা বিদ্যমান, ব্যক্তি উদ্যোগে উৎপাদিত হয়। এখানে লাভ, মানে লাভের আশা, যেটাকে আমরা বলি প্রফিট অথবা হচ্ছে মুনাফা সর্বোচ্চ করাই হচ্ছে এটার লক্ষ্য। এটা বিশেষ করে বিংশ শতাব্দীর পুঁজিবাদ সাম্রাজ্যবাদে পৌঁছেই মূলত এটা দেখা গেছে। বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরেই মূলত এটার বেশি উত্থান ঘটেছে, ঠিক আছে। আমরা এরপরে আসি হচ্ছে সমাজতান্ত্রিক ব্যবস্থা। সমাজতান্ত্রিক ব্যবস্থার মধ্যে আমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে এটা। 1917 সালে ভ্লাদিমির এলিয়স লেনিনের নেতৃত্বে সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হয়। বর্তমানে সমাজতন্ত্র চীন, উত্তর কোরিয়া, কিউবা, ভিয়েতনামের মধ্যে সমাজতন্ত্র প্রচলিত রয়েছে। সমাজতন্ত্র মানে কি? সমাজতন্ত্র হচ্ছে এমন এক শাসন ব্যবস্থা যেখানে ব্যক্তি মালিকানার পরিবর্তে সামাজিক বা রাষ্ট্রীয় মালিকানা প্রতিষ্ঠিত হয়। যেখানে ব্যক্তি মালিকানার পরিবর্তে সামাজিক বা রাষ্ট্রীয় মালিকানা প্রতিষ্ঠিত হয়। অর্থাৎ এখানে সবকিছু রাষ্ট্রের জন্য, রাষ্ট্রের মানুষের জন্য, জনকল্যাণের জন্য এখানে উৎপাদন করা হবে। সবকিছু জনগণের কল্যাণ বিবেচনা করে। মূল লক্ষ্য হচ্ছে সাম্যবাদ প্রতিষ্ঠা, মানবিক উন্নয়ন, বিপ্লবের মাধ্যমে জনগণের সরকার স্থাপন, বৈষম্য, শ্রেণী বৈষম্যহীন, শোষণহীন সমাজ গঠন করাই হচ্ছে সমাজতন্ত্রের মূল লক্ষ্য। এবং পৃথিবীতে 1917 সালে প্রথম লেনিনের নেতৃত্বে সোভিয়েত ইউনিয়ন অর্থাৎ ইউএসএসআর, ইউএসএসআর এর ফুল ফর্মটা মনে রাখবা, ইউনিয়ন অফ সোশ্যালিস্ট সোভিয়েত রিপাবলিক, ইউনিয়ন অফ সোশ্যালিস্ট সোভিয়েত রিপাবলিক, ইউনিয়ন অফ সোশ্যালিস্ট সোভিয়েত রিপাবলিক মনে রাখবা। তাহলে এবার আরেকটা হচ্ছে সামরিক সরকার, রিডিং করে নিবা। ধর্মতান্ত্রিক সরকার, ধর্মের ভিত্তিতে যে সরকার, যেমন ধরো বর্তমানে তোমরা জানো যে ইরান, ইরান একটা ধর্মতান্ত্রিক রাষ্ট্র। তারপর হচ্ছে আফগানিস্তান ধর্মতান্ত্রিক রাষ্ট্র, মনে রাখবা। ইরান পরীক্ষা আসতে পারে, ইরান কোন ধরনের রাষ্ট্র? ধর্মতান্ত্রিক রাষ্ট্র পরীক্ষা আসতে পারে। অন্তর্বর্তীকালীন সরকার, এটা 2024 সালে জুলাই বিপ্লবের পর এইগুলো আসছে, তোমাদের বইয়ে নাও থাকতে পারে, রিডিং করে নিবে এটা। এরপর আসি হচ্ছে উত্তম সরকার। কোনটা সবচেয়ে ভালো? যেই সরকার গণতান্ত্রিক, যেই সরকার দায়িত্বশীল, জবাবদিহিমূলক, যেই সরকার আইনসভার সার্বভৌমত্ব আছে, যেই সরকার আইনের শাসন মেনে চলে, যেই সরকার ক্ষমতাকে প্রত্যেকের মানে স্বতন্ত্র করে দেয়, অর্থাৎ প্রত্যেকের ক্ষমতা প্রত্যেককে দিয়ে দেয়, ক্ষমতা এক জায়গায় রাখে না, ক্ষমতা বিকেন্দ্রীকরণ করে দেয়। যে সরকার জনগণের আস্থা অর্জন করতে পারে, জনগণ যে সরকারকে সাপোর্ট করে, যেই সরকার সরকারি কর্মচারীদের জনহিতকর মানসিকতা আছে, অর্থাৎ কর্মচারীরা জনগণের কল্যাণেই কাজ করে, যেই সরকার মুক্ত ও স্বাধীন প্রচার মাধ্যম সাপোর্ট করে, যেই সরকার গণতান্ত্রিক ঐতিহ্য বজায় রাখে, যেই সরকার সহনশীলতা বজায় রাখে, সেগুলোকেই আমরা বলি উত্তম সরকার। তাহলে উত্তম সরকারের বৈশিষ্ট্য হচ্ছে এগুলা। তাহলে যেই সরকার সহনশীল, যেই সরকার গণতান্ত্রিক ঐতিহ্যকে ধরে রাখে, অর্থাৎ গণতন্ত্র চর্চার জন্য উদ্বুদ্ধ করে মানুষকে, যে সরকার গণতান্ত্রিক পন্থায় ক্ষমতার পালাবদল ঘটায়, নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসে, সেগুলোই হচ্ছে উত্তম সরকার। আরো কিছু বিষয় আছে যে উত্তম সরকারের পথে আমাদের সবচেয়ে বড় বাধা যেটা, সেটা হচ্ছে এখনো আমাদের ভালো গণতন্ত্র গড়ে ওঠে নাই। এখনো আমাদের দায়িত্বশীলতার অভাব রয়েছে, এখনো আমাদের আইনের অনুশাসনের অভাব রয়েছে, এখনো ক্ষমতার স্বতন্ত্রীকরণ হয় নাই, এখনো ক্ষমতার বিকেন্দ্রীকরণ হয় নাই, এখনো জনগণের আস্থা অর্জনে ব্যর্থ হয়েছে সরকার, এখনো আমলাদের দৌরাত্ম্য রয়ে গেছে, এখনো প্রচার যন্ত্রের উপর অহেতুক সরকারি হস্তক্ষেপ রয়েছে, এখনো সহনশীলতার অভাব রয়েছে আমাদের দেশে। আমাদের দেশে উত্তম সরকারের সবচেয়ে বড় বাধা হচ্ছে এগুলা। তোমরা সহজ করে লিখবা: দারিদ্রতা রয়েছে, সুষ্ঠু গণতন্ত্র নাই, দায়িত্বশীলতার অভাব রয়েছে, ক্ষমতার অপব্যবহার রয়েছে, স্বজনপ্রীতি রয়েছে, জনগণের আস্থা অর্জন করতে পারে নাই, সংবাদ মাধ্যম স্বাধীন নয়, আমলারা ভালো নয়। এগুলো তোমরা লিখলে তোমরা নাম্বার পেয়ে যাবা। সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ যেটা, সেটা হচ্ছে সরকারের বিভাগ। সরকারের বিভাগ হচ্ছে তিনটা: আইন, শাসন এবং বিচার। সংকীর্ণ অর্থে সরকার বলতে আমরা এটাই বুঝি, আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ। আর বৃহৎ অর্থে সরকার বলতে আমরা সবাই সরকারের অংশ। সরকারের তিনটা বিভাগ রয়েছে: একটা আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ। তিনটার কাজ তিনটা: একটা হচ্ছে আইন বানানো, আর এটার কাজ হচ্ছে কি শাসন পরিচালনা, এটার কাজ হচ্ছে যে তোমার বিচার পরিচালনা। এখানে আইন বিভাগ আইন বানায়, শাসন বিভাগ সেই আইনের উপর ভিত্তি করে শাসন করে, আর বিচার বিভাগ সেই আইনের উপর ভিত্তি করে বিচার করে। তার মানে আইন বিভাগ যে আইনগুলো বানায় সেগুলোর উপর ভিত্তি করে এরা কাজ করে।
এবার আসি সরকারের 3টে বিভাগের কাজগুলো কি কি। আইন বিভাগের কাজ হচ্ছে আইন প্রণয়ন করা, আইন সংশোধন করা, সংবিধান প্রণয়ন ও সংশোধন করা, সংসদীয় সরকার ব্যবস্থায় শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করা, কিছু কিছু ক্ষেত্রে নির্বাচনমূলক কাজ করা। এখন কথা হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে নির্বাচনমূলক কাজগুলো কি। যেমন ধরো স্পিকারকে নির্বাচিত করা, স্পিকার, রাষ্ট্রপতিকে নির্বাচিত করা, রাষ্ট্রপতি। এই কাজগুলো করে কারা? এগুলো হচ্ছে আইন বিভাগ করে। আর শাসন বিভাগ কি করে? আইন প্রয়োগ করে। এরা আইন বানায়, এরা প্রয়োগ করে। অভ্যন্তরীণ শাসন পরিচালনা স্বরাষ্ট্রমন্ত্রীর কাজ। রাষ্ট্রপতি কর্তৃক আইনসভার অধিবেশন আহ্বান স্থগিত ভেঙে দেওয়া। এই যে স্পিকারের, আমরা যে জাতীয় সংসদ দেখি, সেই জাতীয় সংসদ রাষ্ট্রপতি মূলত আহ্বান করেন, তিনিই মূলত স্থগিত ঘোষণা করেন, তিনিই মূলত ভেঙে দেন, তিনিই মূলত এগুলো কাজ করেন। রাষ্ট্রপতি কর্তৃক অধ্যাদেশ জারি করেন। রাষ্ট্রপতি কর্তৃক কি? অধ্যাদেশ জারি করা। তাহলে অধ্যাদেশ কে জারি করেন? অধ্যাদেশ জারি করেন হচ্ছে রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি কোন বিভাগের? রাষ্ট্রপতি হচ্ছে শাসন বিভাগের। তাহলে আমাদের মনে রাখতে হবে, রাষ্ট্রপতি যেহেতু শাসন বিভাগের, তাহলে অধ্যাদেশ কে জারি করে? শাসন বিভাগ জারি করে। অথবা স্পেসিফিক বললে রাষ্ট্রপতি কে কে অধ্যাদেশ জারি করে, তখন সেটা বলবা রাষ্ট্রপতি জারি করে। যদি বলে কোন বিভাগ অধ্যাদেশ জারি করে, তখন বলবা যে তোমার শাসন বিভাগ অধ্যাদেশ জারি করে। আই হোপ যে তোমরা এটা বুঝতে পেরেছ। তাহলে রাষ্ট্রপতি, শাসন বিভাগ দুটাই যেহেতু অবিচ্ছেদ্য অংশ, তাহলে রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করে অথবা শাসন বিভাগই অধ্যাদেশ জারি করে। রাষ্ট্রপ্রধানের সামরিক কার্যাবলী। রাষ্ট্রপ্রধানের সামরিক কার্যাবলী মানে রাষ্ট্রপতি সামরিক বাহিনীগুলোকে নিয়ন্ত্রণ করে। বিচার বিভাগ। সামরিক বাহিনী কোনগুলো বলতো? সেনা, নৌ এবং কি বিমান। তোমাদের যেহেতু সময় কম, এই জন্য হচ্ছে আমি একটু দ্রুত বলতেছি। সেনা, নৌ এবং কি বিমান। বিচার কাজ পরিচালনা, এটা বিচার বিভাগের কাজ। আইন ভঙ্গকারীকে শাস্তি দেওয়া বিচার বিভাগের কাজ। সংবিধানের ব্যাখ্যা প্রদান করা, যদি এমন হয় যে সংবিধানের ব্যাখ্যা পাওয়া যাচ্ছে না, এটা ব্যাখ্যা দিবে বিচার বিভাগ। নাগরিক অধিকার সংরক্ষণ করা, এটাও বিচার বিভাগের কাজ। শাসন ও আইন বিভাগকে আইনি পরামর্শ প্রদান করা, এটাও বিচার বিভাগের কাজ। মানে বিচারকরাই দেন আর কি, প্রধান বিচারপতি এবং তার অধীনে থাকা যারা বিচারকরা রয়েছেন, তারাই মূলত হচ্ছে এই বিচার বিচার সংক্রান্ত যত এবং হচ্ছে আইন সংক্রান্ত যত পরামর্শ, এগুলো দিয়ে থাকে। তদন্তমূলক কাজ, এটাকে বলে যে জুডিশিয়াল, যে তোমার ইনকোয়ারি, অর্থাৎ যেটাকে আমরা বিচার বিভাগীয় তদন্ত বলি। বিচার বিভাগীয় তদন্ত কেন করে? যখন দেখা যায় শাসন বিভাগের তদন্ত মানে পুলিশের তদন্ত বৈধ হবে না, অথবা হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্ত পক্ষপাত দুষ্ট হওয়ার সম্ভাবনা আছে, তখন বিচার বিভাগীয় তদন্ত পরিচালনা করে। তখন যে কোনো বিচারের কাজ বিচার বিভাগ নিজস্ব তদন্তের ভিত্তিতে কি করে, এটা তোমার একটা সিদ্ধান্তে আসে। আচ্ছা, এবার আসি আইনসভার বিষয়ে বিস্তারিত। আইনসভা বলতে আমরা যেটা বুঝি যে সরকারের যে বিভাগ আইন প্রণয়ন, পরিবর্তন, সংশোধন কাজে নিয়োজিত, সেটাকে বলে আইন বিভাগ বা লেজিসলেটর। গণতন্ত্র আইন বিভাগের গুরুত্ব অনেক বেশি। আইনসভার গঠন মূলত দুই ধরনের, একটা হচ্ছে এক কক্ষ বিশিষ্ট আর একটা হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট। এক কক্ষ বিশিষ্ট মানে যেখানে একটা কক্ষ থাকবে। কয়টা কক্ষ? এক কক্ষ বিশিষ্ট মানে একটা কক্ষ, আর দ্বিকক্ষ বিশিষ্ট মানে হচ্ছে কি যেখানে দুইটা কক্ষ থাকবে। এখানে দুইটা কক্ষ, একটা হচ্ছে উচ্চ কক্ষ আর একটা হচ্ছে কি নিম্ন কক্ষ। আর এক কক্ষ বিশিষ্টের মধ্যে কোনো উচ্চ নিচু নাই, এটাই একটাই। তো আমাদের দেশে যেমন বাংলাদেশ হচ্ছে এক কক্ষ বিশিষ্ট। তাহলে আমাদের দেশ এক কক্ষ। আর ভারত, হ্যাঁ, যেমন ধরো রাজ্যসভা আর একটা হচ্ছে লোকসভা, তাহলে এরকম ভাগ। আমরা এখানে যদি দেখি যে এক কক্ষ বিশিষ্ট আইনসভা, যেটাকে আমরা বলি ইউনিক্যামেরাল লেজিসলেটর, সর্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে, এটা মনে রাখবা, এটা সরাসরি জনগণের ভোটে নির্বাচিত। আর এখানে এটা জনগণের ভোটে নির্বাচিত হলেও এটা কিন্তু জনগণের ভোটে নির্বাচিত না, এক এক দেশে এক এক রকম। দেখো, এই যে এক কক্ষ বিশিষ্ট আইনসভা সবসময় জনগণের ভোটে নির্বাচিত, জনপ্রিয় এবং ক্রমবর্ধমান, এটা অনেকে এখন গ্রহণ করতেছে অনেক দেশে। দ্বিকক্ষ বিশিষ্ট, এটা সাধারণত নিম্নকক্ষ জনগণের দ্বারা নির্বাচিত হয়, অর্থাৎ সরাসরি পরোক্ষ ভোটের মাধ্যমে আংশিক মনোনয়ন অথবা উত্তরাধিকার সূত্রে। এই যে দেখো এখানে ডায়াগ্রামটা দেখো, আইনসভা এক কক্ষ, যেখানে সরাসরি নির্বাচিত হন সদস্যরা, মানে এমপি যারা, আইনসভার সদস্যদেরকে বলে এমপি, মেম্বার অফ পার্লামেন্ট। এরা সরাসরি নির্বাচিত হয়। আর দ্বিকক্ষ বিশিষ্টে কিন্তু ভিন্নতা আছে, এই নিম্নকক্ষই সরাসরি জনগণের মাধ্যমে নির্বাচিত হলেও উচ্চকক্ষ উত্তরাধিকার সূত্রে, মনোনয়নের মাধ্যমে, প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে, পরোক্ষ নির্বাচনের মাধ্যমে, এক একটা দেশে এক এক রকম। তাহলে উত্তরাধিকার, মনোনয়ন, প্রত্যক্ষ, পরোক্ষ, এভাবেই উচ্চকক্ষ নিম্নকক্ষ। তাহলে দ্বিকক্ষ বিশিষ্ট যেটা, নিম্নকক্ষ, উচ্চকক্ষ, মনে থাকবে? আচ্ছা, এবার আসি আমাদের এরপরে এক কক্ষ বিশিষ্ট আইনসভা, যেখানে একটা মাত্র কক্ষ থাকে, যেখানে একটি মাত্র কক্ষ বা পরিষদ নিয়ে গঠিত আইনসভাকে বলে এক কক্ষ বিশিষ্ট আইনসভা। যেমন বাংলাদেশের আইনসভা,
অর্থাৎ জাতীয় সংসদ। একক বিশিষ্ট আইনসভার সদস্যগণ সর্বজনীন প্রাপ্তবয়স্ক ভোটাধিকার। সর্বজনীন প্রাপ্তবয়স্ক ভোটাধিকার কি? মানে 18 বছর হইলে সবাই ভোট দিতে পারবে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রাপ্তবয়স্ক সবাই ভোট দেওয়ার যে রীতি বা নিয়ম সেটাকে বলে সার্বজনীন ভোটাধিকার। যেমন তুরস্ক, নিউজিল্যান্ড, ফিনল্যান্ড, এই দেশগুলোতে একক বিশিষ্ট আইনসভা আমাদের দেশের মতো। দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা মানে যেখানে দুইটা কক্ষ থাকে, যেখানে একটা উচ্চ কক্ষ আর একটা হচ্ছে নিম্ন কক্ষ। যেমন নিম্ন কক্ষ জনগণের ভোটে নির্বাচিত হলেও দ্বিতীয় কক্ষ যেটা উচ্চ কক্ষ সেটা এক এক দেশে এক এক রকম। যেমন ধরো যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, ফ্রান্স, ভারত, এখানে হচ্ছে দুইটা কক্ষ করে আছে। যেমন ধরো ভারতের মধ্যে একটা হচ্ছে লোকসভা আর একটা হচ্ছে রাজ্যসভা। আর যুক্তরাষ্ট্রের মধ্যে একটা হচ্ছে হাউস অফ, আচ্ছা এটা এটা একটু বলি, এই যে যুক্তরাজ্যের ক্ষেত্রে হাউস অফ লর্ডস, হাউস অফ কমন্স, আর এখানে যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে একটা হচ্ছে সিনেট আর একটা হচ্ছে হাউস অফ রিপ্রেজেন্টেটিভ। যুক্তরাষ্ট্রের মধ্যে একটা হচ্ছে সিনেট আর একটা হচ্ছে হাউস অফ রিপ্রেজেন্টেটিভ, যুক্তরাজ্যে হাউস অফ লর্ডস, হাউস অফ কমন্স, আর ভারতে হচ্ছে লোকসভা আর রাজ্যসভা। এগুলো যখন তোমাদেরকে হচ্ছে একদম ডিটেলসে পড়াই তখন আমি এখানে এগুলো ভেঙে 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 বিস্তারিত বলি আর কি, যেহেতু এখন দ্রুত পড়াতে হচ্ছে। তো এখানে দুইটা কক্ষ, একটা হচ্ছে উচ্চ কক্ষ আর একটা নিম্ন কক্ষ। তো প্রথম কক্ষ যেটা, এটা তো জনগণের মাধ্যমে নির্বাচিত হয়, আমরা সবাই জানি। এখানে নিম্ন কক্ষই প্রতিনিধির মাধ্যমে, পৃথিবীর প্রতিটি রাষ্ট্রে এই নিম্ন কক্ষই প্রতিনিধিত্বমূলক, মানে জনগণের ভোটে নির্বাচিত। সর্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকার ভিত্তিতে নিম্ন কক্ষ গঠিত হয়, কিন্তু উচ্চ কক্ষ এক এক দেশে একরকম। যেমন ধরো ব্রিটেন বা যুক্তরাজ্যে উত্তরাধিকার সূত্রে, মানে আমি একজন সিনেটের সদস্য, আমি যে একজন হাউস অফ কমন্স এর সদস্য, তাহলে আমি এখানে উত্তরাধিকার সূত্রে, মানে উচ্চকক্ষে আমি সদস্য, আমার সন্তানও পরবর্তীতে উত্তরাধিকার সূত্রে এই বিভাগের সদস্য হবে। আরেকটা হচ্ছে কানাডার ক্ষেত্রেও কিন্তু সেম। কানাডা হচ্ছে উচ্চকক্ষ সিনেট সদস্যদের মাধ্যমে মনোনয়নের মাধ্যমে হয়। কানাডা মনোনয়ন, ব্রিটেন হচ্ছে উত্তরাধিকার, আমেরিকা হচ্ছে সিনেট সদস্যদের প্রত্যক্ষ ভোটে, হ্যাঁ, আর ফ্রান্স হচ্ছে পরোক্ষ ভোটে। তাহলে ফ্রান্স পরোক্ষ ভোটে, আমেরিকা প্রত্যক্ষ ভোটে, কানাডা হচ্ছে মনোনয়নের মাধ্যমে, ব্রিটেনে হচ্ছে উত্তরাধিকার সূত্রে। তোমরা এটা একটু স্টপ দিয়ে নিজেদের মতো করে একবার দেখে নিতে পারো, ঠিক আছে? ব্রিটেন কিভাবে, ব্রিটেন হচ্ছে উত্তরাধিকার সূত্রে, কানাডা হচ্ছে মনোনয়নের মাধ্যমে, আমেরিকা হচ্ছে প্রত্যক্ষ ভোটে, ফ্রান্স হচ্ছে পরোক্ষ ভোটে। এবার আমরা আইনসভার কাজ যা বলি, আইনসভা কি কাজ করে অলরেডি আমি বলছি। আইনসভা এই কাজগুলো করে, রিডিং করে নিবা। এখানে শাসন বিভাগের বিষয়ে চলে যায়। আইনসভা যে কাজগুলো করে, প্রত্যক্ষ কাজগুলো করলে হবে, পরোক্ষগুলো দরকার নেই। প্রত্যক্ষগুলোর মধ্যে এই যে নির্বাচনমূলক কাজ, মানে হচ্ছে স্পিকারকে নির্বাচিত করা। শাসন বিভাগকে নিয়ন্ত্রণ, এটা তো তোমরা জানো, আমাদের দেশে যেহেতু সংসদীয় ব্যবস্থা, শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করে। তদন্ত বা অনুসন্ধান, এটা তো বললাম, সংযোগ সাধন, জনগণ আর সরকারের মধ্যে সংযোগ সাধন, এমপিরা এগুলোই করে। আচ্ছা, এবার আসি শাসন বিভাগ, এক্সিকিউটিভ। শাসন বিভাগের মধ্যে দুইটা অংশ, একটা হচ্ছে রাজনৈতিক অংশ আর একটা হচ্ছে অরাজনৈতিক। সরকারের যে বিভাগ শাসন ক্ষমতার পরিচালনার কাজে নিয়োজিত তাকে বলে, তাকে, এটা ডাক হয়ে গেছে, তাকে তাকে শাসন বিভাগ বলে। হ্যাঁ, তাকে কি বলে? শাসন বিভাগ বলে। ব্যাপক অর্থে শাসন বিভাগ বলতে রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে প্রশাসনিক কাজে নিয়োজিত সবাইকে নিয়েই মূলত শাসন বিভাগ। কিন্তু সংকীর্ণ অর্থে শাসন বিভাগ বলতে বোঝায় শুধু রাজনৈতিক অংশ আর অরাজনৈতিক অংশ। রাজনৈতিক অংশ কারা এখানে আছে? রাজনৈতিক অংশ হচ্ছে মূলত রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান, মানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, এবং হচ্ছে অন্যান্য মন্ত্রী, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী যারা উপদেষ্টা, তারা, এরা হচ্ছে জনগণের ভোটে নির্বাচিত বেশিরভাগ সময়। এরা নীতি নির্ধারণ করে। আর অরাজনৈতিক অংশ যারা আমলা, সরকারি কর্মকর্তা, কর্মচারী, এরা অরাজনৈতিক অংশ। এরা হচ্ছে রাষ্ট্রের শাসন নীতি আইন বলবৎ করে। ঠিক আছে? শাসন বিভাগের যে কার্যাবলীগুলো আছে, যে কাজগুলো আছে, অভ্যন্তরীণ শাসন পরিচালনা, পররাষ্ট্র বিষয়ক, সামরিক, অর্থ সংক্রান্ত এই কাজগুলো মূলত শাসন বিভাগ করে থাকে। আমি আরেকটু সহজ করে তোমাদেরকে বলি, সেটা হচ্ছে অভ্যন্তরীণ শাসন মানে হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী। আমাদের দেশে স্বরাষ্ট্রমন্ত্রী কোন বিভাগে? এই যে শাসন বিভাগেই তো মন্ত্রীরা থাকে। এই যে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, এরপরে হচ্ছে অন্যান্য যে মন্ত্রী যারা আছেন, এই যে মন্ত্রীদের মধ্যে স্বরাষ্ট্র, পররাষ্ট্র, অর্থ, তারপরে হচ্ছে প্রতিরক্ষা, এই যে বিভিন্ন ধরনের যে মন্ত্রণালয়গুলো আছে, এরা কি করে? অভ্যন্তরীণ শাসন পরিচালনা করে। এরপরে হচ্ছে পররাষ্ট্র বিষয়ক সিদ্ধান্ত নেয় পররাষ্ট্রমন্ত্রী, সামরিক সিদ্ধান্ত নেয় প্রতিরক্ষা মন্ত্রী, অর্থ সংক্রান্ত অর্থমন্ত্রী, আইন প্রণয়ন ও অধ্যাদেশ জারি বিষয়ক যিনি আছেন তিনি হচ্ছে আইনমন্ত্রী, অধ্যাদেশ জারি করে রাষ্ট্রপতি। তাহলে রাষ্ট্রপতি কোন বিভাগে? এই যে শাসন বিভাগে। বিচার, নিয়োগ, বিচারক নিয়োগ ও দণ্ডক্ষমা, এগুলো হচ্ছে মূলত, এই যে দণ্ডক্ষমা করে কে? দণ্ডক্ষমা করে রাষ্ট্রপতি, অধ্যাদেশ জারি করে রাষ্ট্রপতি, বিচারক নিয়োগ দেয় কে? রাষ্ট্রপতি, জনকল্যাণমূলক কাজ,
এগুলো করে কারা? অরাজনৈতিক অংশ। এই যে একটু আগে অরাজনৈতিক অংশ পড়ছো, এই যে অরাজনৈতিক অংশ এখানে আছে, এই অরাজনৈতিক অংশই মূলত জনগণের কল্যাণের জন্য জনহিতকর কাজগুলো করে, এবং মন্ত্রীরাও অনেক সময় জনকল্যাণমূলক কাজ করে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন। হ্যাঁ, তারপরে আমরা আসি বিচার বিভাগ। তাহলে শাসন বিভাগ জানছো, শাসন বিভাগের কাজগুলো একবার দেখে নাও। না বুঝলে তোমরা একটু তোমাদের যে পিডিএফ বলছি টেলিগ্রাম গ্রুপ থেকে, সেখান থেকে ডাউনলোড করে তোমরা বিস্তারিত রিডিং করবা। এরপর আসি হচ্ছে বিচার বিভাগ। যে সরকারের যে বিভাগ ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আইন ভঙ্গকারীকে শাস্তি প্রদান করে, অর্থাৎ এখানে যেই বিভাগটা ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আইন ভঙ্গকারীকে শাস্তি প্রদান করে তাকে বলে বিচার বিভাগ। সিজুইক এর মতে বিচার বিভাগ হচ্ছে সেই বিভাগ যা আইনের ব্যাখ্যা, একটু একটু তোমরা পড়লে থাকো। সরি সরি সরি, আসলে বাসায় আছি তো, বাইরের থেকে নক দিচ্ছে অনেকে, বাচ্চা কাচ্চা ডিস্টার্ব। আচ্ছা যাই হোক, এখানে দেখো সরকারের যেই বিভাগ ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আইন ভঙ্গকারীকে শাস্তি প্রদান করে তাকে বলে বিচার বিভাগ। সিজুইক বলতেছে বিচার বিভাগ হচ্ছে সেই বিভাগ যা আইনের ব্যাখ্যা ও প্রয়োগ করে। ঠিক আছে, তোমাদের জন্য এত কষ্ট করে ক্লাসগুলো রেকর্ড করতেছি, তোমরা যারা ইউটিউবে ক্লাস করবা সাবস্ক্রাইব করে রাখবা, আর হচ্ছে তোমাদের সহপাঠীদেরকে শেয়ার করে রাখবা। যারা ক্লাসটা করে উপকৃত হবে এরকম মনে হলে তোমরা অবশ্যই তোমাদের সহপাঠীদেরকে শেয়ার করবা। আচ্ছা, তো এখানে এক কথায় বলতে গেলে সরকারের যে বিভাগ বিচার সংক্রান্ত কাজ করে, অর্থাৎ বিচারগুলো করে। লর্ড ব্রাইস এই জন্য বলেছেন যে বিচার বিভাগের কর্মকৌশলতার অপেক্ষা, অর্থাৎ একটা দেশ কেমন, হ্যাঁ, একটা দেশ কেমন সেটা বোঝা যাবে যে বিচার বিভাগ। এই কথাটা পড়লেই তোমরা বুঝতে পারো। লর্ড ব্রাইস বলছে যে যে বিচার বিভাগের কর্মকৌশলতা অপেক্ষা কোন সরকারের যোগ্যতা বিচার করার অধিকতর উপযোগী মানদণ্ড আর নেই। অর্থাৎ যে বিচার বিভাগটা মানে যদি ভালোভাবে বিচার করে তাহলে একটা রাষ্ট্রের মধ্যে সুশাসন প্রতিষ্ঠা হবে। কারণ আইনের উপর ভিত্তি করে যদি বিচার বিভাগ আইনের প্রয়োগ করে যথাযথভাবে বিচার করে সুশাসন প্রতিষ্ঠা হবে এবং রাষ্ট্রের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে। তো এখন আমাদের দেশে কি আসলে বিচার বিভাগটা স্বাধীনভাবে সঠিকভাবে বিচার করতে পারে কিনা? উত্তর হচ্ছে অনেক ক্ষেত্রে বিচার বিভাগ যথাযথ বিচার করতে পারে না, অনেক সময় বায়াসড হয়ে যায়, বাধ্য হয়। আচ্ছা, বিচারকরা যেহেতু নিয়োগ পায় এই শাসন বিভাগের মাধ্যমে, এই যে আমরা বললাম এই যে বিচারক নিয়োগ কার মাধ্যমে পায়? শাসন বিভাগের মাধ্যমে পায়। তাহলে বিচারকরা অনেক সময় শাসন বিভাগের বাইরে যেতে পারে না, অর্থাৎ রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী এদের কথার বাইরে যেতে পারে না। এরকমই কিছু সীমাবদ্ধতা আছে। সিজিক বলছে বিচার বিভাগ হচ্ছে সেই বিভাগ যা আইনের ব্যাখ্যা ও প্রয়োগ করে। তাহলে আইনের ব্যাখ্যা, এই যে সংবিধানের ব্যাখ্যা দেয় কে? সংবিধানের ব্যাখ্যা দেয় হচ্ছে বিচার বিভাগ, মনে রাখবা। তাহলে গেল দুষ্টের দমন শিষ্টের প্রতিপালনই হচ্ছে বিচার বিভাগের মূল কাজ। একটা রাষ্ট্র কেমন, সেটা কি ভালো না খারাপ, এটা নির্ভর করে কিসের উপর? বিচার বিভাগের উপর। তাহলে দুষ্টের দমন শিষ্টের প্রতিপালন এটা কার কাজ? বিচার বিভাগের কাজ। আমরা আমাদের দেশে যে বিচার বিভাগ আছে, যে আদালতগুলো আছে, তোমাদের এই আদালতগুলো বিস্তারিত পড়াতে গেলে তোমাদের এই দ্বিতীয় পত্রে একটা অধ্যায় আছে, পঞ্চম অধ্যায়, দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায়, একদম ওইখানে ইউটিউবের মধ্যে আছে আমার দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায় বিচার বিভাগের গঠন নিয়ে আছে। আমি একদম সংক্ষেপে বলি। আমাদের দেশে সর্বোচ্চ আদালত, হ্যাঁ, আমাদের দেশে আদালত যেটা আছে, আমাদের দেশে আদালত ব্যবস্থা হচ্ছে দুই স্তরে। একটা হচ্ছে উচ্চ আদালত আর একটা হচ্ছে অধস্তন আদালত। তাহলে আমরা কি পড়তেছি এখন? আদালত মানে বিচার বিভাগ, আদালত মানে কি? বিচার বিভাগ। একটা হচ্ছে উচ্চ আদালত, এটা হচ্ছে কি? উচ্চ আদালত, ঠিক আছে। আর একটা হচ্ছে নিম্ন আদালত। তাহলে দেখো, একটা হচ্ছে উচ্চ আদালত, আচ্ছা, একটা হচ্ছে উচ্চ আদালত, এখানে আমি লিখতেছি উচ্চ আদালত, আর একটা হচ্ছে নিম্ন আদালত, যেটাকে আমরা বলি অধস্তন আদালত। আমি উচ্চ আদালত অধস্তন আদালত লিখি, হ্যাঁ, অধস্তন আদালত। এই অধস্তন আদালত যেগুলো আছে, একটা হচ্ছে উচ্চ আদালত আর একটা হচ্ছে অধস্তন আদালত। উচ্চ আদালত মানে কি? আমাদের দেশে উচ্চ আদালতের নাম হচ্ছে সুপ্রিম কোর্ট, মনে রাখবা, সুপ্রিম কোর্ট।
আর অধস্থান আদালত কোনটা? অধস্থান আদালত হচ্ছে জেলা থেকে শুরু করে জেলা, উপজেলা আর হচ্ছে গ্রাম আদালত, একটা হচ্ছে গ্রাম আদালত, এগুলোকে নিম্ন আদালতও বলে। হ্যাঁ, এই যে উপজেলা আর গ্রামগুলোকে নিম্ন আদালতও বলে, এটাকে মাধ্যমিক আদালত বলে, এটাকে উচ্চ আদালত বলে। সুপ্রিম কোর্টের আবার দুইটা বিভাগ, একটা হচ্ছে আপিল বিভাগ আর একটা হচ্ছে হাইকোর্ট বিভাগ। একটা হচ্ছে আপিল আর একটা হচ্ছে হাইকোর্ট, মনে রাখবো, একটা হচ্ছে আপিল আর একটা হচ্ছে কি হাইকোর্ট। তাহলে একটা হচ্ছে সুপ্রিম কোর্টের দুইটা বিভাগ, একটা হচ্ছে আপিল বিভাগ আর একটা হচ্ছে হাইকোর্ট বিভাগ। তাহলে অধস্তন আদালত হচ্ছে জেলা, উপজেলা হচ্ছে গ্রাম। ওই যে গ্রাম আদালত আছে না, এটা একদম সর্বনিম্ন স্তরের আদালত। এখানে দেখো নিম্ন আদালত, নিম্ন আদালতের মধ্যে রয়েছে হচ্ছে বিশেষ করে ফৌজদারি আদালত এবং দেওয়ানি আদালত। ফৌজদারি আদালত মানে হচ্ছে অপরাধের বিরোধ সংক্রান্ত যে মানে বিবাদের বিচার হয়, যেখানে ফৌজদারি আদালতে অপরাধ সংক্রান্ত বিবাদের বিচার হয়। আর দেওয়ানি আদালতে কি হয়? সম্পত্তি সংক্রান্ত বিবাদের বিচার হয়। ঠিক আছে, সম্পত্তি সংক্রান্ত বিবাদের কি হয়? বিচার হয়। কোথায়? দেওয়ানি আদালত। তাহলে দেখো, প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট নিয়ে মূলত এই আদালতটা গড়ে ওঠে, মূলত ফৌজদারি আদালতে বিচার করে থাকেন। আচ্ছা, আমি তোমাদেরকে এখানে যেটা এঁকে দেখালাম সেটা বলি। গ্রাম আদালত হচ্ছে নিম্ন অধস্তন আদালতের অন্তর্ভুক্ত। উপজেলা পর্যায়ে যে প্রথম, দ্বিতীয়, তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট, এটা হচ্ছে উপজেলা পর্যায়ে। জেলা পর্যায়ে হচ্ছে দায়রা এবং সেশন জজ আদালত। দায়রা আদালত হচ্ছে কাদের? দায়রা হচ্ছে মূলত, দায়রা আদালত হচ্ছে মূলত ফৌজদারি। দায়রা যেটা, এটা হচ্ছে কি ফৌজদারি আদালত, অর্থাৎ এখানে অপরাধের বিচার হবে। আর যেটা দেওয়ানি, দেওয়ানি আদালত হচ্ছে কোনটা? দেওয়ানি হচ্ছে জজ আদালত। দায়রা মানে দায়রার এখানে কি হবে? ফৌজদারি, এটা হচ্ছে জজ আদালত। জজ আদালত হচ্ছে দেওয়ানি। জজ, জেলা পর্যায়ে জজ আদালত যেটাকে বলে। দায়রা আদালত হচ্ছে ফৌজদারি, আর জেলা পর্যায়ে জজ আদালত হচ্ছে মূলত দেওয়ানি। মনে রাখবা, দেওয়ানি মানে হচ্ছে সম্পত্তি বিরোধ সংক্রান্ত বিচার মীমাংসা যেখানে হয় সেটাকে বলে দেওয়ানি আদালত। ওকে, মানে জজ আদালত বলে আর কি, জজ আদালত। আর দায়রা আদালত হচ্ছে ফৌজদারি বিচার যেখানে হয়, এটা মাধ্যমিক মানে জেলা পর্যায়ে। এই যে আমি তোমাদেরকে জেলা পর্যায়ে বললাম, এই জেলা পর্যায়ে অধস্তন আদালতে জেলা পর্যায়ে হচ্ছে এই ফৌজদারি। মানে যদি পরীক্ষা আসে যে বাংলাদেশের কোন আদালতে সর্বোচ্চ শাস্তি শোনানোর এখতিয়ার আছে, সেটা হচ্ছে কি অধস্তন আদালতে জেলা পর্যায়ের আদালত। অর্থাৎ জেলা বা মাধ্যমিক স্তরের আদালতে একজন ব্যক্তিকে ফাঁসি দেওয়ার মানে কি আছে, যে এখতিয়ার আছে। একটু খেয়াল করো। জেলা জজের আদালত বা মাধ্যমিক স্তরের আদালত, এটা এই যে জেলা স্তরের। এরপর হচ্ছে উচ্চ আদালত। উচ্চ আদালত মানে হচ্ছে এখানে সুপ্রিম কোর্ট, যেটা আমি তোমাদেরকে এখানে বললাম, এই যে একটু আগে বললাম, এই যে সুপ্রিম কোর্ট, উচ্চ আদালত, সুপ্রিম কোর্ট, আপিল বিভাগ এবং হাইকোর্ট বিভাগ। ওকে, তাহলে এবার আসি হচ্ছে এটা গেল। এরপরে আমাদের বিচারক নিয়োগ পদ্ধতি। কিছু কিছু দেশে ভোটের মাধ্যমে হয়, কিছু কিছু দেশে আইন প্রয়োগের মাধ্যমে হয়, কিন্তু আমাদের দেশে হচ্ছে এটার মাধ্যমে। তাহলে আমাদের দেশে বিচারক নিয়োগ দেওয়া হচ্ছে কোন বিভাগ? শাসন বিভাগ। কে নিয়োগ দেয়? শাসন বিভাগের রাষ্ট্রপতি নিয়োগ দেয়। ঠিক আছে, আমাদের দেশে রাষ্ট্রপতি বিচারপতিকে নিয়োগ দেয়, বিচারকদেরকে নিয়োগ দেয়। তাহলে বিচার বিভাগের কার্যাবলী কি? বিচার, আইন অনুযায়ী বিচার করা, আইনের ব্যাখ্যা দেওয়া, বিরোধ মীমাংসা করা, পরামর্শ প্রদান করা, রাষ্ট্রপতি সরকারের প্রধানকে মৌলিক অধিকার রক্ষা করা, বিচার বিভাগের পর্যালোচনা করা, জুডিশিয়াল রিভিউ। হ্যাঁ, তারপর হচ্ছে সংবিধানের ব্যাখ্যা ও সংরক্ষণ করা, গণতন্ত্র রক্ষা করা, অধস্তন আদালত নিয়ন্ত্রণ করা, শাসন সংক্রান্ত কাজ করা, তদন্ত ও সুবিচার প্রদান করা, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। এরপরে বিচার বিভাগের স্বাধীনতা। কেন বিচার বিভাগের স্বাধীনতা দরকার? বিচার বিভাগের স্বাধীনতা এই কারণেই দরকার যে মূলত বিচার বিভাগ যদি স্বাধীন হয়, তাহলে হচ্ছে বিচার বিভাগ আইনি শাসন প্রতিষ্ঠা করতে পারে। সরকারের যোগ্যতা বিচার করার দক্ষতা ও স্বাধীনতার উপর, মানে বিচার বিভাগের স্বাধীনতার উপর নির্ভর করে। সরকারের যোগ্যতা বিচার বিভাগের দক্ষতা ও স্বাধীনতার উপর কি করে? নির্ভর করে। এটা হচ্ছে লর্ড ব্রাইস বলছে, মনে রাখবা। তো বিচার বিভাগ কেন গুরুত্বপূর্ণ বা বিচার বিভাগের স্বাধীনতা কেন গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে গণতান্ত্রিক শাসনের জন্য, ব্যক্তি স্বাধীনতা ও মৌলিক অধিকারের জন্য। এগুলো পরীক্ষায় অনেক সময় আসে। আচ্ছা, এইখানে আমরা ডিরেক্ট স্কিপ করে চলে যাই, যে রক্ষা করার এগুলো দরকার নাই। আর ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি মানে কি? সরকারের স্বতন্ত্রীকরণ নীতি মানে হচ্ছে সরকারের ক্ষমতাকে তিনটি স্বতন্ত্র বিভাগে ভাগ করার নীতি। আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ, তিনটে বিভাগকে আলাদা করে রাখা। এর মূল উদ্দেশ্য হচ্ছে প্রতিটি বিভাগ যেন নিজস্ব দায়িত্ব পালন করে এবং অন্য বিভাগের কাজে হস্তক্ষেপ না করে। এটি স্বৈরাচার রোধ করার জন্য খুবই খুবই জরুরি। এই সরকারের তিনটি বিভাগকে আলাদা করে রাখার প্রক্রিয়াটাকে বলে ক্ষমতার স্বতন্ত্রীকরণ। এই ক্ষমতার স্বতন্ত্রীকরণ নিয়ে অনেক আলোচনা সমালোচনা আছে। এই বিষয়ে এরিস্টটলও কথা বলেছেন, এই বিষয়ে ফ্লেভিয়াস সিসেরও কথা বলেছেন। তবে ক্ষমতার স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা হচ্ছে মন্টেস্কু। এই বইটার নাম মনে রাখবা, তোমরা ফজ দিয়ে এটা পড়ে নিও। মন্টেস্কু, দ্য স্পিরিট অফ লস, দ্য স্পিরিট অফ
লস, দ্য স্পিরিট অফ লস, এটা কার? মন্টেস্কুর বই। মনে রাখবা, দ্য স্পিরিট অফ লস এটা কার বই? মন্টেস্কুর বই। আচ্ছা, এর মধ্য দিয়ে আমাদের সপ্তম অধ্যায় শেষ। এখানে যেগুলো প্রশ্ন আছে এগুলো এখানে আছে। তো তোমাদের দীর্ঘ প্রায় 2 ঘন্টা ধরে আমি ক্লাসটা করিয়েছি, 2টা অধ্যায় করিয়েছি। তো তোমাদের ক্লাস কেমন লেগেছে সেটা তোমরা জানাবে। বাকি যে 3টি অধ্যায় আছে, সপ্তম, এরপর অষ্টম, নবম, দশম, এগুলো খুবই সহজ অধ্যায়। তোমরা আমার পিডিএফ যেগুলো আছে এগুলো ডাউনলোড করে একবার চোখগুলো নিলে হয়ে যাবে, ঠিক আছে? পিডিএফ যেগুলো আছে আমার টেলিগ্রাম গ্রুপে, সেখান থেকে ডাউনলোড করে তোমরা একবার চোখগুলো নিলেও তোমাদের হয়ে যাবে, ওগুলো সহজ অধ্যায়। আর তোমাদের যদি ওইগুলোও লাগে তোমরা একটু কমেন্ট সেকশনে জানাবো, আমি দ্রুত সময় দেওয়ার চেষ্টা করবো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফিজ।